হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। সালাম, আচ্ছা। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে স্টার্ট করেন, আমরা ক্লাস স্টার্ট করে দিচ্ছি। কারো কিছু জানার থাকলে বলতে পারেন ক্লাসের শুরুতেই। আমরা মডিউলের দিকে ফোকাস করবো না হলে। কারো কি কিছু জানার আছে? স্যার আমার একটা বিষয় জানার আছে। জি, বলেন। এই কাজ করতে গেলে যখন বলে যে শেয়ার অল সোশ্যাল সাইট, সেই ক্ষেত্রে স্যার অল সোশ্যাল সাইট বলতে কয়টা সোশ্যাল সাইটে স্যার দুইটা ওই দুইটা কল লিঙ্ক? দুইটা করলে হবে। ফেসবুক, টুইটার অথবা লিঙ্কডইন, এই দুইটাকে যে কোনো একটা, আরেকটা ফেসবুক। অল ঠিক আছে? বললেও দুইটা করলেই হবে স্যার? হ্যাঁ, দুইটা বললে হবে। আর এর মধ্যে যেটা শেয়ার করতে গেলেও আপনার অবশ্যই অবশ্যই আপনার ইয়াটা ভিজিবিলিটিটা পাবলিক থাকতে হবে। পাবলিক না থাকলে এটা আচ্ছা, সেটা জানি। শেয়ার করে লাভ নাই। পাবলিক করবেন না এবং সেটা পাবলিক করা সেই লিঙ্কটা বায়ারকে দিবেন। লিঙ্ক কিভাবে দিতে হয় সেটা তো বুঝতে পারছেন না? জি জি জি, সেটা করছি স্যার, সেটা তো আচ্ছা, করছি। ঠিক আছে, দুইটাতে দিলে হবে। ওকে স্যার, থ্যাংক আচ্ছা, ইউ। আর কি কারো কোনো কোয়েশ্চেন? আমাদের মধ্যে একজনকে দেখলাম অলরেডি $1 ইনকাম করে ফেলেছে। আপনাকে দেখলাম আপনি মনে হয় 48 সেন্ট নাকি কত সেন্ট ইনকাম করছেন। জি স্যার, ওই চাকরি করি তো বুঝে নেই, ফাঁকে ফাঁকে হ্যাঁ, একটু জাস্ট ফাঁকে রাতের ফাঁকে। বেলা। এই জন্যই হুম। ফ্রিল্যান্সিংকে যদি আপনি এই হিসাবে নিতে না পারেন, জব হিসাবে নিতে না পারেন, তাহলে এখান থেকে আর্নিং আসবে কম। তো এখন আপনি অন্যটাকে জব হিসাবে হিসাব করতেছেন, এটাকে যদি জব হিসাবে হিসাব করতে না পারেন তাহলে এখান থেকে ইনকাম আসবে কম, এটা না স্যার, স্বাভাবিক এখন কথা। সময়, এখন এটাতে আগে এক্সপার্ট হই, দেন হ্যাঁ, দেন সেটাই না সেটাই। চাকরিটা ছাড়বো? না, চাকরি ছাড়তে বলতেছি না, ভুলেও চাকরি ছাড়বেন না, আমি কাউকে বলবো না চাকরি ছাড়তে। এইখানে যদি দেখা যাচ্ছে যে আপনার চাকরির চেয়ে কম প্রেশার, চাকরির চেয়ে কম সময়, চাকরির চেয়ে কম কষ্টে যদি আপনি এখানে চাকরির মতো ইনকাম করতে পারেন, দেন গিয়ে চাকরি ছাড়বেন। কেউ ভুল বুঝবেন না, আমি কাউকে বলতেছি না চাকরি ছাড়বেন, কিন্তু বলতেছি যে এটাকেও যদি আমরা চাকরির মতো করে যদি সিরিয়াসলি নিতে পারি ওটার মতো, তাহলে আমরা এখান থেকে আমরা আশাবাদী এখানে আমার ভালো একটা ফলাফল আসবে। হ্যাঁ, আমাদের আমি প্রথম দিক থেকে স্যার একটু আমার ভালোভাবে কাছে একটু সময় দিতে 2 হবে। মিনিট, হ্যাঁ। জি, জি, শিওর। জি স্যার। জি, বলেন স্যার। বলেন, আপনি বলেন, সমস্যা না, আমার বলা শেষ। আচ্ছা স্যার, আমি আপনাকে জাস্ট একটু শেয়ার করি। সেটা হচ্ছে স্যার, আমি মোটামুটি কস্ট পার অ্যাকশনে যেটা সি যেটা বলে আরকি স্যার, হ্যাঁ, হ্যাঁ। ওইটার উপরে কাজ করে আমি টাকা ইনকামও করেছি, হ্যাঁ? আমি গ্রাফিক্স ডিজাইনও করেছিলাম। আসলে আমি এইটাকেই আচ্ছা, পেশা হিসেবে বেছে নিতে চেয়েছিলাম। তো আমি একটা অফার যেটা পেয়েছিলাম পার্ট টাইম, আপনি মনে হয় সম্ভবত চিনেন, অনলাইনে যদি এইসব ইসে, ওই যে ইমরাজিনা আই খান, ওনার ওখানে আমার পার্ট টাইম একটা কাজ হয়েছিল। কিন্তু পার্ট টাইম যেহেতু, তো ফ্যামিলির প্রয়োজনে পার্ট টাইমটা আমি আর একসেপ্ট না করে আমি চাকরিটাকেই ধরে রাখছিলাম, যার কারণে আমি পিছাই পড়ে গেছি, আমি অনেক কিছুই পিছিয়ে চলে গেছি। কিন্তু চাকরিটা আসলে সত্যি কথা বলতে চাকরি ছাড়া বলছি এই কারণে যে ফ্যামিলিকে সময় দেওয়াটা এখন বেশি জরুরি হয়ে গেছে, কারণ আচ্ছা, চাকরি আচ্ছা। হচ্ছে সকালে গেলে আর রাতে আসতে হয়। আর এটা তো হচ্ছে গিয়ে আমি ফাঁকে ফাঁকে কাজ করতে পারবো, বাচ্চাকেও সময় দিতে পারবো, যার কারণে আমি আবার কিন্তু এখানে এন্ট্রি নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই আচ্ছা। জন্যই জাস্ট আমি ওই গুরুত্বটা এইটার জন্য এই কথাটা বলা আর হ্যাঁ, কি। ফ্রিল্যান্সিংয়ের এই একটাই সুবিধা যে ঘরের সবাইকে সময় দেওয়া যায়, ঘরে থেকেই কাজ করা যায়, এই একটাই সুবিধা। তো এই সুবিধাটাকে যদি আমরা কাজে লাগিয়ে যদি আমরা এটাকে ফোকাস করতে হয়, তাহলে আমাদের সামনে অনেক শুভকামনা আছে মানে। আমার ফাইবারে, ওডেক্সে, তারপরে হচ্ছে আমার অনেক জায়গায় আমার অ্যাকাউন্ট আছে, এবং সেটা অ্যাকাউন্ট 100%, যেমন ওডেক্সে আমার কিন্তু 100% কমপ্লিট করার, বিভিন্ন টেস্ট দিয়ে সবকিছু 100, কিন্তু আমি কোনো কাজ করতে পারি না বা পাই না। কেন আচ্ছা, আচ্ছা। পাই না? এখানে নিশ্চয়ই আমার লেকিংস আছে। আমি আসলে সেই লেকিংসটা কাভার আপ করার জন্যই কিন্তু আসলে আমি এই ডাটা ঠিক এন্ট্রি আছে, বলেন বা কিছু। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে ভাই, ইনশাল্লাহ। জি জি জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বা অ্যাড করতে পারেন, নাহলে আমরা শেষ করে দিব। আমরা এর দিকে যাবো, সামনের দিকে আগাবো। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে আমরা একটু মডিউলটা ওপেন করি। মডিউল থেকে আমরা দেখার চেষ্টা করব যে কোথায় আটকে ছিলাম। গত ক্লাসের মধ্যে আমাদের বিদ্যুৎ চলে গেছিলো, রাইট? গত ক্লাসে কি আমাদের বিদ্যুৎ চলে গেছিলো? জি জি। জি জি স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখার চেষ্টা করি। আমরা মনে হয় এক্সেলে কাজ ধরেছিলাম, এর মধ্যে আমাদের বিদ্যুৎ চলে গেছিলো, এরকম না? না, এক্সেল। এক্সেল ধরে না স্যার, পাওয়ার পয়েন্টে আচ্ছা, এখন শেষের দিকে। আচ্ছা, পাওয়ার পয়েন্টের প্রায় শেষের দিকে ছিলাম। সেখান থেকে বিদ্যুৎটা চলে গেছে, পাওয়ার পয়েন্টের ইয়াটা ফিনিশিংটা করতে পারে না। কিন্তু পাওয়ার পয়েন্ট যা যা করেছে, যতটুকু করেছে সেটা বাড়ির কাজ হিসেবে ছিল। কেউ বাড়ির কাজ হিসেবে জমা দিয়েছেন? সেরকম মনে হয় সবার মনে নেই না? মানে কতটুকু করেছে সেটা মনে আছে, কিন্তু বাড়ির কাজ হিসেবে ছিল এটুকু মনে নেই। আচ্ছা, কোনো আওয়াজ নাই। আচ্ছা, যাই না হোক না, মনে আছে স্যার, আসলে অনেকেই করেছে মনে হয়, কিন্তু আসলে সময় পেয়ে। স্যার, আমি একটা হোমওয়ার্ক জমা দিয়েছিলাম, আপনাকে রিকোয়েস্ট করেছিলাম একটু চেক করার জন্য। আচ্ছা,
আচ্ছা চেক করব। তার আগে বলেন যে যতটুকু করেছেন এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। জি স্যার, একটু প্রবলেম আছে। সেটা কোথায় হচ্ছে আছে? যখন আমি ডিজাইনে ক্লিক করছি সবগুলো স্লাইডে একই রকম ডিজাইন হয়ে যাচ্ছে। আমি চাচ্ছিলাম একেকটা একেক রকম করতে, কিন্তু পারছিলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি। সেটা যদি আমরা দেখতে চাই, আপনারা হচ্ছেন 292 পেজ না? হ্যাঁ 292 স্যার। আচ্ছা, এটা আমরা করেছি, এই ডিজাইনটা আমরা করেছিলাম। আমার এই ডিজাইনটা দিয়ে দিয়ে আপনি দেখেন, আর বাকিটা বুঝতে পারবেন। স্ক্রিনটা একটু শেয়ার করে। ও আচ্ছা, আমি ওকে স্ক্রিনটা শেয়ার স্যার। করে দিই, স্ক্রিনটা শেয়ার করে দিই। হ্যাঁ রেকর্ডিং চালু আছে, ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। এই মাঝখানে মাঝখানে আমার মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ করে রেকর্ডিংটা অফ মানে অন করা হয় না, এটা ভেবে সবাই মনে করে দেবেন, কোনো সমস্যা নেই প্রত্যেকটা ক্লাসে। আচ্ছা সো দেখেন, আমরা এইটুকুই করেছিলাম গত ক্লাসে। তো এইখানে ম্যাডামের যেটা প্রবলেম হচ্ছে, আপনি যে এখানে ট্রানজিশন এসে যেটা দিচ্ছেন সেটা এখানে অ্যাপ্লাই টু অলে পড়ে যাচ্ছে। অ্যাপ্লাই টু অলে পড়ে গেলে সবগুলোতে সেম হয়ে যাবে। যদি অ্যাপ্লাই টু অল না দেন তাহলে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল হবে, যে প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে দিয়েছি। আপনি মাইক্রোসফট অফিস কত ইউজ করতেছেন? একটু আগে যে প্রবলেমটা বলছিলেন, যিনি বলছেন ম্যাডাম, শুনতে পাচ্ছেন? যিনি একটু আগে পাওয়ার পয়েন্টের প্রবলেম ছিল বলছেন, উনি ওনাকে বলতেছি, শুনতে পাচ্ছেন? কথা না বলে তো আর হয় না। স্যার স্যার হ্যাঁ আমি ইউজ করছি 2010 মডেল। 10 হলে তো আমার মতো হওয়ার কথা। এখানে ট্রানজিশনগুলো এইভাবে নাই আপনার? জি স্যার আছে, তো তখন এরকম, আসলে বুঝতে পারিনি মনে আচ্ছা হয়। এখানে অ্যাপ্লাই টু অলে দিবেন না, একটা একটাকে সিলেক্ট করবেন। আপনি সবগুলোকে এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কাজটা করলে দেখা যাচ্ছে সবগুলোতে হয়ে যাচ্ছে। কিন্তু আপনি আচ্ছা একটাতে ক্লিক করে একটাতে যেখান থেকে সিলেক্ট করবেন সেটাতে সেম হবে না, আলাদা আলাদা হবে। আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। আচ্ছা, আর এগুলো সবগুলো সেম হওয়াটাই ভালো। যখন আপনি কোথাও প্রফেশনাল কর্পোরেট লেভেলের একটা কিছু করবেন, প্রেজেন্টেশন বানাবেন, সেক্ষেত্রে এটাকে সেম হওয়াই ভালো। কারণ এক একটা এক এক দিক থেকে আসলে অডিয়েন্সের চোখে সমস্যা হয়, ফোকাসটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে সবসময় দেখবেন যে একটা ফর্মাল, আমি বিভিন্ন কেন কেন করে দেখেছি, কারণ দেখেছি বিভিন্ন রকম করা যায় সেটা। কিন্তু যখন আপনারা কোনো প্রফেশনাল কর্পোরেট লেভেলের একদম ফর্মাল একটা প্রেজেন্টেশন করবেন, তখন যত বেশি সিম্পল করা যায় তত বেশি সিম্পলের মধ্যে সবগুলো একরকম রাখার চেষ্টা করবেন। আপনি অ্যানিমেশনগুলো ভিন্ন রাখেন, কিন্তু ট্রানজিশনগুলো একরকম রাখার চেষ্টা করবেন। ওকে স্যার। অ্যানিমেশন এবং ট্রানজিশনের মধ্যে তফাৎ আছে। ট্রানজিশন হচ্ছে কি একটা স্লাইডের পর আরেকটা স্লাইড কীভাবে আসবে সেটা, আর অ্যানিমেশন হচ্ছে প্রত্যেকটা স্লাইডের প্রত্যেকটা এলিমেন্টসগুলো, প্রত্যেকটা স্লাইডের প্রত্যেকটা যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কীভাবে করবেন, সেই টুলসগুলো এগুলো কীভাবে করবেন সেটা আলাদা আলাদা। তো এগুলো আপনি অন্যরকম করতে পারেন, কিন্তু ট্রানজিশনগুলো ফর্মাল রাখার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছি। তো আমরা লাস্ট স্লাইডে ছিলাম, এই যে মাশরাফি বিন মুর্তজার এই স্লাইডে ছিলাম। এই স্লাইডের মধ্যে আমি এখানে অ্যানিমেশন প্যানটা অন করি। এই স্লাইডের মধ্যে আমি কোনো অ্যানিমেশন দিতে পারছিলাম কিনা আমার মনে নেই, আমি একটু প্লে করে দেখি এই স্লাইডটা। এখানে তেমন কিছু হয় নাই দেখা যাচ্ছে। আমি স্লাইডটা এখান থেকে স্লো করি, ফ্রম বিগিনিং স্লাইড না, ফ্রম এই স্লাইডটাতে আমি কিছু করতে পারি না। তো আমি এটাকে একটু করে দেখে এখানে অ্যানিমেশনগুলো প্রপারলি হয় নাই কেন বুঝতে পারি নাই। এখানে অ্যানিমেশনগুলো প্রপারলি, এটাতে নান দেওয়া আছে, তারপর দেখি এগুলোতে অ্যানিমেশন দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এখানে নান দেওয়া আছে, আমি এটাকে একটা অ্যানিমেশন দিয়ে দিই, তাহলে হয়ে যাবে মনে হচ্ছে। এটাতে একটা অ্যানিমেশন, আমি এখানে আসলাম, এখানে এসে এখানে অ্যানিমেশন আমি এটা দিলাম। তারপর এটাতে আবার একটা অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে আমি এখান থেকে এই অ্যানিমেশনটা দিলাম, তারপর এটা এভাবে চলেও যাবে। ঠিক আছে, আমি যদি আবার এটা একটু প্লে করে দেখি, দেখেন কী হয়। ফ্রম কারেন্ট স্লাইড, এই স্লাইডটা এইভাবে আসবে, আরেকটা ক্লিক করলে এইভাবে নামটা আসবে, এরপরে ক্লিক করলে এইভাবে এইগুলো আসবে, তারপর ক্লিক করলে আবার চলেও যাবে, আবার ক্লিক করলে এইভাবে ছবিটা আসবে, বোলিং করতেছে এরকম একটা আসবে, আবার দেখেন বোলিং করতে করতে চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার আসবে, তারপর এই স্লাইডটা শেষ। এখানে আমি আরেকটা ভিডিও দিয়ে আমি এই স্লাইডটা শেষ করবো এবং এই পুরো স্লাইডটাকে নতুন করে প্রেজেন্ট করার চেষ্টা করবো। আচ্ছা তো দেখেন এখানে আমি একটা ভিডিও ব্যবহার করার চেষ্টা করতেছি, দেখি ভিডিও ইউজ করে দেখার চেষ্টা করি। আমরা অনেকগুলো ভিডিও দেখেছি, না দেখালেও হয়, তারপর আমি একটা ভিডিও দেখাই। এখানে মাশরাফি বিন মুর্তজার কোনো ভিডিও আছে কিনা, এই যে একটা ভিডিও দেখতে পাচ্ছি, এই ভিডিওটা আমি এখানে টেনে এনে ড্র্যাগ করে আমি এখানে ড্রপ করে দিলাম। একটা ভিডিও আমি এখানে ইউজ করব, এই যে এতটুকু টেনে দিলাম, ফুল পেজ আমি এদিকে করে দিলাম, এখান থেকে অ্যানিমেশন এসে আমি যে কোনো একটা অ্যানিমেশন করে দিলাম, এইভাবে এটা আসলো। ঠিক আছে, স্পিড আমি যা যা বাড়াতে দেওয়া দরকার সেগুলো আমরা গত ক্লাসে দেখেছি, আমি একটু এখানে স্পিড বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখেন আমি যদি শুরু থেকে যদি এই টোটাল প্রেজেন্টেশনটাকে যদি আমি শুরু থেকে যদি প্লে করে দেখাই, দেখেন F5 দিয়ে প্লে করেছি, শুরু থেকেই আসতেছে। এখন প্রত্যেকটা আসতে গেলে এখানে দেখেন ক্লিক করে করে আমাকে আনতে হচ্ছে।
ক্লিক করে আনতে হচ্ছে। তো এটা খুবই ভালো। এটা ভালো কেন? যখন আপনি কোথাও কোনো প্রেজেন্টেশন এভাবে সাবমিট করতেছেন, আপনি তো প্রেজেন্টেশন সাবমিট করবেন না, আপনাদের ইউনিভার্সিটি যদি লাইফটা যদি এখন থেকে যায়, ইউনিভার্সিটি অনার বিবি এমবিএ করছেন, তখন হয়তো আপনাকে করতে হবে। কিন্তু এই প্রেজেন্টেশন যখন আমরা বায়ারের জন্য বানাই দিব, বায়াররা কী করবে, এই প্রেজেন্টেশনটা কোথাও না কোথাও সাবমিট করবেন। তো সাবমিট করতে গেলে তারা যখন এই প্রেজেন্টেশন যখন প্রজেক্টটা সাবমিট করবে, তখন তাদেরকে কী করতে হয়, এই যে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন অন বাংলাদেশ ক্রিকেট টিম, এটা ডিসপ্লেতে রেখে তারা এটা সম্পর্কে কিছু কথাবার্তা বলতে হয়। এই যে বলতে বলতে যদি ওটা অটোমেটিক করে দিই, এটা যদি অটোমেটিক অন্য পেজে চলে যায়, তাহলে দেখা যাচ্ছে আমি কথা বলতেছি এই পেজ এই স্লাইড নিয়ে, আমার স্লাইডটা চলে গেছে অন্য স্লাইডে। তো এটা একটা প্রবলেম। তো সেক্ষেত্রে ক্লিক থাকলে পরে ভালো হয়, ল্যাপটপের কিবোর্ড থেকে একটা ক্লিক করে দিলে পরবর্তী স্লাইড আসলো, এটা নিয়ে কথাবার্তা বলতেছে, কথাবার্তা শেষ, আরেকটা ক্লিক করলো, পরবর্তী স্লাইডগুলো, এইভাবে ব্যাপারটা ভালো হয়। তো আপনারা যদি কখনো বাইরে যদি এই ধরনের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্লাইডটা করেন, তখন বাইরের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন যে স্লাইডকে আমি অটো অ্যানিমেটেড বানিয়ে দিব নাকি অন ক্লিক রাখবো। তখন বায়ার আপনাকে বলে দেবে আপনি অটো ক্লিক রাখবেন না অন ক্লিক রাখবেন। যেমন আমারটা এখন অন ক্লিক আছে, এটাকে অটো কীভাবে করতে হয় সেটা আমি একটু উপরে দেখাচ্ছি। আমি দেখেন সম্পূর্ণটা আগে একটু দেখে ফেলি যে আমি কী করেছি। এটা আমি সম্পূর্ণটা আর এভাবে ক্লিক করে দেখবো না, আমি অটো বানাই ফেলি, অটো বানাবো আমরা সম্পূর্ণটা দেখার চেষ্টা করি অটোমেটিক কীভাবে আসে। তো আমি এতটুকুতে রাখতেছি, এতটুকু রাখার পর আমি সম্পূর্ণটা বানাই। তো সম্পূর্ণটা যদি আমি এখন অটো ক্লিকে বানাই, কী করতে হবে দেখেন, আমাকে প্রথম স্লাইডে আসতে হবে। প্রথম স্লাইডে এসে আমি ট্রানজিশনে যাব। এই ট্রানজিশনগুলো আমরা একটার পর একটা ক্লিক করলে আসতেছে না, এখন আমি একটার পর একটা ক্লিক করলে না, ক্লিক করে না আসে, আমি যেটা অটোমেটিক একটার পর একটা স্লাইড আসে সেটা করে দেওয়ার চেষ্টা করবো। সেটা দেখেন একেবারে লাস্টের দিকে একটা অপশন আছে দেখেন, অন মাউস ক্লিক। এই অন মাউস ক্লিকটা যখন আমি এখান থেকে তুলে ফেলবো, আমি এখানে আফটার প্রিভিয়াস দিব। আফটার প্রিভিয়াস দিয়ে আমরা চাইলে এখান থেকে টাইমিংটা বাড়াই দিতে পারি। এখন যে টাইমিং আছে এটা খুবই ভালো টাইমিং, এটা আমার দরকার না, আমি এটার পরে এটা অটোমেটিক এখানে আসবে। তো আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পরে দেখেন আবার এটাতে আসছি, পরের স্লাইডে আসছি, এখান থেকে সেটা অন মাউস ক্লিক যেটা আছে এটা আফটার প্রিভিয়াস করে দিলাম। নেক্সট স্লাইডে আসে অন মাউস ক্লিক তুলে ফেললাম, আফটার প্রিভিয়াস, পরবর্তী স্লাইডে সেম কাজটা আমি সবগুলোতে করবো। শেষ, আমার ট্রানজিশন করা শেষ। এবার আমি অ্যানিমেশনগুলো প্রত্যেকটা স্লাইডে করবো। প্রথমে ট্রানজিশন করছি, এখন অ্যানিমেশন করবো। অ্যানিমেশন আসলাম, অ্যানিমেশন আসার পরে এখানে কোন অ্যানিমেশনটা আমি ধরবো। তো আমি কোন অ্যানিমেশন আলাদা করে না ধরার জন্য আমি এখানে আসলাম, এখানে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করছি। কন্ট্রোল এ মানে অল সিলেক্ট। এরপর দেখেন এটা অন ক্লিক আছে, ওখানে ছিল অন মাউস ক্লিক, এখানে হচ্ছে অন ক্লিক। অন ক্লিকটা আমি এখান থেকে আফটার প্রিভিয়াস করে দিয়েছি। শেষ। দ্বিতীয় স্লাইডে আসলাম, অ্যানিমেশন আসলাম, এখান থেকে এখানে এখানে কোথাও একটা সিলেক্ট করার পরে কন্ট্রোল এ দিয়ে আমি সব সিলেক্ট করলাম। এখানে যেটা স্টার্টে যেটা কোনো কিছু ক্লিক করে না, এখান থেকে এসে আপনি এটাকে আফটার প্রিভিয়াস করে দিলেন। ঠিক আছে। এরপরে স্লাইড, এখানে আসলাম, কন্ট্রোল এ দিয়ে সবগুলো অ্যানিমেশন সিলেক্ট করলাম, এখান থেকে এসে আফটার প্রিভিয়াস, এইভাবে প্রত্যেকটা স্লাইড। শেষ। তাহলে আমি এখন সেভ যদি করে ফেলি, এটাকে সেভ করে ফেললাম। এরপর দেখেন এবার যদি আপনি এটা F5 ক্লিক করেন, অটোমেটিক একটার পর একটা আসবে। দেখেন আমার কোথাও ক্লিক করতে হবে, মাউসটা আমি এদিকে রেখে দিয়েছি, মাথায় হাত দিয়ে রেখেছি, একটার পর একটা অটোমেটিক প্লে হচ্ছে। দেখেন টাইমিংগুলো আমি যেভাবে সেট করছি সেভাবে আসতেছে। আমি যদি স্লো করে দিই স্লো আসবে, আমি যদি স্পিড করে দিই স্পিড থাকবে। বুঝতে পারছেন? এগুলো স্পিড করে দেওয়া বলে এভাবে স্পিড আসতেছে, স্লো থাকলে স্লোই আসবে। দেখেন একটার পর একটা অটোমেটিক ট্রানজিশন হচ্ছে, একটার পর একটা অটোমেটিক অ্যানিমেশন হচ্ছে। টাইমিংটা দেখলেই বুঝতে পারতেছেন এটা অটোমেটিক হচ্ছে। ক্লিক করলে তো এদিক সেদিক আগে পিছিয়ে হইতো, কিন্তু টাইমিংটা এখানে যেমন অটো যেমন আছে, এটা বরাবর সঠিক টাইমে নির্দিষ্ট টাইমে এটা একটার পর একটা অ্যানিমেটেড হচ্ছে, অ্যানিমেশন হচ্ছে।
এই যে এতটুকুই ছিল আমার স্লাইডটা। তাহলে আমি আমি আর বেশি স্লাইড করব না, কারণ এখানে দেখেন অনেকগুলো স্লাইড আছে। আমি 3 জনেরটা করেছি, 3 জনেরটা করা যায় কথা, এখানে 5 জন 7 জন 8 জন আছে, সবগুলো সেম কথা। তো এতগুলো করার দরকার নেই। আপনার এতটুকু যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে ঠিকভাবে করতে হবে। এখানে আর কি কি করা যায় এখন দেখেন, এটা আমি যতটা করছি এখনো পর্যন্ত অ্যাডভান্স লেভেলের, একদম প্রফেশনাল লেভেলের হয় নাই। কেন দেখেন এখানে আরও কী কী কাজ করা যায়। মনে করেন আমি এখানে প্রথম যে স্লাইডটা দেখতে পাচ্ছি, এই যে স্লাইডের পরে প্রথম যে স্লাইডটা দেখতে পাচ্ছি সেটা তামিম ইকবালের স্লাইড না। তো আমি যখন কি করতেছি, প্রেজেন্টেশন যখন আমি সাবমিট করতেছি, তখন আমাকে আমার অডিয়েন্স বলল যে আমি তামিম ইকবাল সম্পর্কে দেখতে চাই না, আমাকে আপনি মাশরাফি বিন মুর্তজা সম্পর্কে বলেন বা দেখান, আমাকে সাকিব আল হাসান সম্পর্কে দেখান। তো এইভাবে তামিম ইকবাল থেকে সাকিব আল হাসানের পেজে চলে যাওয়া, মাশরাফি বিন মুর্তজার পেজে চলে যাওয়া, মানে কত ঝামেলা জানেন? যে অনেকগুলো ক্লিক করতে করতে তামিম ইকবালের পেজে যতগুলা আমি ব্যবহার করেছি, টুলস ব্যবহার করেছি, যতগুলো আমি এলিমেন্টস ব্যবহার করছি, সবগুলো ক্লিক শেষ হওয়ার পরে সাকিব আল হাসানের পেজ আসবে। সাকিব আল হাসানের পেজে সবগুলো শেষ হতে গিয়ে আসবে মাশরাফি বিন মুর্তজার পেজ। এইভাবে যদি কেউ তামিম ইকবালের পেজটা বা যদি কেউ যদি তাসকিন আহমেদের পেজটা দেখতে চায়, তাহলে দেখতে পাচ্ছেন কতগুলো স্লাইডের কত সময়টা স্পেন্ড করার পর আমি এখানে তাসকিন আহমেদের স্লাইডে আসতে পারবো। তো এইখানে এই কাজটা যাতে করতে না হয়, এখানে একটা রিমোট সিস্টেমের মতো একটা কি বসানো যায়, বাটন বসানো যায়, যেই বাটনে ক্লিক করলে তাসকিন আহমেদের পেজে চলে যাবে, মাশরাফি বিন মুর্তজার পেজে চলে যাবে, আমি যার কাছে যেতে চাই তার কাছে চলে যাবে। তো এরকম করার জন্য আমাকে যেটা করতে হবে সেটার নাম হচ্ছে একটা অ্যাকশন বাটন সেট করতে হবে। এই অ্যাকশন বাটনটা আমি এখন সেট করবো কীভাবে দেখেন, ইনসার্ট আসলাম, ইনসার্ট আসার পর আমি তামিম ইকবালের নামের উপর ক্লিক করলাম। তামিম ইকবালের নামের সাথে আমি তামিম ইকবালের যে স্লাইডটা আছে সেই স্লাইডের লিঙ্ক করে দিব, এটাকে অ্যাকশন বাটন বলে বা হাইপার লিঙ্ক বলে। আমি হাইপার লিঙ্কটা তামিম ইকবালের নামের সাথে করে দিব। তামিম ইকবালের নামের উপর ক্লিক করলে তামিম ইকবালের স্লাইড ওপেন হবে। সাকিব আল হাসানের নামের উপর ক্লিক করলে সাকিব আল হাসানের স্লাইড ওপেন হবে। তাসকিন আহমেদের ক্লিক করলে তাসকিন আহমেদের স্লাইড শো হওয়ার কথা, কিন্তু তাসকিন আহমেদের স্লাইডটা আমি বানাইনি। তো আমি যে 3 জনেরটা বানিয়েছি সেই 3 জনের ব্যবহার করে দেখি, বাকিরা আপনারা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন বাকিগুলো অ্যাড করলে। তো আমি এখন যাই, এখানে আসলাম, তামিম ইকবালের স্লাইডে এসে আমি অ্যাকশন বাটনে ক্লিক করলাম। অ্যাকশন বাটনে ক্লিক করার পর দেখেন এখানে একটা হাইপার লিঙ্ক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে নেক্সট স্লাইড নামে অপশন আছে। এই নেক্সট স্লাইডের জায়গায় এসে আমি লিখে দিলাম, আসলাম আমি এখানে আসলাম স্লাইডে আসার পরে এখন তামিম ইকবালের যে স্লাইডটা আছে সেই স্লাইডটা আমি এখন কী করবো, সেই স্লাইডটা আমি এখন দেখার চেষ্টা করবো। সেই স্লাইডটা কোনটা, সেই স্লাইডটা দেখতে গেলে এখানে দেখেন প্রত্যেকটা স্লাইডের একটা নাম আছে, সাবমিটেড বাই বাংলাদেশ ক্রিকেট টিম, তারপর সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা। কিন্তু তামিম ইকবালের স্লাইডে গিয়ে নাম নাই কেন? কারণ তামিম ইকবালের স্লাইডে যেই নামটা আমি লিখেছি সেই নামটা আমি এরকম করে যেই তাদের যে একটা ডিফল্ট যে একটা ট্যাক্স বক্স ছিল সেটার উপর আমি লিখি নাই, আমি এক্সট্রা করে শেপ নিয়ে লিখেছি বলে তার নামটা এখানে দেখাচ্ছে না। যদি আমি তাদের যে এটা ছিল, যেমন মনে করি যে বাংলাদেশ ক্রিকেট টিম, এই যে বাংলাদেশ ক্রিকেট টিম, এটা কিন্তু আগে থেকে একটা ট্যাক্স বক্স ছিল, আমি এটার উপর লিখেছি। একটা নতুন করে লেআউট নিলে যে একটা ট্যাক্স বক্স থাকে সেটার উপর লিখে আমি ডিজাইন করেছি বলে নামটা আছে, কিন্তু যেটাতে আমি এক্সট্রা করে এরকম করে শেপ নিয়ে লিখেছি সেটা তার থাকবে না। যেমন মনে করেন প্রথম স্লাইডে নাই, আমি দেখাই আবার। প্রথম স্লাইডে এখান থেকে এসে অ্যাকশন বাটন ক্লিক করেছি, হাইপার লিঙ্ক এসে আমি এখানে স্লাইড থেকে দেখেন যে প্রথম স্লাইডটাতে নাম নেই, কারণ কি প্রথম স্লাইডটা আমি কীভাবে করে শেপ নিয়ে করেছি। আচ্ছা, তাহলে আমরা 5 নম্বর স্লাইডটা কার দেখতে পাচ্ছি, তামিম ইকবালের 5 নম্বর স্লাইডটা সিলেক্ট করে দিয়েছি, ওকে করে দিয়েছি এবং এখানে ওকে করে দিয়েছি। এখন তামিম ইকবালের 5 নম্বর স্লাইডের মধ্যে এই নামের উপর ক্লিক করলে 5 নম্বর স্লাইডটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমি সাকিব আল হাসানের স্লাইডে গেলাম, নামে গেলাম, এটার উপর ক্লিক করলাম, অ্যাকশন বাটনে ক্লিক করছি। অ্যাকশন বাটন থেকে হাইপার লিঙ্ক থেকে আমি এখানে স্লাইড থেকে আমি সাকিব আল হাসানের স্লাইডটা সিলেক্ট করেছি, ওকে ক্লিক করছি, এখানে ওকে করে দিচ্ছি। এরপর মাশরাফি বিন মুর্তজার স্লাইড, এখানে আসলাম, এখানে আসার পরে হাইপার লিঙ্ক থেকে স্লাইড থেকে মাশরাফি বিন মুর্তজার স্লাইড ওকে করে দিলাম, এদিকে ওকে করে দিলাম, হয়ে গেল। এবার আপনি যদি চান এখানে আপনি চাইলে মিউজিক অ্যাড করতে পারেন। এটা যে একটা স্লাইডটা ওপেন চলতেছে, আপনি চাইলে একটা মিউজিক অ্যাড করতে, কোথা থেকে করবেন, একদম প্রথম পেজে চলে আসলেন, প্রথম পেজে দেখেন এখানে অডিও ভিডিও আমরা অ্যাড করে দেখেছি, কিন্তু লং কোনো ভিডিও দিলে আপনাদের এখানে একটা এক্সটেনশন সেট আপ করতে হবে, এটা তেমন একটা কখনো দরকার হবে না। আপনি যদি দেখেন ফ্রম ফাইল থেকে যদি আপনি কোনো একটা ভিডিও এখানে দেন, দেখবেন যে একটা এক্সটেনশন এখানে সেট আপ করতে বলবে। এটা হচ্ছে কি পাওয়ার পয়েন্ট ক্যান নট ইনসার্ট ভিডিও, যদি আপনি কি না করেন, কুইক টাইম প্লেয়ারটা সেট আপ না করেন, এটা ডাউনলোড করে আপনাকে সেট আপ করতে তাহলে হবে। এটা ভিডিও তেমন একটা দরকার হয় না বলে আমি ভিডিও দিই, অডিও দরকার হয়। এটা তো অলরেডি একটা ভিডিও প্লে হচ্ছে, এখানে অডিও দরকার। তো আমি দেখেন কোনো একটা অডিও দিই, মানে আমি এখান থেকে এই অডিওটা প্লে করলাম, এই অডিওটা আমি এখান থেকে নিচের দিকে নিয়ে আসলাম, দেখেন এই যে এখান থেকে নিচের দিকে নিয়ে আসলাম, কিন্তু আমরা যে স্লাইডে যেটা দিচ্ছি সেটা সেই স্লাইডে না প্লে হচ্ছে, অন্য স্লাইডে তো প্লে হচ্ছে না। তো এই অডিওটা আমি যদি সব স্লাইডে প্লে করতেছি তখন আমাকে কীভাবে করতে হবে, তখন দেখেন যে এই মিউজিকটা ক্লিক করলে দেখেন উপর দিকে দুটো অপশন আছে, একটা ফরম্যাট, একটা প্লেব্যাক। আমি বাইরে ক্লিক করলে এটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি যখন আবার এটাকে ক্লিক করবো দেখেন প্লেব্যাক অপশন আছে, এই প্লেব্যাক গিয়ে আমাকে এখানে যেটা অন ক্লিক আছে সেটাকে আমাকে করে দিতে হবে কি জানেন, প্লে অ্যাক্রস স্লাইড, মানে এখানে যতগুলো স্লাইড আছে সবগুলো স্লাইড এটা প্লে হবে। তারপর দেখেন এটা আমি যখন প্লে করবো এই অডিওর ইয়াটা যেটা সিম্বলটা দেখতে পাচ্ছেন এটা দেখা যাবে, আমি চাইলে এটাকে অফ করে রাখতে পারি। দেখেন হাইড ডিউরিং শো, আমি যখন এটা হাইড ডিউরিং শোতে দিব, এখন যদি আমি এটাকে প্লে করা শুরু করি, আমি একটা সেভে ক্লিক করলাম, এখন যদি আমি প্লে করা শুরু করি প্রত্যেকটা স্লাইডে
এই মিউজিকটা প্লে হবে এবং মিউজিকটা দেখাও যাবে না। F5 ক্লিক করছি, মিউজিকটা এখনো শুরু হয় না, এখন শুরু হবে, এই শুরু হয়েছে আপনারা যখন ভিডিওটা যখন দেখবেন তখন স্লাইড একটা মিউজিক শুনতে পাবেন, এখন শুনতে পাবেন না। যখন এই স্লাইড থেকে এখন আমি তামিল বলে টেক্সটটা না দেখে আমি মাশরাফি বিন মুর্তজা স্লাইডটা আগে দেখার চেষ্টা করবো, দেখবেন কীভাবে যাই। আমি যখন টেনে দিই, আচ্ছা তামিল বলে স্লাইড আসলো, নাম আসলো, স্লাইড আসলো। এখন আমি ক্লিক করছি, দেখেন মাশরাফি বিন মুর্তজা, আর বাকিগুলো না আসার আগে এবার প্রবলেমটা কোথায় হচ্ছে? এবার প্রবলেম হচ্ছে আমার দেখেন আমি এখন আগে স্ল্যাবে কিন্তু যেতে পারতেছি না। তো যেতে পারছি না, সেটার একটা প্রবলেম আছে। সেটার জন্য আমাদেরকে একটা হোম বাটন সেট করতে হবে, যাতে করে আমি এই স্লাইডটাকে ডাইরেক্ট এই হোম সাইডে চলে আসতে পারি। মাশরাফি বিন মুর্তজা স্লাইড থেকে যাতে আমি হোম স্লাইডটা চলে আসতে পারি, সেরকম করে আমাদেরকে একটা কী বানাতে হবে, একটা হোম বাটন সেট করতে হবে। হোম বাটনটা প্রত্যেকটা স্লাইডে তামিম প্লাস স্লাইড, শাকিব হাসান স্লাইড এবং মাশরাফি বিন মুর্তজা স্লাইড, এইভাবে যতজন আছে সবার স্লাইডে আমাকে এই একটা হোম বাটন সেট করতে হবে, যাতে করে তার স্লাইড থেকে আমি ডিরেক্টলি এখানে হোম স্লাইডে চলে আসতে পারি। তাহলে সেক্ষেত্রে আমি এখানে হোম স্লাইডটা কীভাবে বানাবো, যেমন দেখেন আমি এখান থেকে ইনসার্টে এসে কোনো একটা বাটনকে আমি হোম বাটন হিসেবে সেট করতে পারবো। এটাকে সেট করলাম, এখানে আমি হোম লিখে দিলাম। দেখেন আমি এখানে এসে আমি হোম লিখে দিলাম, হোম লিখে দিয়েছি। এটাকে চাইলে কালার যা যা করা লাগবে করতে পারবেন, আমি কালার করলাম না। এখানে এসে আমি অ্যাকশন বাটনে ক্লিক করার পরে আমি ওই স্লাইডটা করে দিতে পারি, কিন্তু আমি এই হোমটাকেও বানাতে পারি। আবার চাইলে এখানে একটা হোম বাটন অলরেডি দেওয়া আছে, দেখেন কোথায় দেওয়া আছে, এই শেপের মধ্যে দেখেন নিচে দিকে একটা হোম বাটন দেওয়া আছে। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাকে অটো হাইপার লিঙ্কের অপশন আমাকে অটো নিয়ে যাবে। এই শেপটা করার পর আমাকে নিজে থেকে ম্যানুয়ালি করতে হয়েছে, কিন্তু আমি যখন এই হোম বাটনটা যখন সেট করবো আমাকে অটোমেটিক ওখানে নিয়ে যাবে। দেখেন কীভাবে, এখানে ক্লিক করছি, ক্লিক করার পর দেখেন আমি এটাকে অ্যাড করছি, অ্যাড করার পর দেখেন আমাকে এখানে অটো নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন আমাকে এখানে অ্যাকশন বাটনে যেতে হয় না, অটো নিয়ে আসছে। তারপর আমি হাইপার লিঙ্ক থেকে এখানে এসে দেখেন, এখানে আমি স্লাইডে গেলাম, স্লাইড থেকে এসে আমি এখানে হোম বাটনে এই যে বাংলাদেশ থেকে যেটা আছে সেটাকে আমি সিলেক্ট করে দিলাম। আবার আপনি চাইলে এটাকে একটু কালার করতে পারেন, আমি এটা একটু কালার করে দিই। এখানে আসলাম, এটাকে একটু বাটনের মতো কালার করে দিই, বাটনের মতো কালারটা করে দিয়েছি। তারপর এখান থেকে এসে আপনি একটা সাদা কালার করে দিন, দেখেন সাদা কালার না, আমি এটাকে আগে যেটা ছিল সেটাই থাকুক এবং আউটলাইনটাকে আমি সাদা করে দিয়েছি। এখন দেখেন একটা ঘরের মতো লাগতেছে। এই যে ঘরটা, এখন আমি এটাকে কপি করে প্রত্যেকটা স্লাইডে দিয়ে দিব। আমাকে আর নতুন করে কোনো ঘর বানাতে হবে না, স্লাইড শো করতে হবে না, কালার দিতে হবে না। তো আমি অ্যাকশন বাটন সেট করে কালার করতে হবে, আমি এটা করেছি। এবার যদি আমি এখান থেকে এই বাটনটাকে যদি আমি প্লে করি, আমি এই স্লাইড থেকে প্লে করি, আমি স্লাইড শুধু গেলাম ফ্রম কারেন্ট স্লাইড, এই স্লাইড থেকে প্লে করে আমি সবগুলো স্লাইড আর দরকার না, এখান থেকে দেখার চেষ্টা করি। এখানে আসলাম, এখানে আমি টেনে দিয়েছি। এখন একটু ব্যাকে যাই, আচ্ছা ব্যাকে যাওয়ার দরকার, আমি হোম বাটনে ক্লিক করলাম, আমাকে ব্যাকে নিয়ে যাচ্ছে। এবার দেখেন আমি সাকিব হাসানের পেজ আসছি, সাকিব হাসানের পেজ চলতেছে, আমি এখানে হোম বাটনে ক্লিক করেছি, দেখেন আমার এটা চলে আসছি। আবার মাশরাফি বিন মুর্তজার পেজ স্লাইডে আসছে, এখানে চলতেছে। আমার শেষ হওয়ার আগে আমি এখানে হোম বাটনে ক্লিক করছি, আমাকে আবার কোথায় নিয়ে যাচ্ছে, হোম বাটনে নিয়ে আসছে। তামিম পেজ স্লাইড চলতেছে, আমি এটাতে কী করলাম, একটু চলার পর আমি এখানে হোম বাটনে ক্লিক করলাম, দেখা যাচ্ছে আমাকে এখানে নিয়ে আসতেছে। তো হোম বাটনটা চাইলে আপনারা ছোট করে এক কর্নারে দিতে পারবেন, সবগুলো কর্নারে দেওয়ার দরকার নেই। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এটুকুই হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লাস, একেবারে অ্যাডভান্স লেভেলের। আর যদি কেউ চান এটাকে চাইলে ভিডিওর মতো করে বানাতে পারবেন, এটাকে ভিডিও করে ফেলতে পারবেন। কীভাবে দেখেন, এখানে সেভ অ্যান্ড সেন্ড নামে একটা অপশন আছে, এখানে যখন ক্লিক করবেন দেখেন এখানে এই যে ক্রিয়েট ভিডিও নামে একটা অপশন আছে, এখানে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করেছেন। এখানে এসে আপনি টাইমিং যেটা করা লাগে, এই যে কম্পিউটারের এইচডি ডিসপ্লে, এখান থেকে যা করা লাগে করবেন। কম্পিউটারের এইচডি ডিসপ্লে রেখে আপনি যখন ক্রিয়েটিভ ভিডিওতে ক্লিক করবেন, এটা একটা ভিডিও হবে। দেখেন আমি এখানে ক্লিক করছি, এখন আমার থেকে জিজ্ঞেস করছে আমি এটা কোথায় সেভ করবো। আমি মনে করি আপনাদের যে ফোল্ডারটা আছে এটাতে সেভ করা শুরু করে দিন। দেখে এদিকে নিচের দিকে এটা প্রসেসিং চলতেছে, একটু সময় লাগবে, 2-1 মিনিট একটু সময় লাগবে। এই ফাইলটা কি হয়ে যাবে, একটা ভিডিওর মতো হয়ে যাবে, যা আমরা করেছি সবগুলো ভিডিও আকারে প্লে হবে। দেখেন অলরেডি দিকে হয়ে গেছে, দেখেন অলরেডি অনেকটা সময় মানে রেডি হয়ে গেছে, একটু পর এটা হয়ে যাবে। তাহলে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্লাস শেষ। এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলেন, তাহলে আমরা পরবর্তী ক্লাসের দিকে মুভ করবো। কারো কিছু জানার আছে এটা নিয়ে, পাওয়ার পয়েন্ট নিয়ে? এটা কিন্তু বাড়ির কাছ থেকে আগামী ক্লাস আমি সবার বাড়ির কাছ দেখার চেষ্টা করবো। শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট নিয়ে করবেন এরকম কোনো কথা নেই, যে কোনো একটা টপিক নিয়ে র্যান্ডম একটা টপিক নিয়ে করবেন। সেই র্যান্ডম টপিক নিয়ে আমি এখানে 7টা স্লাইড বানিয়েছি, আপনি আমাকে 12 থেকে 15টা স্লাইড বানিয়ে আপনারা পরবর্তী ক্লাসে বাড়ির কাজ হিসেবে জমা দেবেন। বাড়ির কাজ করতে গেলেই বুঝতে পারবেন কোনো প্রবলেম আছে কিনা। এখনও কেউ প্রশ্ন করতেছেন না, কারণ কারো প্রশ্ন এখন আসতেছে না। কাজ করতে গেলে না আপনি প্রবলেম ফেস করবেন, প্রবলেম ফেস না করলে তো আপনার প্রশ্ন আসবে না। তো সেই ক্ষেত্রে কাজটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, প্র্যাকটিস করে বাড়ির কাজ জমা দেওয়ার জন্য যখন আপনি কাজ প্র্যাকটিস করতে যাবেন তখন আপনার প্রবলেম ফেস হবে। প্রবলেম ফেসগুলো আমরা নেক্সট ক্লাসে আমাকে বললে আমি নেক্সট ক্লাসে এটা সলভ করে দেবো। যদি প্র্যাকটিস না করেন এটা আপনাদের নিজের রেসপন্সিবিলিটিতে, করলে করবেন, না করলে না এটা আপনাদের ব্যাপার, আমি এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি।
স্যার দুনিয়াতে আমরা কোনো যারা ট্রেনার একজন মানুষকে কি বানাতে পারে না, এক্সপার্ট বানাতে পারে না। ট্রেনারটা তাকে গাইড দেয়, ওয়ে দেখিয়ে দেয়। সেই ওয়েটা যদি ট্রেনি বলেন বা স্টুডেন্ট বলেন, তারা যদি ফলো না করে, তারা যেই জায়গায় ক্লাস শুরু করার আগে যে জায়গায় ছিল, ক্লাস শেষের পর একটা 2-3 মাস 4 মাস 5 মাসের একটা কোর্স শেষ করার পর সে ঠিক সেই সেম জায়গাতে থেকে যায়। আমি এই জন্য বলতেছি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি পারফেক্ট হতে চাইলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস না করলে আপনারা পিছিয়ে পড়ে থাকবেন। আশা করি বুঝাতে পেরেছি। তাই আমি পাওয়ার পয়েন্ট যদি আর কোনো আপনাদের কিছু না থাকে, জানা না থাকে, তাহলে আমি চলে যাচ্ছি আমাদের মডিউলের পরবর্তী টপিকে। আমি মডিউল আসলাম আজকে আমাদের স্যার একটা কোশ্চেন পঞ্চম ক্লাস। আমরা কি পঞ্চম ক্লাস আজকে? স্যার একটা কোশ্চেন ছিল। আমরা হচ্ছে কি পঞ্চম ক্লাসে। দেখেন 87 বেসের ক্লাস থেকে একজন স্টুডেন্ট, দেখেন দুজন স্টুডেন্ট খুব সুন্দর করে রিভিউ দিয়েছে যে ক্লাস সম্পর্কে। দেখেন এই যে ম্যাডামটা আমাদের ক্লাসটা কেমন লেগেছে ওনার, খুব সুন্দর করে দিয়েছে, রিভিউ দিয়েছে। তো আপনাদের বেসেও এভাবে রিভিউ দিবেন, এবং উনি একটা ছবিও দিয়েছে আমাদের এই যে ছবি, এর মধ্যে যাতে এটাকে অ্যাপ্লাই করা যায়, মানে রিভিউতে যাতে ছবিটা এডিট করে লাগিয়ে দেওয়া যায় এবং থাম্বনেল দেওয়া যায়। দেখেন এই যে রিভিউ একটু আগে আরেকটা স্টুডেন্ট দিয়েছে। এইভাবে সবাই ক্লাস শেষে সবাই মোটামুটি রিভিউতে তাদের ক্লাসগুলো কেমন লেগেছে, ঠিক আছে? তো এইভাবে আপনাদের কাছ থেকে রিভিউ আশা করব ক্লাস শেষ হওয়ার পরে। স্যার একটা কথা ছিল। আচ্ছা, সো এটা দেখাচ্ছিলাম। আজকে আমাদের হচ্ছে কি আমরা পঞ্চম ক্লাসে মেবি একটু দেখার চেষ্টা করি পঞ্চম ক্লাসে কিনা আমরা হচ্ছে 92 পেজ। পঞ্চম ক্লাসে হলে আমরা কোথায় পড়ে আছি, কতটুকু আমাদের আরও আগানো দরকার দেখি। হ্যাঁ, আজকে আমাদের পঞ্চম ক্লাস। আমরা দেখি পঞ্চম ক্লাসে যদি আমরা থাকি, কিন্তু আমরা চতুর্থ ক্লাসে কোনো একটা টপিক আমরা টাচ করতে পারিনি। চতুর্থ ক্লাসে কোনো টপিক আমরা টাচ করতে পারিনি। আর হচ্ছে কি তৃতীয় ক্লাসে আমাদের একটা মার্কেট প্লেস 2 নিয়ে যেটা আলোচনা ছিল সেটা দিয়ে রেখেছি, পিকো ওয়ার্কার, সেটা আপনারা দেখে নেবেন। যাদের স্যার আমাদের ভিপিএন ও বলা হয়নি। আজকে চলে আসছে আমরা কোন ক্লাসে? চতুর্থ ক্লাসে। চতুর্থ ক্লাসের শুরুতেই কি আছে? স্যার থার্ড ক্লাসের ভিপিএনটা বলা এক্সেল আছে হয়নি। এবং গুগল ডক্স, গুগল শিট, গুগল শেয়ার নিয়ে আমাদের কিছু টিউটোরিয়াল আছে, এগুলো দিয়ে দিব। এক্সেল নিয়ে আমরা আজকে কাজ করার চেষ্টা করব। মাইক্রোসফট ডাটা এন্ট্রির এই দেখেন যেটা আমরা বলেছিলাম ভিডিও কনভার্ট দিয়েছিলাম, এটা ভিডিও কনভার্টটা হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে দেখাই যে ভিডিওটা বানিয়েছি সেটা হয়ে গেছে। আমি 292 পেজে যাই, 92 পেজের যে ফোল্ডারটা সেটা, এই যে দেখেন এই একটা ভিডিও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আমি যদি এখন ভিডিওটা ওপেন করে এখন একটা ভিডিও প্লে হবে, দেখতে পাচ্ছেন? একটা মিউজিকও প্লে হচ্ছে, ভিডিও একটা হচ্ছে। তাহলে ভিডিও আচ্ছা, তো ভিডিওটা এভাবে আমরা চাইলে এখান থেকে ভিডিও বানিয়ে ফেলতে পারবেন, খুবই সিম্পল। আর আমাদের যখন ডাটা এন্ট্রি, আমরা যখন মার্কেট প্লেসে যখন জয়েন করে যখন আমরা গিগ বানাবো, তখন ওখানে কিছু শর্ট ভিডিও হিসাবে শর্ট ভিডিও দেওয়া যায়। সেই শর্ট ভিডিও চাইলে আপনারা এই পাওয়ার পয়েন্ট দিয়ে বানাতে পারেন, ঠিক আছে? পাওয়ার পয়েন্ট দিয়ে বানানোর চেষ্টা করবেন। এইভাবে রেডি করার পর পাওয়ার পয়েন্ট দিয়ে বানাবেন। চাইলে আপনি মিউজিক দিতে পারেন, চাইলে আপনি আপনার ভয়েস দিতে পারেন। যে কাজগুলো আপনি ওখানে করেন সেই কাজগুলো রেকর্ডিং করে এখানে আপনি ভয়েস হিসেবে দিতে পারেন, সেটাও করা যাবে। পাওয়ার পয়েন্ট দিয়ে ভিডিও বানা যায় খুব ইজিলি। চাইলে নিচের দিকে সাবটাইটেল অ্যাড করে দিতে পারেন, সাবটাইটেল অ্যাড করা যায়। আচ্ছা, তাহলে আমরা এক্সেলে চলে যাই। ডাটা এন্ট্রির প্রথম ভিপিএনটা বাকি আছে ভিত্তি স্যার। বলে, প্রথম ভিত্তি না কিন্তু প্রধান ভিত্তিটা হচ্ছে কি এক্সেল। আমরা এতদিন যা শিখেছি এগুলোও আমাদের ডাটা এন্ট্রির দরকার আছে, কিন্তু সবচেয়ে বেশি দরকারটা হচ্ছে কি আমাদের এক্সেল। এই এক্সেলটা দিয়েই ডাটা এন্ট্রির ম্যাক্সিমাম কাজ করা হয়, একদম ম্যাক্সিমাম। যদি 70% কাজ যদি এক্সেল দিয়ে করা হয়, আর বাকি 30% কাজ হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট দিয়ে করা হয়। তো সেক্ষেত্রে আজকে এই 70% কাজ কোন প্ল্যাটফর্মে করতে হয় এবং কী কী কাজ আমাদের শিখতে হবে সেটা দেখার চেষ্টা করবো। মাইক্রোসফট এক্সেলে আপনারা হয়তো আগে অনেকেই প্রফেশনাল থাকতে পারেন, কিন্তু এই ক্লাস থেকে দেখার চেষ্টা করবেন। আজকের ক্লাস অথবা পরবর্তী আরেকটা ক্লাস হবে, এই দুটো ক্লাসের সাথে একটু মিলিয়ে দেখবেন যে কতটুকু এক্সপার্ট ছিলেন, কতটুকু আমাদের কাজের ক্ষেত্রে এক্সেল দরকার হয় সেটা দেখার চেষ্টা করবো। তো মাইক্রোসফট এক্সেলে আমরা ওপেন করি। মাইক্রোসফট এক্সেল কীভাবে ওপেন করতে সেটা আমি আর দেখালাম না। মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট ভিপিএনটা বাকি আছে স্যার। ওপেন করতে আমার কাছে শর্টকাট জানা আছে, আমি শর্টকাট দিয়ে ওপেন করছি। তো এটা হচ্ছে কি মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলটা দেখে এইটুকু জায়গা বাদ দিয়ে উপরের দিকে একটু দেখার চেষ্টা করেন তো, যে ম্যাক্সিমাম জিনিস কিসের মতো, আমাদের পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ডের মতো। এই দেখেন ফাইলে গিয়ে সেভ এস, ওপেন, ক্লোজ, দেখেন ইনফো, রিসেন্ট, নিউ, প্রিন্ট, সেভ এন্ড সেন্ড, এক্সিট অপশন, এই সবগুলো মাইক্রোসফট ওয়ার্ডের মতো না। হোম এসে দেখেন কাট, কপি, পেস্ট, ফন্ট, ফরম্যাট, পেইন্টার, তারপর দেখেন যে বোল্ড, ইতালিক, তারপর দেখেন অল বর্ডার, এই সব কিছু না, এখানে প্রায় 90% বা 80% কি ফাংশন হচ্ছে কিসের মতো, মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের মতো। সেই জন্য আমাদের এখানে আর কপি পেস্ট তারপর সেই ফন্ট সিলেক্ট করা এইগুলো সেগুলো আমাদের আর দেখার দরকার হবে না, আমরা জাস্ট ডিরেক্টলি কাজ শিখে ফেলবো। তো
তো ডিরেক্টলি কাজ শিখতে গেলে এই মাইক্রোসফট এক্সেলটা হচ্ছে কি কাজের ক্ষেত্রে সবচেয়ে বিরাট একটা প্ল্যাটফর্ম হচ্ছে কি আপনার মাইক্রোসফট ডাটা এন্ট্রি কাজ করতে সবচেয়ে বিগেস্ট প্ল্যাটফর্মটা হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ডটা এক্সেলটা। তো এখন এই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনি মিলিয়ন কি করতে পারবেন, ডাটা আপনারা এখানে রেকর্ড করতে পারবেন মিলিয়ন, ঠিক আছে। মিলিয়ন যদি ডাটা আপনারা এখানে রেকর্ড করতে পারেন, বলতে পারেন যে কীভাবে মিলিয়ন ডাটা এখানে আপনাদের রেকর্ড করা সম্ভব। আচ্ছা, আমাদের কি বিপিএন বাকি ছিল? জি স্যার। এটা ওখানে মেসেঞ্জার কেন বলতেছেন? আমার মোবাইলের সামনে ছিল বলে সেটা বলতেছে। আপনি এখানে চ্যাট বক্সে না বলবেন, এখানে চ্যাট বক্সে বলবেন আমাদের বিপিএন বাকি ছিল। আচ্ছা, তো আমি বিপিএনটা ক্লাসের শেষের দিকে বলতেছি, যেহেতু এক্সেল শুরু করছি আমরা এক্সেলটা শেষ করি। স্যার আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? না, আমি তো কার কথা শুনতে পাচ্ছি না। ও মাই গড, আমি এখানে আমার মাইকের ভলিউমটা একেবারে, স্যার মনে হয় শুনতে পাচ্ছেন না। আচ্ছা, আমার মাইকটা একেবারে সাউন্ডটা কি ছিল, লো করা ছিল, সেজন্য এখন শুনতে পারবো যদি আপনারা বলেন। হ্যাঁ, বিপিএনটা বাকি আছে, আমি বিপিএনটা দেখাই দিব। আপনারা কি এতক্ষণ কথা বলছিলেন অনেকেই? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। বুঝতে পারছি যে আমি যখন এই পাওয়ার পয়েন্ট একটা মিউজিক অ্যাড করছি না, ওই মিউজিকের সময় আমি ভলিউমটা কমায় রাখছি। তার মানে এরপরে যদি ভিডিওটা প্লে হয়েছে সেটা তাহলে বাজছে, মানে মিউজিকটা বাজছে, মানে আমি বুঝতে পারি নাই, আমার ভলিউমটা অফ ছিল। আচ্ছা, আমি একটু দেখি যে আবার ভিডিওটা যে মিউজিকটা বাজছিল কিনা। হ্যাঁ, মিউজিকটা বাজতেছে, আমি শুনতে পারি না। আমার আমি এই যে মিউজিকটা বাজতেছে, এটার মাঝখানে যে আমার কথা বলতে হচ্ছে, সেজন্য আমি মিউজিকটার ভলিউমটা কমাই দিয়েছিলাম, মাইকের ভলিউমটা। সরি, আমি এটা বুঝতে পারিনি। আচ্ছা, আমরা এই বিপিএনটা আমি একটু পরে দেখাচ্ছি, ক্লাসের শেষের দিকে দেখাবো। আমি 10 মিনিট সময় বিপিএনের জন্য রেখে দিব, 10 মিনিটের মধ্যে আমি বুঝে ফেলতে পারবো বিপিএন কি। আচ্ছা স্যার, আমি একটা পাওয়ার পয়েন্ট নিয়ে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম আর কি। করছিলেন, আমি শুনি নাই এরকম। না স্যার, আমি বলি নাই স্যার। আচ্ছা বলেন, তাহলে এখন বলেন। আর এখানে যে একটা শেপ নিয়ে যে আপনি হোম বাটন দিলেন না, ওইখানে আমাদের বায়ার যদি বলে যে এখানে আমাদের হোম বার ইয়াটা থাকবে না, তখন আমরা সেক্ষেত্রে কি করবো? হোম বাটন না থাকলে আপনি হোম দিবেন না। স্যার, হোম বাটন না দিলে তো আমরা ওই যে আগে পরে কিভাবে এগুলো ইয়ে করবো? আপনি আগে হোম বাটন না দিলে, এটা হোম বাটন দেখা না যায় মতো করে দিবেন। আর যদি বায়ার যদি চায় যে আপনি ওইভাবে অটো করে দেন, তাহলে অটো করে দিবেন। অটো না করলে আপনি অটো করলেন না, বায়ার ক্লিক করে যাবে। আর বায়ার যদি যেতে হয় তখন সে ব্যাক দিয়ে পিছনে যাবে। বুঝতে পারছেন? আপনি যদি চান যে প্রফেশনালি অ্যাডভান্সভাবে করে দিতে চান, তখন আপনি এইভাবে বাটন সেট করে দেবেন। তখন আপনি বায়ারকে বলবেন যে এখানে একটা হোম বাটন দিচ্ছে, আপনি হোম বাটনটা একদম ছোট করে যে কোনো একটা কর্নারে সেট করে দিতে পারবেন। যে কোনো একটা আমি তো অনেক বড় করে দিয়েছি, আমি দেখানোর জন্য দিয়েছি। তখন আপনি ছোট্ট করে যে কোনো একটা কর্নার দিবেন এবং হোম বাটনটার উপকারিতাকে সেটা বায়ার বোঝাবেন। বায়ারকে আপনি বোঝানোর চেষ্টা করবেন যে দেখেন, আমি এখন আপনার এখানে টোটাল স্লাইড আছে হচ্ছে 25টা স্লাইড। এই 25টা স্লাইড থেকে যদি আপনাকে স্পেসিফিক টেবল অফ কন্টেন্ট যে একটা স্লাইড থাকে, যেখান থেকে সবগুলো স্লাইডের যাওয়া যায়, সেই স্লাইডে যদি আপনি যেতে চান, তখন আপনাকে কী করতে হবে? আপনাকে ব্যাগ দিতে অনেকক্ষণ ব্যাগ দেওয়ার পরে আপনি ওই টেবল অফ কন্টেন্ট স্লাইডে যেতে পারবেন। তাছাড়া আপনাকে যেতে পারে, এইটার জন্য আপনার অডিয়েন্স বিরক্ত হতে পারে। তো আপনি যদি ডিরেক্টলি ওই স্লাইডে যেতে চান, তখন আপনি হোম বাটনে ক্লিক করলে আপনাকে ওখানে স্লাইডে নিয়ে যাবে। এই জিনিসটা আপনাকে বায়ারকে বোঝাতে জানতে হবে। এটার উপকারিতা বায়ার বুঝলে না, তারপর আপনাকে বলবে যে হ্যাঁ ঠিক আছে, এটা খুব চমৎকার কাজ করেছেন। যদি বায়ার এটার উপকারিতা না বুঝে, তাহলে বলবে যে এখানে অতিরিক্ত বাটন একটা করতে আসছে, এটা তো আমার স্লাইডটাকে বিশ্রী করে ফেলছে, এরকম বলতে পারে। তো আপনাকে অবশ্যই উপকারিতাটা বোঝাতে জানতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমি এখন চলে যাচ্ছি এক্সেলের এখানে। তো আমি এখানে বলছিলাম যে এখানে মিলিয়ন ডাটা এখানে রাখা যায়, কিভাবে সম্ভব? আপনারা বলতে পারেন যে কীভাবে সম্ভব, এখানে মিলিয়ন ডাটা কীভাবে সম্ভব সেটা দেখার চেষ্টা করে। এখানে কিছু কলাম আপনারা দেখতে পাচ্ছেন। তার আগে একটা বারের সাথে পরিচয় করে, সেটা হচ্ছে এখানে একটা বার দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে এফএক্স যেটা দেখাচ্ছে, এটার নাম হচ্ছে কি ফাংশন বার। দেখেন নিচে দিকে দেখা যায় ইনসার্ট ফাংশন, এখানে ফাংশনটা অ্যাড করা হয়। তো এটার নাম হচ্ছে ফাংশন বার। মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে বেশি মিরাকেলটা হচ্ছে এই ফাংশন বার দিয়ে হয়। সবচেয়ে বেশি চমৎকার যে কাজগুলো করা হয় সবগুলো এই ফাংশন বার দিয়ে হয়। এই ফাংশন বারটা আমি পরিচয় করে রাখলাম, এটার ফাংশন আস্তে আস্তে দেখার চেষ্টা করবো। তারপর দেখেন এখানে কিছু আপনারা সেল দেখতে পাচ্ছেন না, কলাম, রো এবং সেল দেখতে পাচ্ছেন না। প্রত্যেকটা ঘরগুলোকে সেল বলে এবং উপর থেকে নিচের দিকে যেটা আছে এইভাবে যেটা আছে এটাকে কলাম বলে, আর এগুলোকে রো বলে। তো এইখানে কতটা কলাম আছে, কতটা রো আছে এবং কতটা সেল আছে সেটা ক্যালকুলেট করে দেখলে ক্যালকুলেটরের ডিজিটে কুলাবে না এতগুলো সেল। দেখেন আমি কীভাবে বলি, এই নিচের দিকে যে রোগুলো আছে, এখানে রোগুলো কতটা আছে আমি বুঝতে পারবেন? আমি কীভাবে দেখবো? তো কীভাবে দেখতে হলে আমাকে নিচের দিকে যেতে হবে না? এইভাবে যদি আপনি নিচের দিকে যদি স্ক্রল করে যদি নিচের দিকে যেতে চান, আপনি মিনিমাম মনে হয় 1 দিন অথবা 2 দিন যেতে পারবেন, শেষ করতে পারবেন না। আবার 1 দিন অথবা 2 দিন যাবেন, এটাকে আমি মুখে বলতেছি, সেটা একটা প্রমাণ দেখাই কীভাবে 1 দিন অথবা 2 দিন লাগবে কিনা। যেমন আমি এখানে ক্লিক করার পরে আমি কন্ট্রোল চেপে ধরে অ্যারো বাটন আছে না আমাদের এখানে, অ্যারো বাটন
টপ বটম এবং লেফট রাইট, এই টপ বটন এবং লেফট রাইট থেকে আমি একদম বটম বাটনটা ক্লিক করেছি, কন্ট্রোল চেপে ধরে আমাকে একেবারে নিচের দিকে নিয়ে গেছে, একেবারে নিচে আমি চলে আসছি সেকেন্ডের মধ্যে, যেটা আমাকে স্ক্রল করে করতে করতে 1-2 দিন লাগবে। কেন বলেছি দেখেন, নাম্বারটা দেখেন তো এখানে কত নাম্বার আছে, 10,48,576। 10,48,576 পর্যন্ত যদি আমি এভাবে আস্তে 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 এভাবে যদি নিচের দিকে যাই, মিনিমাম তো একদিন লাগার কথা, একদিনেও হয়তো সম্ভব হয়ে যাওয়া সম্ভব হয় কিনা আমি জানি না। তো দেখেন আমি এইভাবে এখানে চলে আসছি, 10,48,576টার রো এদিকে নিচের দিকে এইভাবে আছে। এবার কলাম কতটা আছে, কলাম কতটা আছে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা এদিকে নিচের দিকে আসার জন্য আমরা কন্ট্রোল ডাউন বাটন ব্যবহার করছি। আমরা যদি কন্ট্রোল রাইট বাটনটা ব্যবহার করি, তখন দেখবে যে আমাকে একেবারে লাস্টে নিয়ে যাচ্ছে, ডান পাশে লাস্টে নিয়ে যাচ্ছে। এই লাস্টে এসে আমি দেখতে পাচ্ছি এখানে XFD, এখানে সংখ্যা ছিল বলে আমি বুঝতে পেরেছি কত, কিন্তু XFD মানে আমি বুঝতে পারছিলাম। তো এটা মাইক্রোসফট অফিসের প্রতিবেদন বলেছে যে এখানে 16,000 সামথিং কি আছে, কলাম সংখ্যা আছে। 16,000 সামথিং বাদ দেন, যদি 16,000কে যদি 10,48,576 দিয়ে গুণ করে, একেবারে গুণই করলাম না, শুধুমাত্র এখানে হিসাব করলে তো আমি এখানে প্রায় 1.5 মিলিয়ন পাচ্ছি। 10 লাখে 1 মিলিয়ন হলে 48,000-এ হাফ মিলিয়ন, 48,000 মানে 50,000-এ হাফ মিলিয়ন, সরি ভুল হচ্ছে আমার, 10 লাখ এখানে 1.5 মিলিয়ন না, এখানে হচ্ছে কি 10 লাখে হচ্ছে 1 মিলিয়ন। তো তাহলে আর কি হওয়া লাগবে, হাফ মিলিয়ন হওয়ার জন্য 5 লাখ লাগবে না, তাহলে এখানে 1.5 মিলিয়ন না 5 লাখই হইতে হবে, সরি আমার ভুল হচ্ছে। এখানে হচ্ছে কি 1.001 মিলিয়ন, এই টাইপ 0.5 মিলিয়ন এই টাইপের দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, তো দেখেন এখানে তো 1 মিলিয়ন কি আছে, কলাম আছে। তো এবার যদি 1 মিলিয়ন, সরি 10 মিলিয়ন, 1 মিলিয়ন দেখাচ্ছে 10 লাখ। এবার যদি আপনি 10 লাখকে যদি 16,000 দিয়ে যদি মাল্টিফাই করেন, চিন্তা করছেন কতটুকু হবে। তো এবার দেখেন আমি আবার উপরে চলে যাচ্ছি, 1 নাম্বার চলে আসছি, আমি আবার এদিকে চলে আসছি। এবার যদি দেখেন এই একটা শিট, এখানে শিট 1, আমি যদি শিট 1 যদি 10,48,576টা কলাম পাই এবং 16,000 যদি রো পাই, না সরি প্রথম বলছি 10,48,576টা হচ্ছে রো এবং কলাম হচ্ছে 16,000 সামথিং। তো এই শিট 1 যদি আমি পাই, শিট 2 তো সেম, এখানে এসে শিট 2 তো সেম, এতগুলো কলাম এতগুলো রো আছে, এবং শিট 3 তো সেম। তো আবার বলতে পারেন শিট 1, 2, 3 দিয়ে কি শেষ, আপনি চাইলে এখানে শিট আরও বানাতে পারবেন। দেখেন পাশে একটা অপশন আছে ক্রিয়েট ওয়ার্কশিট, ইনসার্ট ওয়ার্কশিট, আমি এখানে ক্লিক করছি, দেখেন আরেকটা ওয়ার্কশিট হয়ে গেছে 4 হয়ে গেছে, আরেকটা ক্লিক করছে 5, আরেকটা ক্লিক করছে 6, আরেকটা ক্লিক করছে 7, এইভাবে করতে করতে আপনি এখানে আরও অনেকগুলো শিট নিতে পারবেন। তো এই অনেকগুলো শিটে প্রত্যেকটা শিটে সেম করে কলাম এবং রো আছে। এবার দেখেন আপনি চাইলে শিটগুলোকে রিনেম করতে পারেন। আমি এখানে আসলাম, এখানে এসে আমি লিখলাম যে রেজাল্ট শিট, এখানে এসে আমি লিখলাম যে অ্যাটেন্ডেন্স শিট, আমি এখানে এসে লিখলাম যে স্যালারি শিট, আমি এখানে লিখলাম যে ব্যাংক রিকনসিলিয়েশন অথবা ব্যাংক স্টেটমেন্ট। তারপর আপনি চাইলে ব্যাংক রিকনসিলিয়েশন, যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তারা বুঝতে পারবে ব্যাংক রিকনসিলিয়েশন কি। তারপর এখানে এসে আপনি লিখতে পারেন যে ব্যাংক ভাউচার, ডেবিট ভাউচার। তারপর এখানে এসে লিখতে পারেন যে আপনি ক্রেডিট ভাউচার। এরপর আপনি এখানে ক্লিক করে আরও অনেকগুলো শিট আপনি নিতে পারবেন। প্রত্যেকটা শিট আপনি আলাদা আলাদা করে কী করতে পারবেন, আলাদা আলাদা করে প্রত্যেকটা শিটে আলাদা আলাদা হিসাব নিকাশ আপনি এখানে করতে পারবেন। তো আমি এখানে এটাতে ক্লিক করে একবার সবার সামনে চলে আসছি, আমি একটা রেজাল্ট শিটে আসছি। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের দুটো সিবির কাজ করে মাইক্রোসফট ওয়ার্ডে সবগুলো কাজ শিখেছি। পাওয়ার পয়েন্টের মধ্যে যে কোনো একটা পাওয়ার পয়েন্টের করে স্লাইড বানিয়ে আমরা একটা পাওয়ার পয়েন্টের সবগুলো কাজ শিখেছি। মাইক্রোসফট এক্সেলও আমরা এমন একটা শিটকে ফোকাস করবো যেই শিটটার উপর বেস করে মাইক্রোসফট এক্সেলের ম্যাক্সিমাম কাজ আমরা শিখে ফেলবো, যেগুলো ডাটা এন্ট্রি দরকার হবে। ম্যাক্সিমাম সবগুলো কাজ শিখবো যেগুলো ডাটা এন্ট্রিতে আমাদের লাগবে। তো আমি এরকম একটা শিট বের করে একটু করে দেখাই, সেটা দেখলে আপনারা আইডিয়া নিয়ে ফেলতে পারবেন এটা এখান থেকে সবগুলো করা যাবে। এখানে আসলাম, এখানে এসে আমি দেখতে পাচ্ছি ডিজিটাল ইনস্টিটিউট, এখান থেকে এই ফোল্ডারে একটা রেজাল্ট শিট আমার আছে। দেখেন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ইন ইংল্যান্ড রেজাল্ট শিট ফাইনাল এক্সাম 2021 সালের। দেখেন এরকম করে একটা রেজাল্ট শিট আমি বানাবো। এখানে যা যা দেখতে পাচ্ছেন কালার মালার যা যা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ফর্মুলা। এখানে প্রত্যেকটা জিনিস ফর্মুলাতে, এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন আপনি বলতে পারেন যে এখানে আমি কিছু কালার বানাবো এখান থেকে ইয়া থেকে এই ফিল কালার থেকে আমি করে দিচ্ছি, সেরকম কিছুই না। এগুলো হচ্ছে কি এক একটা আলাদা আলাদা কালার। যেমন দেখেন এখানে 81 আছে না, 81 আছে না, আপনি চাইলে এখানে 181 দিতে পারবেন না, 100 দেখতে পাচ্ছেন আমি এখানে 181 দিতে পারতেছি না, আপনি মন গড়া কোনো নাম্বার এখানে বসাতে পারবেন না। তারপর দেখেন আপনি আবার এখানে চাইলে কাউকে 0 দিতে পারবেন না, আমি এখানে 0 দিচ্ছি, দেখেন এটা 0 হচ্ছে কিনা, 0 হচ্ছে, তাহলে আমি সূত্রটা এভাবে করেছি, তাহলে 0 দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। আপনি চাইলে কাউকে কি করতে পারবেন না, যেমন মনে করেন এটা সবুজ কালার আছে না, এই যে 92টা, আমি দেখবেন এখানে একটা নাম্বার লিখবো, দেখবেন যে অটোমেটিক্যালি লাল কালার হয়ে যাবে। দেখেন আমি এখানে লিখেছি যে 32, দেখেন অটোমেটিক লাল কালার হয়ে গেছে।
আবার যেটা এটা হলুদ কালার দেখতে পাচ্ছেন 68, এটা দেখবেন যে সবুজ কালার হয়ে যাবে, দেখেন সবুজ কালার হয়ে গেছে। আবার যদি এই যে হলুদ কালার যেটা আছে না, এটাকে যদি চান আপনি তাহলে লাল কালার করে ফেলতে পারবেন। দেখেন কীভাবে, আমি এখানে 32 লিখেছি, অথবা 32 লিখবো না, আমি এখানে 25 লিখেছি, দেখেন লাল কালার হয়ে যাচ্ছে। এই যে লাল কালার, সবুজ কালার, হলুদ কালার হচ্ছে প্রত্যেকটা এক একটা ফর্মুলা অনুযায়ী যেই নাম্বারটা যেই ফর্মুলার কাটার যে ফর্মুলার মধ্যে পড়তেছে সেই ফর্মুলার কালারটা অটোমেটিক হয়ে যাচ্ছে। এগুলো আমরা দেখার চেষ্টা করবো, এখানে আর অনেক কিছু আছে, এগুলো আস্তে আস্তে দেখার চেষ্টা করবো। তো এরকম করে হুবহু একটা রেজাল্ট শিট আমরা বানাবো, এবং এই রিলেটেড যতগুলো কাজ, ডাটা এন্ট্রি যতগুলো কাজ আমাদের করতে হবে সবগুলো আমরা করার চেষ্টা করবো। তো আমি চলে যাচ্ছি আমাদের শিটে, এই শিটে আসলাম, এই শিটে এসে আমি এটা বানানোর চেষ্টা করবো। তো আমি এখানে এই লাইনে এসে আমি লিখতেছি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, আমি লিখলাম ইন লন্ডন, তারপর আমি লিখলাম রেজাল্ট শিট 2022 আমি লিখলাম যে সেমিস্টার ফাইনাল রেজাল্ট। আচ্ছা, এতটুকু আমি লিখছি। এবার দেখেন এটা অনেক বড় করে পুরো একটা এতটুকু একটা জায়গার মধ্যে ছিল না, অনেক বড় করে। তো এটা যদি আমরা করতে চাই কীভাবে করবো, তখন দেখেন আমি এই উপরে স্লাইডটাকে এইভাবে সিলেক্ট করেছি। আমরা মাইক্রোসফট ওয়ার্ড যখন ট্যাবল করেছিলাম, মনে আছে যে ট্যাবল থেকে অনেকগুলো কলামকে একসাথে করে ফেলার জন্য, একটা কলাম করে ফেলার জন্য আমরা কী করেছিলাম, মার্জ সেল করেছিলাম। এখানে আমরা চাইলে মার্জ এন্ড সেন্টার, মার্জ সেলটা করবো। দেখেন এখানে একটা অপশন আছে মার্জ এন্ড সেন্টার। মার্জ মানে হচ্ছে কি সবগুলো কলাম মিলে একটা হয়ে যাবে, আর সেন্টার মানে হচ্ছে কি লিখাটা মাঝখানে চলে আসবে। দেখেন আমি মার্জ সেন্টারে ক্লিক করছি, দেখেন সবগুলো সেল মিলে একটা, সবগুলো কলাম মিলে একটা কলাম হয়েছে। দেখেন এখানে আর কোনো কলামের সেপারেশন নাই, ঠিক আছে। সেন্টার মানে হচ্ছে একসাথে সেন্টার হয়েছে। এবার যদি আমি সবগুলোকে একসাথে করতে চাই এরকম করে, দেখেন আমি সবগুলোকে সিলেক্ট করছি, একসাথে মার্জিন সেন্টার দিচ্ছি, দেখেন ওকে ক্লিক করছি, দেখেন হয় নাই, শুধুমাত্র একটা লিখে গেছে, বাকিগুলো চলে গেছে। তো বাকিগুলো যদি এভাবে চলে যায় আমার তো সমস্যা, তাহলে কি আমাকে একটা একটা করতে হবে? আমি এভাবে একটা একটা করে করবো, এইভাবে একটা একটা করবো, এটা অনেক সময়ের ব্যাপার না, বিরক্তিকর না? তো আমরা এভাবে একটা একটা করবো না, এটা সবগুলো একসাথে করার একটা সিস্টেম আছে। সেটা কীভাবে, সবগুলোকে এভাবে একসাথে সিলেক্ট করছেন। এখানে দেখেন এই মার্জ এন্ড সেন্টারের পাশে দেখেন একটা ড্রপ ডাউন একটা মেনু আছে। এই ড্রপ ডাউন মেনু যখন ক্লিক করবেন, এখানে একটা অপশন আছে দেখেন মার্জ অ্যাক্রস। এই মার্জ অ্যাক্রসে যখন ক্লিক করবেন সবগুলো মিলে একটা হয়ে যাবে। সবগুলো মিলে একটা হয়েছে, কিন্তু সেন্টারে হয় না, কারণ এখানে সেন্টার অপশন ছিল না। এখন আমি যদি সেন্টারে ক্লিক করছি, সেন্টার হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এটুকু বুঝতে আর আশা করি কারো কোনো প্রবলেম হয় না। এরপর দেখেন আমি এখানে এই ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এই লেখাটাকে চাইলে আমি বড় করতে পারি। দেখেন আমি একটু করে বোল্ড করে দিলাম, আমি এবার এটা বড় করতেছি, বড় করলাম। আমি চাইলে এটা ফন্ট টন চেঞ্জ করতে পারি, আমি এখান থেকে একটা ফন্ট চেঞ্জ করে এই ফন্টটা দিয়ে দিলাম, আরও চাইলে বড় করতে পারলাম, ঠিক আছে। এরপর আপনি এই সবগুলোকে সিলেক্ট করতে পারেন। আমি একটু করে বোল্ড করে দিলাম, আর একটু করে এগুলোকে আমি বড় করে দিই, বেশি বড় না, এতটুকু বড় করলাম আমার হয়ে যাবে, বেশি বড় আমি করলাম না। এবার দেখেন আমি সবগুলোকে যদি কালার করতে চাই, ব্যাকগ্রাউন্ডে যদি আমি কালার করছি, তখন কীভাবে করতে হবে, এখানে একটা ফিল কালার আছে, এই ফিল কালার এসে আমাকে একটা ব্যাকগ্রাউন্ডে কালার করতে হবে। মনে করেন আমি এই কালারটা করলাম, আমার ওখানে যেরকম আছে আমি সেরকম করতে যাচ্ছি, এটার মতো করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এই কালারটা করলাম। একটু বেশি ডিপ হয়ে গেছে, ডিপটা আমার লেখাটা ব্ল্যাক কালার, সেজন্য ডিপটা লাগতেছে মনে হয়, আমি একটু দেখার চেষ্টা করব। আপনি সাথে সাথে প্র্যাকটিস করবেন না, যারা সাথে সাথে প্র্যাকটিস করতেছেন তারা কিছু বুঝবেন না। ক্লাস শেষ করার পরে নিজে নিজে প্র্যাকটিস করবেন এবং ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করবেন, এখন বুঝবেন না। লাস্টে শেষে প্রশ্ন করবেন যাতে বুঝেন নাই। দেখেন আমি এটাকে যখন আমি ক্লিক করছি, লেখাগুলো কালার হওয়ার ব্ল্যাক কালার হওয়ার কারণে আমি এখানে অনেক কিছু লেখাগুলো ভালোভাবে বুঝতে পারতেছি না, ভালোভাবে দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি লেখাগুলোকে অন্য কোনো কালার করবো। এই কালারের সাথে অন্য কোনো কালার কী কী মিলবে, দেখেন এটার সাথে এই কালারটা, আচ্ছা এটা তো কী কালার, ফিল কালার। আমি ফিল কালার যখন লিখার কালার যাচ্ছে, ফন্টের কালার হচ্ছে এখানে, দেখেন এই কালারটা দিলে অনেকটা দেখা যাচ্ছে, কিন্তু ফর্মাল মনে হচ্ছে না কালারটা কোনোভাবে। তো আমি আবার ক্লিক করলাম, এখানে এসে আর কোন কালারটা দেখা যায় দেখি, এখানে এসে মনে হয় এই কালারটা দেখা যাচ্ছে, এই কালারটা দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো কালার আছে, যেগুলো একটু একটু ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এগুলো ফর্মাল যদি মনে না হয়, আমি ফর্মাল কালার মিলে এরকম করে দিব। মনে করি সবুজ দিচ্ছি, মিলতেছে না, এটা দিলেও তেমন একটা ভালো লাগতেছে না। হলুদটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, কিন্তু ফর্মাল মনে হচ্ছে না। সেক্ষেত্রে ফর্মাল যদি যেটা মনে হয় সেটা আমার কাছে সাদা দিলে ফর্মালটা মনে হয়। দেখেন সাদা দিলে অনেকটা ফর্মাল লাগতেছে। তো আপনাদের যে কালারটা ফর্মাল মনে হবে সেই কালারটা ফর্মাল দিবেন, আমি দিলাম। এরপর আমি এখানে এসে এই কাজটা আমরা বুঝে ফেলেছি। এখন আমরা এখানে এসে সিরিয়াল নাম্বার লিখবো। দেখেন প্রথম কলামটা হচ্ছে সিরিয়াল, SL সিরিয়াল লিখেছি। এরপর দ্বিতীয় কলামটা হচ্ছে নেম। দেখেন আমি এই সিরিয়াল নাম্বার যখন আমি লিখেছি, নামটা এটা দেখেন এক কর্নারে চলে গেছে, লেখাগুলো এক কর্নারে চলে গেছে। এটা কীভাবে মাঝখানে আনতে সেটা আমরা জানি। এখানে ক্লিক করছে, মাঝখানে চলে আসছে, এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করছে, মাঝখানে চলে আসছে। এখন এটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো আমি একটা লাইন করে দিয়েছি বলে সবগুলো লাইন সেন্টারে চলে আসবে এরকম কিছু না। আপনি দেখেন এখানে প্রত্যেকটা সেলে আলাদা আলাদা সিস্টেম আছে, আলাদা আলাদা সিস্টেমে সবগুলো সেলকে যদি আপনি সেন্টারে করতেন তাহলে সবগুলো সেল সেন্টার হবে। আপনি এই দুটাকে করে দিয়েছেন, এগুলো কিন্তু হয় না। দেখেন এগুলোতে আমি যা লিখতেছি এগুলো কিন্তু আর সেন্টারে আসেনি। তাহলে আমি, কারণ এটাতে আমি করিনি, আমি শুধুমাত্র এই দুটাতে করেছি। আমাদেরকে সবগুলোতে করে দিতে হবে যেখানে যেখানে আমাদের সেন্টারে লাগবে। আচ্ছা এটা আমি পরে আসতেছি। দেখুন এখানে আমি এখন সিরিয়াল নাম্বার লিখবো। এখানে সিরিয়াল নাম্বার দেখেন আমার এখানে রেজাল্ট শিটের মধ্যে কয়জন স্টুডেন্টের নাম আছে দেখি, এখানে নাম আছে 21 জনের। তো 21 জনের সিরিয়াল নাম্বার লিখে ফেলা আমার কাছে তেমন একটা ব্যাপার না। 21 জনের সিরিয়াল নাম্বার লিখতে আমার সর্বোচ্চ
15 সেকেন্ড বা 20 সেকেন্ড এরকম সময় লাগবে, 21 সেকেন্ডও পুরো লাগবে না। তো আমি এইভাবে লিখতে পারি 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে চাইলে আমি লিখে ফেলতে পারি। তো আমি এটা কীভাবে করছি, আমি 1 লিখার পর এন্টারে ক্লিক করছি, নিচের লাইনে আসছে। 2 লিখার পর আমি এন্টারে ক্লিক করছি, নিচের লাইনে আসছে। দেখেন 1 লিখেছি, এন্টারে ক্লিক করছি, নিচের লাইনে আসছে। 2 লিখেছি, এন্টারে ক্লিক করছি, নিচের লাইনে আসছে। 3 লিখে এন্টারে ক্লিক করছি, নিচের লাইনে আসছে। তো এখন কথা হচ্ছে যে আপনি 21 জন হলে আপনি 15 সেকেন্ড 20 সেকেন্ড বা 21 সেকেন্ডে লিখলেন। যদি আপনার থেকে হাজার হাজার যদি নাম্বার করতে, তখন কি আপনি 1 2 3 করে হাজার হাজার নাম্বার লিখবেন? এটা অনেকটা টাফ হবে না? সেক্ষেত্রে আমরা সেটা করবো না, সেটা করবো আমরা এখান থেকে আমরা একটা অটো ফরম্যাট ব্যবহার করবো। সেটা করবো যে আমি এখানে 1-এ ক্লিক করলাম, আমি এখানে 2-এতে ক্লিক করলাম, আমি এখানে 3-তে ক্লিক করলাম। এই তিনটাকে একসাথে সিলেক্ট করার পরে দেখেন একটা কর্নার আছে, সেই কর্নারটা যখন আমি চেপে ধরবো, তখন 3টা করার পরে যখন আমি চেপে ধরবো, দেখেন আমার নাম্বারগুলো বেড়ে যাচ্ছে। আমি এতটুকু ছেড়ে দিচ্ছি, দেখেন আমার এখানে কতটা নাম্বার হয়ে গেছে, 81 নাম্বার হয়ে গেছে। এইভাবে যদি আপনি 2-3 মিনিট চেপে ধরেন, দেখা যাচ্ছে যে 400-500 নাম্বার হয়ে গেছে 2-3 মিনিট চেপে ধরলে। এটা কয়েক সেকেন্ড এতটুকু হয়ে গেছে। যদি 2-3 মিনিট চেপে দেন, দেখবেন যে আপনার হাজার হাজার নাম্বার হয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে আমি 1 2 3 দিয়ে এই কাজটা করেছি বলে নাম্বারগুলো অটোমেটিক বাড়তেছে। যখন আমি শুধুমাত্র 1 দিয়ে করব, দেখেন শুধুমাত্র 1 দিয়ে করলে কী হয়, শুধুমাত্র 1 দিয়ে করলে সবগুলো 1 হয়ে যাচ্ছে, 1 2 3 এভাবে সিরিয়াল বাড়তেছে না। তো সেক্ষেত্রে আমি কীভাবে করতে পারি? 1 দিয়ে কি করা যায় না? 1 দিয়েও করা যায়। তখন আপনাকে কন্ট্রোল চেপে ধরে করতে হবে। আগেরটা আমি কন্ট্রোল চেপে ধরে করি নাই, 1 2 3 দিয়েছি, এটা অটোমেটিক হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র একটা নাম্বার যদি আপনি করছেন, তখন আপনাকে কন্ট্রোল চেপে ধরে করতে হবে। কন্ট্রোল চেপে ধরে করতেছি, দেখেন নাম্বারটা বাড়তেছে, বেড়ে আমার যতটুকু দরকার, আমি এখানে 21 জন দরকার, আমি 21 জন করছি, দেখেন এটা মাঝখানে চলে 21 জনের হয়ে গেছে। বুঝতে পারছেন? এইটুকু বুঝতে হয়তো কারো কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, এরপর দেখেন আমি নাম্বারটা দিয়েছি, নাম্বারটা দেওয়ার পর দেখেন নাম্বারটা আমার সেলের, আমি যদি সেলটাকে একটু বড় করে দিই, এখানে কলাম এবং রো বড় করতে চাইলে আপনাকে কলাম বড় করতে চাইলে উপরে কলামের উপরে ক্লিক করতে হবে। আবার এদিকে রো বড় করতে চাইলে এইখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে মাঝখানে মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখানে বর্ডারটা সিলেক্ট করলে হবে না, বর্ডারটা টেনে ধরলে হবে না, বর্ডার সিলেক্টই করা যাবে না। সিলেক্ট করতে হলে আপনাকে এখানে উপরে সিলেক্ট করতে হবে। আবার সেলফ বড় করতে চাইলে এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এবার দেখেন এই কলামটা এত বড় করে ফেলছে, কিন্তু নাম্বারগুলো আমার একেবারে কর্নারে নিচে পড়ে আছে। আমরা মাইক্রোসফট ওয়ার্ড যখন অ্যালাইনমেন্ট দেখেছিলাম, ওখানে আমরা অ্যালাইনমেন্ট দেখেছি 4টা, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট এবং জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এখানে জাস্টিফাই অ্যালাইনমেন্ট নাই, কিন্তু এখানে আরও 2-3টা অ্যালাইনমেন্ট বেশি, 2টা অ্যালাইনমেন্ট বেশি। ওখানে 4টা, এখানে 6টা। তো এখানে 3টার মধ্যে একটা কমে গেছে, তারপরে এখানে 6টা হয়ে গেছে, তার মানে 3টা বেড়ে গেছে। এই 3টা কী বাড়ছে সেটা দেখার চেষ্টা করবো। দেখেন আমি যদি এই সেলটাকে যদি আমি এখানে লেফটে ক্লিক করি, তাহলে লেফট কর্নার চলে আসছে, রাইটে ক্লিক করে রাইট কর্নার চলে আসছে, সেন্টার ক্লিক করে সেন্টার, কিন্তু নিচে পড়ে আছে। আমি চাইলে এটাকে মাঝখানে নিতে পারছি না, উপরে নিতে পারছি না। উপরে এবং মাঝখানে যদি আমি নিতে চাই, তখন কী করতে হবে? দেখেন আমি সেন্টারে রেখেছি, আমি যদি উপরে এটাতে ক্লিক করে, দেখেন সেন্টারে গেছে কিন্তু উপরে গেছে, সেন্টারে গেছে কিন্তু একেবারে উপরে, কিন্তু মাঝামাঝি নেই, সেলের মাঝামাঝি নেই। তারপর দেখেন আমি যদি এটাকে সেন্টারে রেখেছি, আমি এখানে এই বাটনটা এটাতে ক্লিক করে, দেখেন নিচে আসে, সেন্টার আছে কিন্তু একেবারে নিচে। তো আমি যদি সেন্টার এবং মিডলে যদি রাখতে চাই, এখন সেন্টার অ্যালাইনমেন্ট, এখন এটা মিডল অ্যালাইনমেন্ট, আমি এখন দেখেন মিডল অ্যালাইনে ক্লিক করছি, দেখেন একেবারে মাঝামাঝি হয়ে গেছে। তো কোনো একটা সেলের লেখা কিছু যদি আপনি মাঝামাঝি রাখতেছেন, তখন আপনাকে এখানে সেন্টার এবং মিডল দিতে হবে, তার দেন এটা কী হবে? সেন্টার অ্যালাইনমেন্ট। তো আমি এখন থেকে শুরু করে যতগুলো কলাম আমার রাখবে, আমি 21টা কলাম পর্যন্ত সবগুলোকে আমি কী করলাম? সেন্টার এবং এই যে সেন্টার করছি এবং মিডলে করে দিয়েছি, এই মিডল অ্যালাইনমেন্টটা করে দিয়েছি। ঠিক আছে? সবগুলো মিডল হয়ে যাবে। এবার যদি আপনি কলামটাকে এভাবে ছোটো করে দেন, তাহলে ছোটো হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমি নামের ঘরে এসে এখানে 21 জনের নাম আছে, 21 জনের নামগুলো সবগুলো ইংলিশ নাম। 21 জনের নামগুলো লিখতে গেলে আমাদের কাছে 3 মিনিট মতো সময় লাগতে পারে বা 4 মিনিট মতো সময় লাগতে পারে। আমি সময় নষ্ট করবো না, আমি জাস্ট ওখান থেকে নামগুলোকে কপি করে নিয়ে এসে এখানে বসা দিব। দেখেন আমি নামগুলোকে এখান থেকে শুরু থেকে, এই যে 1 থেকে শুরু করে আমি সবগুলো নামগুলো এখান থেকে কপি করতেছি। এই এতটুকু পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে কপি করছি, আমি এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। দেখেন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করার সাথে সাথে কী প্রবলেমটা হয়েছে, প্রবলেম কোনটা? যে ওখানে যে কালার টালার ছিল, ওখানে যে বোল্ড করা ছিল, ওখানে যে ফরম্যাটগুলো ছিল, সেগুলো এখানে চলে আসছে। আমার তো কোনো ফরম্যাট দরকার নেই, কোনো বোল্ডের দরকার নেই, কোনো কালার দরকার নেই। এই কালারটা তো আসলে হবে না। ওখানে যদি কোনো ফরম্যাট থাকে, সেই ফর্মুলা থাকে, সূত্র থাকে, সেগুলো এখানে চলে আসবে। তো আমার তো সেটা দরকার নেই, আমি আনবো প্লেন লেখাগুলো আনবো। তো প্লেন লেখাগুলো কীভাবে আনবে? আমি একটা আন্ডু দিলাম, চলে গেল। প্লেন লেখাটা আনতে হলে আপনাকে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর দেখেন এখানে ভ্যালু নামে একটা অপশন আছে, এই যে পেস্ট করবো ভ্যালু দিয়ে, শুধুমাত্র ভ্যালু পেস্ট হবে। তো আমি এখানে ক্লিক করে দেখেন এরকম কীভাবে আসতেছে, এখানে ক্লিক করলে কীভাবে আসতেছে, এখানে ক্লিক করলে কীভাবে আসছে, সবগুলো আমাকে এখানে দেখাচ্ছে। তো আমি যেটা আনবো সেটা হচ্ছে কি, এখান থেকে শুধুমাত্র এই দেখেন এটাতে ক্লিক করলে ভ্যালুটা চলে আসতেছে। ভ্যালুটা আসার পর দেখেন আমার লেখাগুলা নামগুলা কলামের মধ্যে কুলাচ্ছে না, আটতেছে না। তো সেক্ষেত্রে আমি এটাকে মানে কলামের ভিতরে যদি আমি রাখতেছি, তখন কীভাবে করবো? তখন আমাদেরকে এই কলামটাকে এইভাবে টেনে ধরে বড় করতে হবে। দেখছেন আমি বড় করেছি, ততটুকু আমার হয়ে গেছে। কিন্তু এইটা এভাবে বড় না করে আমি এখন বড় করছি, দেখেন আমি আন্দাজে বড় করছি। আন্দাজে বড় করার কারণে আমার যতটুকু লাগতেছে ততটুকু বুঝি নাই, আমি একটু বড় করে ফেলছি, আবার দেখি ছোটো করে ফেলছি। এই আন্দাজে না করে আমি একটা কাজ করতে পারি, তাদের উপর ছেড়ে দিতে পারি যে কলামটা কতটুকু জায়গা লাগবে সে অটোমেটিক করে নেবে। সেটা করার জন্য কী করতে হবে? এই কলামটা যখন আমি এখানে উপরে যে বর্ডারটা ধরে আমি এদিক সেদিক টানতেছি না, এদিক সেদিক না টেনে আমি এত বড় করেছি, তো দেখবেন যে সে অটোমেটিক সাইজ যতটুকু দরকার সে ততটুকু নিয়ে নেবে। কীভাবে? দেখেন আমি এই লাইনের উপর ডাবল ক্লিক করব।
দেখেন ডাবল ক্লিক করে দেখেন অটোমেটিক সে যতটুকু জায়গা দরকার ততটুকু নিয়েছে। দেখেন একটাও বাইরে যায় না, একটাও কেটেও যায় না, আবার দেখা যাচ্ছে অনেক বড়ও হয় নাই। আবার এটা আমি ছোটো করে দেখাই যে ছোটো করে থেকে তখনও বড় হয় কিনা। দেখেন একটু ছোটো করে ফেলছি, আমার লেখাগুলো কেটে যাচ্ছে, লেখাগুলো অনেক ভিতরে ঢুকে গেছে, আরেকটা কলামের মধ্যে চলে আসছে, এরকম হয়ে গেছে না। এখন আমি যদি এটার উপর ডাবল ক্লিক করে দেখেন এটা বরাবর জায়গাটা নিয়ে নিচ্ছে। তখন আমাদের কোনো কলাম যদি এইভাবে লাগে তখন আমরা এইভাবে করবো। আচ্ছা, এরপরে এসে আমাদের দ্বিতীয় কলামে, এই কলামে 3 নম্বর কলামে এসে কী করতে হবে আমাদেরকে, এখানে আমাদেরকে সাবজেক্টের নামগুলো লিখতে হবে। সাবজেক্টের নামগুলো এখানে দেওয়া আছে, আমরা সাবজেক্টের নামগুলো লিখে সময় নষ্ট করবো না, আমি এখান থেকে কপি করবো। সাবজেক্ট কতটা আছে দেখার চেষ্টা করি এখান থেকে। এখানে যখন আমি লিখেছি দেখেন নিচের দিকে আমাকে একটা সংখ্যা দিচ্ছে যে কাউন্ট 9। কাউন্ট 9 মানে এখানে 9টা কলাম আছে। তো আমি যদি দেখার চেষ্টা করি খালি কোনো কলামে যদি আমি এটা করার চেষ্টা করি, দেখেন আমি এই কলামগুলো সিলেক্ট করছি, এখানে আমাকে কোথাও কোনো সংখ্যা দেখাচ্ছে না, মানে কোথাও কোনো কতটা কলাম এখানে দেখাচ্ছে না, কারণ কি এখানে কোনো ভ্যালু সে পায় না যে কাউন্ট করবে। আমি তো এবার এগুলোতে করি, দেখেন আমাকে নিচের দিকে দেখাচ্ছে 4টা সিলেক্ট করছি আমি, 4টা। ঠিক আছে, তাহলে আমরা চাইলে কলামগুলোকে গুড়ে ফেলতে পারি এক্সেল দিয়ে। ঠিক আছে, আমি এই কলামের সবগুলো সাবজেক্ট কপি করলাম, এখানে 9টা সাবজেক্ট আছে, Ctrl+C দিয়ে কপি করছি। এইখানে এসে আমি এটাতে পেস্ট করে দিলে দেখবেন যে ওখানে যে ফর্মুলা ছিল সেভাবে এখানে হয়ে গেছে, উল্টা দিকে হয়ে গেছে। তো উল্টা দিকে হলে তো আমার চলবে না, উল্টা দিকে হলে আমার চলবে না। আমার কোন দিকে লাগবে, আমার লাগবে হচ্ছে কি সোজা সোজা। সেক্ষেত্রে আমি এখানে ডিরেক্টলি পেস্ট করবো। আমি এখানে এসে রাইট বাটন ক্লিক করে দেখেন আমি এখানে এই যে ভ্যালুটা পেস্ট করে দেবেন, শুধুমাত্র ভ্যালুটা আসছে আর কিছু আসে না। এবার দেখেন আমি কলামগুলোতে যেগুলো আমার বড় বড় ছোটো লিখে কেটে গেছে সবগুলোতে আমি গিয়ে এটা ডাবল ক্লিক করতেছি, দেখেন যতটুকু জায়গা দরকার ততটুকু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি যতটুকু জায়গা দরকার ততটুকু ছোটো হচ্ছে, যেটা বড় হওয়া সেটা বড় হচ্ছে, যেটা ছোটো হওয়া সেটা ছোটো হচ্ছে। দেখতে পাচ্ছেন, আমাকে আর কলামগুলো টেনে টেনে বড় করতে হচ্ছে না। আর ওইদিকে যাচ্ছি, ঠিক আছে, এতটুকু আমার হয়ে গেছে। এবার কথা হচ্ছে যে ইংলিশ অ্যান্ড লিটারেচার এই সাবজেক্টে, এখানে যখন আমি সাবজেক্টে যখন নাম্বারগুলো বসাবো, রেজাল্ট শিট বসাতে গেলে তো নাম্বার বসাতে হয়। এই নাম্বারগুলো যখন আমি বসাচ্ছি, মনে করেন এখানে সে 100 পেয়েছে, একদম 100 পেয়েছে। তো হ্যাঁ 100 সংখ্যাটার জন্য আমার কলাম এত বড় কলাম দরকার আছে, ছোট্ট করে একটা কলাম দরকার হলে হয় না। তো এই নামটার কারণে আমাকে কলামটা এত বড় করতে হয়েছে। তখন আমি যদি নামটাকে যদি কলামটা যদি ছোটো করে ফেলি তখন কী প্রবলেম হয় দেখেন, তখন প্রবলেম কী হয় দেখেন, এই পাশে লেখাগুলো ভিতরে ঢুকে গেছে। এটা চাইলে আমি যখন ছোটো করে ফেলছি, এটা 2 লাইন হওয়ার কথা ছিল না, 2 লাইন বা 3 লাইন হলে তো আমার লেখাগুলো দেখা যেত, কিন্তু লাইন হচ্ছে না, আমার লেখাগুলো ভিতরে ঢুকে গেছে, দেখা যাচ্ছে না। লেখাগুলো সব আছে যে সেটা আমরা বুঝতে পারছি। দেখেন এখানে যখন আমরা ক্লিক করতেছি ফাংশন বার আমাকে পুরো লেখাটা দেখা যাচ্ছে, লেখা যে এখানে আছে সেটা বুঝতে পারতেছি, কিন্তু কলাম ছোটো করে ফেলার কারণে লেখাগুলো দেখা যাচ্ছে না। তো এই লেখাগুলোকে যদি আমি 2 লাইন বা 3 লাইনে করতে চাই, এখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মতো অটোমেটিক 2 লাইন বা 3 লাইন হয়ে যায় না, 2 লাইন বা 3 লাইন আপনাকে বানাতে হয়। তখন এটা যদি আমরা বানাতে চাই তখন কীভাবে বানাবো, তখন আপনি এই সবগুলো লিখে যদি এরকম করতে চান, এই সবগুলোকে যদি আমরা এরকম করতে চান, তখন সবগুলোকে এইভাবে সিলেক্ট করার পরে এখানে সবগুলোকে এভাবে সিলেক্ট করবো। দেখেন উপরে একটা অপশন আছে র্যাপ ট্যাক্স, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের র্যাপ ট্যাক্স দিয়ে অন্য কাজ করেছি, এখানে অন্য কাজ। আমি এখানে র্যাপ ট্যাক্সে ক্লিক করছি, এখন দেখেন যে 2 লাইনের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 2 লাইন বা 3 লাইনের হয়ে গেছে। আমি চাইলে এটাকে 3 লাইনে করে ফেলতে, ছোটো করে ফেলতে 3 লাইন হয়ে যাবে। বুঝতে পারছেন, ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার আমি চাইলে 2 লাইন করে ফেলতে, আরেকটু বড় করলে এটা 2 লাইন হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখেন যেগুলোকে আমি 2 লাইন বা 3 লাইন করতে পারবো, ছোটো করতে যত বেশি ছোটো করতে পারবো তত ছোটো করা যাবে। দেখেন এটা 2 ওয়ার্ডের, এটা 2 লাইন হবে। আরও ছোটো করতে চাইলে লেখা কেটে যাবে। দেখেন আর ছোটো করে লেখা ভেঙে যাচ্ছে, এক ওয়ার্ডটা ভেঙে যাচ্ছে, এক ওয়ার্ড তো ভাঙা যাবে না, একটা ওয়ার্ড তো বরাবর রাখতে হবে। দেখেন এটাকে আর ছোটো করা যাবে না, এটাকে ছোটো করা যাবে, এটাকে 2টা ওয়ার্ডের আছে, আমি ছোটো করে ফেলছি। যতটুকু ছোটো করলে আমার লেখা কেটে যাবে না, ভেঙে যাবে না। ঠিক আছে, এটাকে ছোটো করা যাবে না, যেটা এটা 1 ওয়ার্ডের, এটাকে ছোটো করা যাবে, এটা 2 ওয়ার্ড। আশা করি এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন। এবার দেখেন আমরা যখন এখানে একটা কি নিয়েছি, টেবল নিয়েছি, এটাকে আমরা চাইলে অনেক রকম কিছু করতে পারি। আমি এখানে নাম্বারটা কেটে দিই। দেখেন আমি এই যে একটা রো আমি করেছি না, এই রোটাকে আমি এখন ডিজাইন করব। আমি এটাকে আরেকটু ছোটো করে ফেলি, দেখেন এটা আরও ছোটো করে ফেলি। আচ্ছা ঠিক আছে, ছোটো করে ফেলতেছি। এখানে ডাবল ক্লিক করলে আর কাজ করবে না, কারণ আমি এখানে র্যাপ ট্যাক্স ব্যবহার করছি। র্যাপ ট্যাক্স ব্যবহার করে ফেলার পরে দেখবেন এগুলো চাইলে আর বড় ছোটো হবে না। দেখেন আমি বড় ছোটো হচ্ছে না, বুঝতে পারছেন, বড় ছোটো হচ্ছে না, কারণ আমি এখানে র্যাপ ট্যাক্স ব্যবহার করে ফেলছি। র্যাপ ট্যাক্স ব্যবহার করে এটা আর হবে না। আচ্ছা, তো এবার দেখেন আমি এগুলোকে একটা ডিজাইন করবো। আমি এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে এসে যে কোনো একটা ডিজাইন দিব, আমার কাছে যে ডিজাইনটা ভালো লাগে আমি সেটা দিচ্ছি, আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা দিবেন। আমি এই ডিজাইনটা দিয়েছি এবং লেখাগুলোকে আমি একটু করে বোল্ড করে দিয়েছি। দেখেন লেখাগুলো বোল্ড হওয়ার পরে লেখাগুলো একটু বড় হয়ে গেছে, একটু করে বড় হয়ে গেছে। আমি সেটাকে লাইনটা একটু বড় করে দিলে লেখাগুলো আর বড় দেখাবে না। ঠিক আছে, এবার দেখেন আমি এই সবগুলো সেলকে এইভাবে সিলেক্ট করার পরে, সবগুলো কলামকে এইভাবে সিলেক্ট করার পরে আমি এখান থেকে বর্ডার দিয়ে দিব। বর্ডারটা কোথা থেকে দেয়, এই দেখেন এই যে বর্ডারে এসে এখান থেকে এসে আমি অল বর্ডার যখন ক্লিক করবো দেখেন সবগুলো মিলে বর্ডার হয়ে গেছে। বুঝতে পারছেন, তাহলে এখন আমাদের এই রেজাল্ট শিটটা ভিজিবল হয়েছে। আমি যখন এখন Ctrl+P-তে ক্লিক করবো দেখেন এটা ভিজিবল দেখাচ্ছে। যদি আমি যদি এখানে কোনো কিছু আর্ট না করি, দেখেন একটা নতুন একটা এক্সেল শিট, এখানে আমি কোনো কিছু আর্ট করি নাই, কোনো কিছু লিখি নাই, কোনো কিছু কাজ আমি এখানে অ্যাপ্লাই করি নাই, সেক্ষেত্রে যদি আমি Ctrl+P দিয়ে দেখেন তখন বলবো যে দেখেন মাইক্রোসফট এক্সেল ডিডন্ট ফাইন্ড এনিথিং টু প্রিন্ট, এখানে কিছুই প্রিন্ট করার জন্য পায় নাই। মাইক্রোসফট এক্সেল আমাকে সেটা বলতেছে।
ঠিক আছে? যদি আপনি কিছু করেন তখন এটা প্রিন্ট হবে। তো আমি এখন এটা করেছি, আমাকে এটা প্রিন্ট হচ্ছে, আমি এটাকে এটা করেছি বলে এটা প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, এবার দেখেন এখানে যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার আছে না, নাম্বারগুলো আমি আনবো। তো নাম্বারগুলো এখানে 9টা সাবজেক্ট এবং 21 জন স্টুডেন্ট, 9 ইন্টু 21 দিলে অনেকগুলো হয়ে যেত, এতগুলো লেখা আমার পক্ষে সম্ভব না, এখন সময় নাই। আমি এখন কী করবো, নাম্বারগুলোকে কপি করে নিয়ে আসবো। আমি এখানে যতগুলো নাম্বার আছে সবগুলো আমি নাম্বার কপি করে নিয়ে আসছি। নাম্বারগুলো ইনপুট করতে আর আহামরি কিছু না, এইভাবে নাম্বারগুলোকে আমরা ইনপুট করতে পারবো না, এটাকে আমাদেরকে দেখা দিতে হবে। মনে করেন এটাকে এই সাবজেক্টে সে 90 পেয়েছে, 90 লিখেছি। সেম সাবজেক্টে জো মোরগান পেয়েছে 35, তো এটাকে আমরা লিখতে পারবো না, এটাকে আমাকে দেখা দিতে হবে নাকি? তো 9টা সাবজেক্টের 21 জনের এগুলো আমাকে দেখাতে অনেক সময় লাগবে, আমি সময়টা নষ্ট করতে চাচ্ছি না, আমি সময়টাকে ইউজ করতে চাচ্ছি, প্রপার ইউজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে দেখেন আমি সবগুলোকে এভাবে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমি সবগুলা টোটাল পর্যন্ত না, আমি এই টোটাল রাখ পর্যন্ত টোটালটা আমরা ক্যালকুলেট করে দেখার চেষ্টা করবো। আমি কপি করেছি, কপি করার পর আমি এখানে এই সেলে আসলাম, এখানে এসে আমি যদি ডিরেক্টলি পেস্ট করি তাহলে ফর্মেটগুলো সহজ চলে আসছে। আমি ডিরেক্টলি পেস্ট করবো না, ফর্মেটগুলো আমরা করে দেখবো কীভাবে ফর্মেটগুলো বানিয়েছি সেটা আমরা একটু একটু করে দেখবো। সেজন্য আমি এখানে এসে রাইট বাটন ক্লিক করে দেখেন, আমি বেলুতে যখন ক্লিক করছি দেখেন সব জায়গায় বেলুটা চলে আসছে, নাম্বারগুলো চলে আসছে। ঠিক আছে, সব জায়গায় চলে আসছে, একেবারে সব জায়গায় চলে আসছে। এখন আমরা আমাদের মেইন ফাংশন শুরু, মেইন কাজ শুরু। তো মেইন কাজ শুরু হলে এই রেজাল্ট শিটের আমরা এখন দেখতে পেরেছি কতটা, যে প্রত্যেকটা সাবজেক্টে কে কত পেয়েছে, কোন সাবজেক্টে কে কত পেয়েছে সেটা আমরা দেখেছি। এবার যদি আমরা চাই তাদের রেজাল্ট শিটটাকে ফাইনালাইজ করতে গেলে আমাদের কী লাগবে, তাদের টোটাল নাম্বারটা লাগবে। প্রত্যেকটা সাবজেক্টে মানে একজন স্টুডেন্ট তার সবগুলো সাবজেক্টে মিলে সে কত পেয়েছে, টোটাল কত নাম্বার পেয়েছে সেটা যদি আমরা দেখতে চাই তখন আমাদেরকে এখানে একটা কলাম নিতে হবে। তো কলামটা নেওয়ার জন্য আমি এই ট্যাব থেকে এই কলাম থেকে আমি ট্যাবে ক্লিক করছি, অন্য একটা কলামে চলে গেছি, আমি এখানে লিখলাম টোটাল নামে একটা কলাম করতেছি। কলাম করার পর দেখেন আমি যখন এখানে আসছি, এখন টোটালটা আমরা কীভাবে বের করি, টোটালটা আমরা বের করি যোগ করে না, আমরা যোগ করে বের করে দেখার চেষ্টা করবো। যোগ করার অনেকগুলো ফর্মুলা আছে, আপনাদের যদি আমি যখন জিজ্ঞেস করি চোখ বন্ধ করে আপনারা বলে দিবেন, যারা একটু এক্সেলের কাজ আগে থেকে জানেন, বলতে অটোসাম করে ফেলেন, অটোসাম করে ফেললে আপনার যোগফলটা হয়ে যাচ্ছে। কিন্তু স্যার আমি যদি আপনাকে বলি বিয়োগ করেন, গুণ করেন, ভাগ করেন, অ্যাভারেজ করেন, তারপর হচ্ছে কি মিনিমাম করেন, ম্যাক্সিমাম করেন, তখন কি আপনি অটোর এই অপশনটা পাবেন? তো সেজন্য আমি অটোসামটা করে দেখাবো, কিন্তু অটোসামের ব্যবহারটা আমি শিখাবো না। কারণ হচ্ছে কি, অটোসাম দিয়ে শুধুমাত্র একটা সূত্র নিয়ে আপনি পড়ে থাকবেন, কিন্তু যখন আমাকে শত যখন সূত্র বানাতে হবে তখন আমি অটোসামের উপর ভরসা করে রাখলে আমার হবে না। আমি এমন একটা সূত্র দেখাবো যে এই সূত্রটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে দুনিয়ার যে কোনো সূত্র ওই একটা সূত্র দিয়ে আপনি বানাতে পারবেন। শুধুমাত্র সূত্রের আগে কী লিখতে হবে সেটা আপনাকে বুঝতে হবে। যোগের জন্য কী হবে, বিয়োগের জন্য কী হবে, গুণের জন্য কী হবে, ভাগের জন্য কী হবে, অ্যাভারেজের জন্য কী হবে, তারপরে হচ্ছে কি মিনিমাম করা, ম্যাক্সিমাম করা, তারপর হচ্ছে কি অ্যাবসেন্ট করা, প্রেজেন্ট করা, এগুলো কীভাবে করতে হয় সেটা সূত্রটা যদি আপনি আগের সূত্র যদি সামনে কী বসবে সেটা যদি মনে রাখতে পারেন, আর বাকি সবগুলো সূত্র সেম, সেটা এখন আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমত আমরা যেটা যোগ করি মাইক্রোসফট এমনি ক্যালকুলেটর যেটা আমরা যোগ করি সেটা কী করি, আমরা এই নাম্বারের সাথে এই নাম্বার যোগ করি, এই নাম্বারের সাথে এই নাম্বার যোগ করি, এই নাম্বারের সাথে এই নাম্বার যোগ করি, তারপর এটা যোগ করি, এটা যোগ করি, সবগুলো যোগ করার পরে সমান যখন দিবে সবগুলো নাম্বারের একটা যোগ চলে আসে, এখন আমরা দেখার চেষ্টা করি এখানে মাইক্রোসফট এক্সেলের এই সূত্রটা কীভাবে করতে হয়। আমি প্রথমে একটা ম্যানুয়ালি একটা যোগ করে দেখাই। দেখেন এখানে আমি লিখেছি সমান চিহ্ন দিয়েছি, এখানে সমান চিহ্নটা আগে দিয়ে ফেলতে হয়, ক্যালকুলেটর আমরা সমান চিহ্নটা পরে দিই, এখানে কিন্তু সমান চিহ্ন আগে দিতে হয়। সমান চিহ্ন দিয়েছি, তো প্রথম কলামের নাম্বারটা কত আছে 98 যোগ 95 যোগ 84 আমি লিখেছি। আমি যখন এখানে এন্টারে ক্লিক করবো দেখবেন আমাকে যোগফলটা দিচ্ছে কত 277। এইভাবে যদি আমি টোটালটা যদি যোগ করে ফেলি, প্রত্যেকটা যদি আমি যোগ করে ফেলি, এটা যদি সবগুলো যোগ করবে তাহলে টোটাল নাম্বারটা আমি যোগফল পাইতাম। কিন্তু এইভাবে যোগটা করলে সমস্যা কোথায় দেখেন, সমস্যা হচ্ছে কি আমি যদি কোনো কারণে এই যে 84 পেয়েছে এই স্টুডেন্টটা, সে বলতেছে আমি 84 পাবো না, আমি এই সাবজেক্টে বায়োলজিতে আমি 100 পাবো, আমি গ্যারান্টি, এটার জন্য আমি চ্যালেঞ্জ করব। তখন চ্যালেঞ্জ করার পরে তার খাতাটা পুনর্নিরীক্ষণ করা হয়েছে, পুনর্নিরীক্ষণ করে দেখা যাচ্ছে আসলে সে 100 পেয়েছে। 100 দেওয়ার সাথে দেখেন এই যে 100 আমি এখানে দিয়েছি সেই নাম্বারটা কিন্তু এখানে চেঞ্জ হয় নাই, আমি এখানে প্রথমে যেটা 84 দিলাম সেটা থেকে গেছে। তো এখন আমাকে এটা 84 যেটা ছিল সেটাকে আমাকে 100 বানাতে হচ্ছে ম্যানুয়ালি। এইভাবে যদি বানিয়েছি দেখেন সূত্রের নাম্বারটা পাল্টে গেছে। এইভাবে যদি হাজার স্টুডেন্টের মধ্যে যদি দেখা যাচ্ছে 500 স্টুডেন্ট কয়েকটা সাবজেক্টকে এভাবে যদি কারেকশন করতে হয় তাহলে দেখা যাচ্ছে যে কি আমার প্রত্যেকটা সাবজেক্টে কারেকশন করতে পাগল হয়ে যাব এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশিরভাগ। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে ম্যানুয়ালি কোনো যোগ করবো না, আমরা সূত্র অ্যাপ্লাই করবো সবগুলোর উপর এবং সবগুলোর সাথে লিঙ্ক করে দেবো, সবগুলো সেলের সাথে টোটাল নাম্বারটা লিঙ্ক করে দেবো, যাতে করে এখানে যা চেঞ্জ আসুক না কেন অটোমেটিক এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হলে এখানে চেঞ্জ হবে, এখানে কমলে এখানে কমবে, এখানে বাড়লে এখানে বাড়বে। এইভাবে আমরা সিস্টেমটা করে ফেলবো। কীভাবে সেটা আমি কেটে দিচ্ছি। এটা কেটে দেওয়ার পরে আপনাদের মধ্যে কেউ একজন বলতে পারবেন এই সেলটার নাম্বার কত বা এই সেলটার নাম কি, কেউ বলতে পারবেন? মাইক্রোন বই বলেন তো। C6 C6।
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আপনারটা অ্যাকুরেট হয়েছে। উনি আবার এটাকে সি6 কেন বলতে পেরেছে, আপনাদের মধ্যে যারা বলতে পারেন না তাদের জন্য আমি বলতেছি। দেখেন সি6 কীভাবে বলেছে, এটাকে সি6 কেন বলেছে। সি6 বলা হওয়ার কারণ যে এই কলামটার নাম্বার হচ্ছে কি কত, সি, এবং এই কলামের এই সেলটা কত নাম্বার রোতে আছে, 6 নাম্বার রোতে আছে। দেখেন এই যে 6 দেখা যাচ্ছে, সি কলামের 6 নাম্বার রোতে থাকার কারণে এটাকে সি6 বলা হচ্ছে। এইভাবে প্রত্যেকটা সেলের একটা একটা করে নাম আছে। যেমন আমি এটা যখন ক্লিক করবো তখন এটা হয়ে যাবে D6, এটাতে ক্লিক করলে এটা E6। আমি যদি মাঝখান থেকে এখানে ক্লিক করে এটা হয়ে যাবে জি, এই দেখেন উপরে জি আছে, এবং আমি যে সেলটা সিলেক্ট করি, যে রোটা সিলেক্ট করি সেটা হচ্ছে 13, তার মানে এই সেলটার নাম হচ্ছে 13, G13। সেটা দেখেন কিভাবে, আমি এখানে ক্লিক করার পরে যোগফল যখন আমি করব, আমি যখন কি দিব, সেলগুলোর নাম্বার যখন আমি লিখে দিব, অটোমেটিক সেখানে কী ছিল সেটা চলে আসবে। যেমন দেখেন আমি একটু আন্ডোতে ক্লিক করি, আন্ডোতে ক্লিক করার পর এখানে কত আছে, 293 না, আমি এখানে কোনো নাম্বার লিখবো না, আমি কিন্তু সেলগুলোর নাম লিখে দিব, তাহলে দেখবেন যে এখানে 293 চলে আসবে। দেখেন আমি এখানে ইজিক্যাল দিলাম, ইজিক্যাল দেওয়ার পর আমি এখানে কি লিখেছি, C6 লিখেছি, যোগ দিয়েছি, D6 লিখেছি, যোগ দিয়েছি, আমি E6 লিখেছি, দেখেন E6 লিখেছি, দেখেন আমি এন্টারে ক্লিক করছি, দেখেন 293 চলে আসছে। আমি কিন্তু কোনো নাম্বার লিখি নেই, 98, 95, 100 এভাবে আমি লিখি নেই, অটোমেটিক নাম্বারটা এখানে চলে আসছে। কীভাবে সম্ভব হয়েছে, শুধুমাত্র একমাত্র ওই কারণটা যে আমি সেলগুলো সিলেক্ট করছি, সেলে কি ভ্যালু ছিল সেটা অটোমেটিক সেখানে কাউন্ট করে নিয়েছে। এবং যখন আমি এখানে যখন ক্লিক করছি দেখেন সেলগুলো কারেক্ট কী হয়ে যাচ্ছে, সিলেক্ট অবস্থা হচ্ছে। তাহলে আমরা এইভাবে আমরা কী করে সূত্রগুলো অ্যাপ্লাই করবো। দেখেন এই সূত্রটা কিন্তু সিম্পল একটা সূত্র ছিল, আমরা এখন ফাইনাল সূত্রটা দেখার চেষ্টা করব যেভাবে আমরা ক্যালকুলেটটা করবো। তার আগে আমি একটু করে আপনাদেরকে কি দেখাই, অটোসামটা করে দেখাই, যারা অটোসামটা আগে থেকে জানতেন। আমি সবগুলোকে এভাবে সিলেক্ট করছি, এখানে দেখেন উপরের দিকে একটা অটোসামে একটা অপশন আছে, অটোসামে ক্লিক করছি, দেখেন এটা সূত্রের দিকে চলে আসছে। টোটাল নাম্বার হয়েছে কত, 612। এই সবগুলো 9টা সাবজেক্টের টোটাল নাম্বারটা 612। তো এই অটোসামের মধ্যে যে সূত্রটা আছে, দেখেন এই যে সূত্রটা আছে, সেই সূত্রটা এখন আমরা ম্যানুয়ালি করার চেষ্টা করবো, এবং এই একটা সূত্র দিয়ে আমরা শত শত সূত্রের আবিষ্কার করবো, শত শত সূত্র ব্যবহার করার চেষ্টা করবো। দেখেন এখানে লেখা আছে, এই সূত্র আমরা ম্যানুয়ালি করবো। দেখেন ম্যানুয়ালি করার আগে দেখেন এখানে কি লেখা আছে, C6 সেমিকোলন K6। K6 মানে কোনটা, এই যে এটা হচ্ছে K6, C6 হচ্ছে এটা। মাঝখানে আর কোনো 6 মিক্স কিচ্ছু লিখে নাই, এটা এবং এটাকে মাঝখানে একটা লিঙ্ক আপ করে দিয়েছে সেমিকোলন দিয়ে, সেই সূত্রটা আমরা এখন দেখার চেষ্টা করবো। আমি এখানে ক্লিক করলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম, আমি এখানে লিখবো ইজিক্যাল টু দিব, ইজিক্যাল টু দেওয়ার পর আমি এখানে সাম লিখবো, SUM, সাম লিখেছি, আমাকে আর কিছু লেখার দরকার নেই, আর কিছু লিখবো না। দেখেন নিচের দিকে সাম নিয়ে কতগুলো সূত্র আছে, সবগুলো আমাকে নিচের দিকে দেখাচ্ছে, আমার যেটা দরকার হবে সেটাতে আমি উপরে নিচে নামবো, কি দিয়ে, আমাদের যে অ্যারো বাটন আছে, বটমে ক্লিক করলে নিচের দিকে যাবে, টপে ক্লিক করলে উপর দিকে যাবে। তো যেটা আমার দরকার হবে আমি সেটাতে আসলাম, সেটাতে আসার পর আমাদের এখানে যে ট্যাব একটা বাটন আছে, ক্যাপস লকের উপরে বাম পাশে, কিবোর্ডের একেবারে বাম পাশে ক্যাপস লকের উপরে একটা ট্যাব নামে একটা বাটন আছে, সামের উপর ক্লিক করে যখন আমি ট্যাবে ক্লিক করবো তখন দেখবেন সূত্রটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। তার আগে আমি যেটা লিখেছি সেটা দেখেন, ইজিক্যাল দিয়েছি, সাম লিখেছি ছোটো হাতের, আমি কোনো ব্র্যাকেট ট্র্যাকেট দিই নাই। যখন আমি সামের উপর, যখন এই ট্যাবের উপর যখন আমি ক্লিক করবো সামের উপর রেখে, তখন দেখেন আমার একটা সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে, ইজিক্যাল টু হয়ে গেছে, এবং সামগুলো বড় হাত হয়ে গেছে, একটা ব্র্যাকেট অ্যাপ্লাই হয়ে গেছে। এই ব্র্যাকেট থাকাকালীন আমি এই সবগুলো সেলকে এভাবে সিলেক্ট করে দিব, সবগুলো সেলকে এভাবে সিলেক্ট করে দিয়েছি। দেখেন অটোমেটিক সূত্রটা হয়েছে কিনা, যেটা আমরা অটোসাম থেকে করেছিলাম সেই সূত্রটা এখানে হয়ে গেছে, সেমিকোলন C6 সেমিকোলন K6। এবার আমাকে ব্র্যাকেটটা ম্যানুয়ালি নিজে থেকে দিতে হবে, দিয়েছি, এন্টারে ক্লিক করার সাথে সাথে দেখেন 612 যেটা অটোসাম দিয়ে আসছে, এখন এটা এভাবে চলে আসছে। আপনারা হয়তো বুঝতে পারেন, আমি নিচের লাইন আবার দেখাচ্ছি, ইজিক্যাল টু দিলাম, আমি এখানে দিলাম সাম, SUM, সাম আমাকে নিচের দিকে সাজেস্ট করতেছে, যেগুলো সাজেস্ট করছে এগুলো আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে শুধুমাত্র উপরটাতে আমি রাখছি, রাখার পর আমি ট্যাবে ক্লিক করেছি। এখন যেই সেলগুলোকে আমি যোগ করতে চাচ্ছি সবগুলো সেলকে আমি এভাবে সিলেক্ট করে দিয়েছি, দেখেন মাউস দিয়ে সিলেক্ট করেছি শুরু থেকে শেষ পর্যন্ত, এরপর আমি এখানে ব্র্যাকেটটা ক্লোজ করেছি, দেখেন আমাকে এইভাবে চলে আসছে 735। এবার দেখেন আমি যে বলেছিলাম এই সেলগুলোর সাথে আমি টোটালি লিঙ্ক করে দিব, এখান থেকে যা চেঞ্জ করবে এখানে এটার ইনফ্লুয়েন্স এখানে আসবে, প্রভাব এখানে পড়বে সেটা দেখাই। এখানে আমি 100 যেটা ছিল সেটা প্রথমে 84 ছিল, আমি এখানে 84 করে দিচ্ছি, 612 এখন কত হয়ে যায় দেখেন, 612 এখন 596 হয়ে গেছে। নিচের লাইনে দেখা যাচ্ছে 735 হচ্ছে কি টোটাল নাম্বার, আমি যদি এটা 93 পাই, সেটা যদি আমি এটাতে যদি আমি 35 করে দিই, 735 এখন কত হয়েছে দেখেন, 735 এখন 677 হয়ে গেছে। এইখানে এখন আপনি টোটাল যা যা চেঞ্জ করবেন না কেন টোটালটা এখানে চলে আসবে। এখন কথা হচ্ছে যে আমি এটাকে ডিলিট করে দিই, এখন কথা হচ্ছে আমি এটাতে করেছি, সবগুলোকে আমাকে এভাবে ম্যানুয়ালি একটা করে করতে হবে, এরকম করে যদি এখানে 21 জন স্টুডেন্ট মাত্র, যদি আমার কাছে 500, 600, 1000 স্টুডেন্ট থাকে, তখন কি আমি প্রত্যেকটাতে গিয়ে এভাবে ইজিক্যাল টু সাম ট্যাবে ক্লিক করলাম, তারপরে এইভাবে দিয়ে এটাকে আমার পক্ষে করা সম্ভব, করা অবশ্যই সম্ভব, কিন্তু সময় লাগবে, সময় লাগবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার কাছে এত সুন্দর সিস্টেম থাকতে আগে কিন্তু আমরা এটাই করেছি, আমরা যখন আগে ম্যানুয়াল যুগ ছিল, খাতায় কলমে যখন আমাদের বালাম খাতা যেমন মধ্যে যেমন আমাদের রেজাল্ট শিট বাইর করতো, তখন কিন্তু আমাদেরকে এইভাবে যোগ করতে হতো একটা, এবং ক্যালকুলেটরে ক্যালকুলেশন করার সময় যদি কোনো একটা নাম্বার ভুল হয়ে যায়, একটা সেলের জীবন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার একটা সেলে খুবই ডাল একটা সেলে সে A+ পেয়ে তার ফিউচার ব্রাইট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটার প্রাপ্য সে সেটা না পেয়ে একটা জীবন নষ্ট হয়ে যেতে পারে, আবার একটা জীবন ভালো হতে পারে। তো এই ভুলটা এখানে করার সুযোগ নেই, এখানে সে অটোমেটিক আমাকে কাউন্ট করে দিবে। তো আমরা এই সময়টা নেব না,
এক্সেলের অফিসের আবিষ্কারক যিনি বিল গেটস উনি বলতেছে তোমার কাছে সময় আছে তুমি করো কা, আমার অফিসে তুমি এই ধরনের ম্যানুয়াল কাজ করে এত সময় তুমি ব্যয় করতে পারবে না, আমার সেকেন্ডের কাজ সেকেন্ডেই করতে হবে, সেকেন্ডের কাজ তুমি দিনাদিন করতে পারবে না, একদিন সময় নিয়ে করতে পারবে না। তো সেজন্য সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে রেখেছে, এখানে আমাদেরকে এটা ব্যবহার করতে হবে কীভাবে। আমরা যখন এই সিরিয়াল নাম্বারটা বাড়াইছিলাম এবার টেনে ধরে, একটা সিরিয়াল নাম্বারকে টেনে ধরে আমরা হাজার হাজার নাম্বার বানিয়ে ফেলছি, ঠিক তেমনি একটা ক্যালকুলেশন যদি আমি সব জায়গায় টেনে দিই তাহলে সব জায়গায় ক্যালকুলেশনটা হয়ে যাবে। এখানে আমি এখানে ক্লিক করলাম, একেবারে কর্নারে গিয়ে আমি বাটনটা দিয়ে লেফট বাটনটা চেপে ধরে আমি নিচের দিকে টেনে দিলাম, সবগুলোতে ক্যালকুলেশনটা অটোমেটিক চলে আসছে, আমার কোথাও আর নতুন করে করতে হয় না। এটা যে অটোমেটিক ঠিকঠাকভাবে আসছে সেটার প্রমাণ কীভাবে দেবো, দেখেন এতে 86 আছে, 86 থাকাকালীন এটা যোগফল হচ্ছে কি 784। আমি যখন এটাকে মাত্র 16 করে দিব 784টা কমে গিয়ে কত হয়ে গেছে 714 হয়ে গেছে, ঠিক আছে। তার মানে সবগুলোর সাথে লিঙ্ক আপ হয়ে গেছে, এইভাবে যোগটা করতে হবে। তাহলে আমরা যোগ করেছি, এবার আমাদের বিয়োগ দেখাটা জরুরি না, যদিও আমাদের রেজাল্ট শিটে বিয়োগের দরকার নাই, কিন্তু স্যালারি শিটে আমাদের বিয়োগের দরকার আছে। স্যালারি শিটে বিয়োগের দরকার কেন, কারণ একজন মানুষ যখন স্যালারি পায় প্রতি মাসে তার কাছ থেকে কী কেটে নেয়, প্রভিডেন্ট ফান্ড কেটে নেয়, ওয়েলফেয়ার ফান্ড কেটে নেয়, তারপর হচ্ছে কি ইনকাম ট্যাক্স থাকলে ইনকাম ট্যাক্স কেটে নেয়, এরপর হচ্ছে কি সে যদি একটা মাসের মধ্যে 3-4 দিন অ্যাবসেন্ট থাকে অ্যাবসেন্টের টাকাটা সে তার কাছ থেকে কেটে নেয়, তখন আমাদের বিয়োগের দরকার হবে। তো বিয়োগ করতে হলে বিয়োগ কখনোই এতগুলা সেলকে একসাথে বিয়োগ করা যায় না। আমরা যোগ করেছি বলে এটার সাথে এটা যোগ হওয়ার পরে টোটাল দুইটার যোগফলের সাথে এটা যোগ করলে আবার সেম যোগফলটা, আপনি চাইলে তিনটাকে একসাথে যোগ করে যেটা করবেন, অথবা আপনি একটা এটার সাথে এটা যোগ করে এটা যোগফলের সাথে এটা যোগ করলে সেম রেজাল্ট আসবে। কিন্তু বিয়োগ কি আপনি তিনটা সেলের সাথে করতে পারবেন কখনো? 87 থেকে আমি যখন 87 থেকে যখন আমি শুরুতে যখন 98কে বিয়োগ দিব তখন দেখা যাচ্ছে যে উল্টা মাইনাস হয়ে কত হয়ে যাচ্ছে, যে এদিকে 3 ওইদিকে 8, প্রায় 11 মতো মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এরপরে মাইনাস ফিগার থেকে যদি আমি 62 বিয়োগ করি তাহলে দেখা যাচ্ছে এখানে আবার 62 যদি 7 চলে যায় তাহলে এইভাবে হচ্ছে। তাহলে একসাথে বিয়োগ করার কোনো সুযোগ নেই, বিয়োগটা করতে হয় সেল বাই সেল, সবগুলো সেলকে একসাথে বিয়োগ করা যায় না। তো আমরা যদি বিয়োগ দেখতে চাই বিয়োগের সূত্রটা কেমন, বিয়োগের সূত্রটা একেবারে সিম্পল, এত কিছু করার দরকার নেই। এখানে আমি ইজিগুলো দিলাম, একদম সিম্পল হিসাবটা আমি দেখাই দিই। মনে করেন আমার এই মাসে আজকে হচ্ছে মাসের 6 তারিখ, 8 তারিখ, ও মাই গড 8 তারিখ হয়ে গেছে, কোন দিকে মনেও নেই, আমি 6 তারিখ হিসাব করতেছি। মনে করেন আমার বেতনটুকুলো 1,50,000 টাকা, কথার কথা কেউ ঠাসকি খাবেন না, যদিও এরকম একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছি 1.5 লাখ টাকা বেতনের, কিন্তু এটা ঠাসকি খাওয়ার কিছু নেই। এখানে মনে করেন আমার স্যালারিগুলো 1.5 লাখ টাকা, তো আমি এখানে লিখলাম স্যালারি। তো আমি এই মাসে আমি বাসা ভাড়া দিলাম মনে করেন 30,000 টাকা, হাউস রেন্ট দিয়েছি, হাউস রেন্ট দিয়েছি আমি এখানে 30,000 টাকা লিখেছি, 30,000 টাকা আমি লিখেছি, ঠিক আছে। এবার যদি এই 30,000 টাকা যদি আমি আমার মূল টাকা থেকে যে স্যালারি আছে সেটা থেকে আমি বিয়োগ করে দেখতেছি আমার কত পেয়েছি, সেই বিয়োগফলটা আপনি চাইলে এখানে করতে পারেন, এখানে করতে পারেন, এখানে করতে পারেন, এখানে করতে, যে কোনো জায়গায় আপনি চাইলে বিয়োগফলটা লিখতে পারেন। কীভাবে, আমি এখানে সমান দিয়েছি, এখানে আমি ইজিকুয়াল দিয়েছি, এরপর আমি এই সেলটাকে সিলেক্ট করে দিয়েছি, চাইলে আমি সেলটাকে সিলেক্ট করে দিতে পারি। এখানে আমরা সেই যোগফলটা সেভাবে করতে পারতাম। মনে করুন আমি এখানে যোগ করতেছি 3টা সেলকে দিয়ে, কীভাবে, ইজিকুয়াল দিলাম, এই সেলটাকে সিলেক্ট করলাম, যোগ দিলাম, আমাকে দেখেন সেল নাম্বারটা অটোমেটিক এখানে চলে আসতেছে, সেল নাম্বারটা কত এটাকে সিলেক্ট করলাম, যোগ দিলাম, সেল নাম্বারটা অটোমেটিক চলে আসতেছে, এটা সেল দিলাম, আমি এন্টারে ক্লিক করলাম, 3টা কলামের যোগফল এখানে চলে আসতেছে, ঠিক আছে। এইভাবে চলে আমরা করতে পারতাম। তো আমি এটা এত বেশি করে দেখাচ্ছি না, আপনারা গোলায় ফেলবেন। আমি এখানে বিয়োগটা করে দেখাচ্ছি কীভাবে, দেখেন বিয়োগফলটা আমি এখানে বের করতে চাই, চাইলে এখানেও বের করতে পারি, আমি এখানেও বের করতে পারি। আমি এখানে সেলটা দিলাম, সমানটা দিলাম, সমান দেওয়ার পর আমি সেলটাকে সিলেক্ট করে দিচ্ছি, সেলটাকে সিলেক্ট করে দেওয়ার পর যখন আমি মাইনাসে ক্লিক করবো, এই মাইনাস এবার এই সেলটাকে সিলেক্ট করে দেবো, তার মানে কি দাঁড়াচ্ছে এই সেল মাইনাস এই সেল। যখন আমি এন্টারে ক্লিক করবো আমাকে যোগফলটা দিয়ে দিচ্ছে 1.5 লাখ টাকা থেকে 30,000 চলে গেলে 1,20,000 টাকা থাকে। সেই সূত্রটা চাইলে আমি এখানে করতে পারি। দেখেন ইজিকুয়াল দিলাম, এই সেলটাকে সিলেক্ট করলাম, মাইনাস দিলাম, এই সেলটাকে সিলেক্ট করলাম, এন্টারে ক্লিক করলাম, দেখেন 1,20,000 টাকা এখানে চলে আসছে। বিয়োগ করাটা একেবারে সিম্পল। এরপর দেখেন আমরা যদি যোগ করেছি বিয়োগ করেছি, এবার যদি আমরা গুণ করতে চাই, গুণের আগে আমি ভাগ করে দেখাই, ভাগটাও সেম। এখানে কার সাথে কাকে ভাগ করবেন, আপনি কার সাথে কাকে ভাগ করবেন, তো ভাগ এভাবে করা যায় না। ভাগ করতে হলে কী করতে হয়, স্টেপ বাই সেল ভাগ করতে হয়। সেক্ষেত্রে আমি যদি সেল বাই সেল ভাগ করতে চাই, আমি যদি এখন এই যে 1.5 লাখ টাকা আমি পেয়েছি সেটাকে যদি আমি 30,000 টাকা দিয়ে ভাগ দিই, তাহলে কীভাবে ভাগ দিতে হবে, তখন আমাকে এখানে ইজিকুয়াল দিবেন, এই সেলটাকে সিলেক্ট করবেন, তারপর ভাগ চিহ্ন দেবেন। এখানে ভাগ চিহ্ন হচ্ছে স্ল্যাশটা হচ্ছে ভাগ চিহ্ন, তো এটা দিলাম, তারপর আমি এখানে এটাতে ক্লিক করে দিলাম, এন্টারে ক্লিক করলাম, 1.5 লাখকে আমি 30,000 দিয়ে ভাগ দিলাম, 5 চলে আসবে, দেখছেন 5 হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা যোগ বিয়োগ ভাগ দেখেছি, এখন আমরা গুণ দেখার চেষ্টা করব। তো গুণ কিন্তু সবগুলো সেলকে একসাথে করা যায়, সবগুলো সেলকে গুণ করা যায়, কারণ গুণ এটা দিয়ে এটাকে গুণ করার পরে এটা ওই সব টোটাল যোগফলটাকে এটা দিয়ে গুণ করলে যে কথা সবগুলো মিলে একসাথে যোগ করার সেম কথা, যোগের মতো করে গুণ করা যায়। তো এই গুণটা আমরা কীভাবে করবো, আমি গুণটা আগে প্রথমে এই দুটো দিয়ে করে দেখাই, এই দুটো দিয়ে আমি করে দেখাই, তখন আমি কী করবো, দেখেন এটাকে ইজিকুয়াল দিলাম, এটাতে এই সেলটাকে ক্লিক করলাম, তারপর গুণ চিহ্নটা হচ্ছে * হচ্ছে গুণ চিহ্ন, তারপর আমি এটা দিয়ে সিলেক্ট করলাম, এটাকে
1.5 লাখকে আমি 30 দিয়ে গুণ করতেছি, 1.5 লাখের সেলটাকে সিলেক্ট করছি, তারপর গুণ চিহ্ন দিচ্ছি, তারপর হচ্ছে কি 30,000 টাকার সেলটাকে সিলেক্ট করছি, তারপর সমান চিহ্ন যদি আমি দিই, মানে সরি একটা চিহ্ন যখন আমি দিব তখন আমার গুণফলটা চলে আসবে। এই গুণফলটা এরকম করে আসার কারণ কি? এটা তো এরকম হওয়ার কথা না। এরকম করে আসার কারণ কি? কারণ হচ্ছে কি সেলটা ছোট বলে কলামটা কুলাতে পারে না বলে নাম্বারটা এরকম হয়েছে। দেখেন আমি বড় করে দিয়েছি, এখন দেখেন সেলটা আসছে। ঠিক আছে, এবার আমি এই দুইটা বলেন আমি একসাথে করতে পেরেছি, এভাবে গুণ দিয়ে দিয়ে করেছি। দুইটা ছিল বলে আমি গুণ দিয়ে দিয়ে করেছি। যখন আমাকে এতগুলো সেলকে একসাথে গুণ করতে হবে তখন আমি কীভাবে করবো? তখন এর একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি দেখার চেষ্টা করবো। সেই সূত্রটা যেটা আমরা প্রথমে যোগের জন্য যে সূত্রটা ব্যবহার করছি সেম সূত্রটা আমরা এখন ব্যবহার করবো। দেখেন কীভাবে আমি এখানে ইজিকুয়াল দিব, ইজিকুয়াল দেওয়ার পর আমাকে শুধুমাত্র সূত্রের আগের লেখাটা আমাকে লিখতে হবে, বাকিটা সব যোগের মতো। কীভাবে? গুণ করার সূত্রটা হচ্ছে কি প্রোডাক্ট, PROD। দেখেন আমাকে প্রোডাক্ট অটোমেটিক সাজেস্ট করছে। এই প্রোডাক্টের জায়গায় ক্লিক করা আছে, আমি এখানে ট্যাব বাটনে ক্লিক করবো, সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেছে, প্রোডাক্ট দিয়ে ব্র্যাকেটটা শুরু হয়ে গেছে। এবার এই ব্র্যাকেটের ভিতরে আমি সবগুলো সেলকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে ব্র্যাকেটটা ক্লোজ করবো, এন্টারে ক্লিক করবো, সাথে সাথে আমার যোগফলটা চলে আসছে, গুণফলটা চলে আসছে। কিন্তু এটা কলামটা বড় হওয়ার পরেও গুণফলটা এইভাবে কেন আসছে? এইভাবে আসার কারণ হচ্ছে কি গুণফলটার যে ফর্মেটটা সেটা এখন জেনারেল ফর্মেট আছে, কিন্তু জেনারেল ফর্মেটে থাকলে হবে না। এখানে দেখেন হোম মেনুতে এসে জেনারেল ফর্মেট আছে, জেনারেল ফর্মেট থাকলে এটাকে আমাকে নাম্বার করে ফেলতে হবে। এখানে এসে আমি নাম্বার করে দিচ্ছি, দেখেন এখন আমার গুণফলটা দেখাচ্ছে। এতগুলো সেলকে একসাথে গুণ করলে এই গুণফলটা আসবে। আশা করি বুঝতে পেরেছেন, যোগ বিয়োগ গুণ ভাগ। যদি বুঝতে না পারেন ক্লাস শেষে বলবেন, আমি আবার দেখাবো। এবার দেখেন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করছি, আমরা যখন পার্সেন্টেজ করতে চাই, মনে করেন যে স্যালারির আমার 1.5 লাখ টাকা, ঈদের পরে ঈদের সময়, ঈদের 2 দিন অথবা 3 দিন আগে আমাকে স্যালারি দিচ্ছে, আমাকে ঈদের ফেস্টিভ্যাল বোনাসটা আমাকে দিচ্ছে। যদি ফেস্টিভ্যাল বোনাসটা দেয়, এই সূত্রটা মনে রাখবেন, এটা আপনাদের কিসে আসতে পারে? পরীক্ষায় আসতে পারে, কোর্স শেষে আপনাদেরকে একটা এক্সাম দিতে হবে, সেখানে আসতে পারে। আমি আগে থেকেই প্রশ্ন ফাঁস করে দিলাম যে এটা প্রশ্নে আসতে পারে। মনে করেন আপনাকে বলছে ফেস্টিভ্যাল অ্যালাউন্স হচ্ছে কি আপনাকে কত টাকা দিবে। আমি এটা কলামটা একটু বড় করি। ফেস্টিভ্যাল অ্যালাউন্স আপনাকে কত টাকা দিবে? আপনাকে দিবে হচ্ছে কি মনে করেন 50% ফেস্টিভ্যাল অ্যালাউন্স। 50% আপনি এখানে লিখে দিলেন, অথবা আপনি এখানে 50 লিখে দিলেন। এখানে 50, সরি ভুল হচ্ছে, আমি এই কলামে লিখলাম ফেস্টিভ্যাল অ্যালাউন্স আপনার 50%। ভুল হচ্ছে, আমি এখানে লিখলাম মনে করেন এখানে 50% দেওয়া আছে। ঠিক আছে, আমি এখন এই কলামে আমার এইগুলোকে ভুল করে আমি এখানে লিখি, এখানে লিখলাম অ্যালাউন্সটা, এখানে পার্সেন্টেজটা আমি এখানে লিখলাম মনে করেন। এখন আমি এটাতে এটা আনতে যাচ্ছি, টোটাল টাকাটা আনতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি কীভাবে করতে হবে? তখন আমরা পার্সেন্টেজ কীভাবে বের করি? আমরা বের করে হচ্ছে কি যে অ্যামাউন্টটাকে আমি পার্সেন্টেজ বের করতে সেটাকে লিখি, সেটার সাথে যত পার্সেন্ট আমি করতে চাই তত দিয়ে আমরা গুণ করি, আমি গুণ করছি। এরপর আমরা 100 দিয়ে ভাগ দিই, 100 দিয়ে দিই। তখন দেখেন যে 1.5 লাখ টাকার 50% 75,000 টাকা, এটা আমরা সবাই বুঝি। 10 লাখ টাকার 50% 75 টাকা। কিন্তু এই গুণটা আমাদের সঠিক হয় নাই, এই ক্যালকুলেশন আমাদের সঠিক হয় নাই। এটা যদি আমরা সঠিক করতে চাই তখন যদি আমরা এখানে 50টা না লিখে ডিরেক্ট এখানে যে পার্সেন্টেজ আছে যদি আমরা না লিখে আমরা যদি এখানে ডিরেক্টলি পার্সেন্টেজটা লিখে দিই, পার্সেন্টেজ 50% আমরা এখানে লিখে দিই, আমি 50 লিখেছি, এখানে একটা পার্সেন্টেজ সংখ্যা আমি দিয়ে দিচ্ছি। দেখেন পার্সেন্টেজ দেওয়ার সাথে এটা চেঞ্জ হয়ে যাবে, এই অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন 750 হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে কি এখানে পার্সেন্টেজ যখন দিয়েছি শতকরা অটোমেটিক হয়ে গেছে, আমাকে আবার 100 দিয়ে ভাগ করার দরকার নেই। পার্সেন্টেজের মধ্যে শতকরাটা চলে আসছে, শতক দিয়ে যে আমরা ভাগ করি সেটা চলে আসছে। দেখেন সেটা দেখে আমি এখানে দেখেন এইখানে আসার পর দেখেন যে শতক দিয়ে যে আমরা ভাগ করছি সেটা আর করার দরকার না, আমি এখানে কেটে দিব। এখন আমার যেটা আছে সেটা হচ্ছে কি এতকে এত পার্সেন্ট দিয়ে গুণ দিচ্ছি। দেখেন এত দিয়ে এত পার্সেন্ট দিয়ে গুণ দেওয়ার সাথে আমাকে এই গুণফলটা পার্সেন্টেজ দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি আবার সেমভাবে যদি আমি দেখতে চাই যে আমার কাছ থেকে প্রভিডেন্ট ফান্ডের 10% টাকা কেটে ফেলতেছে, আমি এখানে লিখলাম প্রভিডেন্ট ফান্ড। স্যালারি শিটটা মূলত এরকম হয় না, আমি জাস্ট ক্যালকুলেশন দেখাচ্ছি। স্যালারি শিট কীভাবে বানাতে হয় সেটা আপনারা দেখে নেবেন। ওই যে যখন কাজ আসবে, পরীক্ষা আসবে, তখন আপনারা দেখবেন ওখান থেকে কীভাবে করতে হয়। তো মনে করেন আমার কাছে প্রভিডেন্ট ফান্ডের টাকা 50% কেটে নিচ্ছে, আমি এখানে 50% করে দিলাম। তো আমার মূল যে স্যালারিটা, সেই স্যালারি থেকে বেসিক স্যালারি থেকে আমার 50% যদি চলে যায়, আমি এখানে ইজিকুয়াল টু দিলাম, এখানে ক্লিক করলাম, গুণ চিহ্ন দিলাম, এই 50% সিলেক্ট করলাম, এন্টারে ক্লিক করলাম। তো দেখা হচ্ছে কি 22,500 টাকা, 1.5 লাখ টাকার 22,500 টাকা আমার কাছ থেকে প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ড হিসেবে কেটে নেবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা পার্সেন্টেজ, যোগ বিয়োগ গুণ ভাগ আমরা সব দেখতে পাচ্ছি, আমি এগুলো কেটে দিচ্ছি। আমি চলে যাচ্ছি মূল ক্যালকুলেশন আমাদের, আমি এটাকে বড় করে দিই। তো আমরা টোটালটা বুঝতে পেরেছি, যোগ বিয়োগ গুণ ভাগটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা যেটা দেখার চেষ্টা করবো, যোগ বিয়োগ গুণ ভাগের পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাভারেজ। আমরা টোটাল নাম্বারটা কত পেয়েছি সেটা অ্যাভারেজ করার চেষ্টা করবো। প্রত্যেকটা সাবজেক্টে গড়ে কত নাম্বার পেয়েছে সেটা করার জন্য আমি এখানে কলামটার নাম লিখবো অ্যাভারেজ।
অ্যাভারেজ লিখেছি, দেখেন অ্যাভারেজ যদি কলামটা এরকম হয়েছে, এটা কেন হয় না জানি না, আমি এটাকে সিলেক্ট করার পর এটাকে আমি এরকম করে দিচ্ছি। ঠিক আছে, অ্যাভারেজের কলামে অ্যাভারেজ আমরা কীভাবে করি, অ্যাভারেজ আমরা ছোটোবেলায় অ্যাভারেজ করেছি, আমরা ক্লাস 4-5 থেকে অ্যাভারেজ করা শিখেছি। তো অ্যাভারেজ আমরা যেটা করি হচ্ছে কি, আমাদের মধ্যে 10টা সাবজেক্ট ছিল, 10টা সাবজেক্টে সবগুলো নাম্বারকে আমি যোগ করেছি, সবগুলো নাম্বারকে যোগ করার পরে যতগুলো সাবজেক্ট তত দিয়ে আমরা ভাগ করলে প্রত্যেকটা সাবজেক্টে আমি অ্যাভারেজে গড়ে কত পেয়েছি সেটা আমরা বের করে ফেলতে। সেক্ষেত্রে দেখেন আমি টোটালের উপর যদি গড় করি, টোটাল নাম্বারটা আমরা পেয়েছি, এখানে ইজিগুলো দিলাম, ইজিগুলো দেওয়ার পর আমি টোটাল নাম্বারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে ভাগ দিলাম, ভাগ দেওয়ার পর আমি এখানে 9টা সাবজেক্ট 9 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি। দেখেন আমার টোটাল নাম্বারটা চলে আসছে কত, 66.22 বা 66.2222 এভাবে আসছে। কিন্তু এই অ্যাভারেজটা ভুল। কেন ভুল? এই অ্যাভারেজটা হচ্ছে কি বাংলাদেশের মাথাপিছু আয়ের মতো। কীরকম? বাংলাদেশের মাথাপিছু আয় বের করে একটা ভুল পদ্ধতি একটা মাথাপিছু আয় বের করে। কারণ কি, দেখা যাচ্ছে তারা মাথাপিছু বা আয় বের করে যারা বেকার তাদের উপরে সহ, যে বেকার তার থেকে 1 টাকা ইনকাম নাই, তার উপর তুমি মাথাপিছু আয় কেমনে দেখাও। দেখা যাচ্ছে বাংলাদেশের মাথাপিছু আয় $28,000 নাকি কত করে দেখায়, $28,000 নাকি $28 করে মাথাপিছু আয় দেখা। আমার একজ্যাক্ট অ্যামাউন্টটা মনে হয় $28,000 মনে হয় প্রতি মাসে, প্রতি ইয়ারলি একজন মানুষের পিছনে মাথাপিছু আয় দেখায়, যেটা ভুল। আমি তো কামাই করি না 5,000 টাকা, আমি ইয়ারলি আমার $28,000 আমাকে, আমি ডেলি মানে মান্থলি কামাই করি না $100, আমাকে $28,000 কীভাবে ইয়ারলি দেখায়। তো এটা একটা ভুল পদ্ধতিতে পুরো ওয়ার্ল্ডের কাছে আমাদেরকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে $28,000 সামথিং। তো এই জিনিসটা ভুল, আমরা এখন যেটা করছি সেটা ভুল। কেন ভুল? দেখেন এই যে এখানে 2টা সাবজেক্টের নাম্বার খালি আছে, এই একটাতে কোনো নাম্বার নেই, একটাতে কোনো নাম্বার নেই। যদি 0 থাকতো তাহলে বলতাম যে কি সূত্রটা ঠিক আছে, কারণ সে পরীক্ষা অ্যাটেন্ড করছে, সে 0 পেয়েছে, তো অ্যাভারেজে দেখা যাচ্ছে সে 66 করে পাচ্ছে। সে কিন্তু এখানে নাম্বার না থাকা মানে সে অ্যাটেন্ড করে নাই পরীক্ষায়। 0 না থাকা মানে একজন পরীক্ষা যদি অ্যাটেন্ড না করে সে তো কখনো 0 পাইতে পারে না, সে অ্যাটেন্ডই করে 0 করতে পাবে। তো যদি কেউ অ্যাটেন্ড করে সে দেখা যাচ্ছে একদম কম পেলেও, একেবারে কিছু না পেলে সে একটা 0 হলে পায়। তো সেক্ষেত্রে একেবারে অ্যাবসেন্ট এবং 0-র মধ্যে তফাৎ আছে। একেবারে অ্যাবসেন্ট এবং প্রেজেন্টের মধ্যে তফাৎ আছে, যদি 0 এবং অ্যাবসেন্ট ব্ল্যাঙ্কের মধ্যে তফাৎ আছে। সেটা কীভাবে দেখেন, সেটা কীভাবে কাউন্ট হয় সেটা দেখার চেষ্টা করি আমি এখন। তো আমি এটাকে কেটে দিলাম, এটা কেটে দেওয়ার পর আমি একটা সূত্র অ্যাপ্লাই করবো, সেটা সূত্রের নাম হচ্ছে কি অ্যাভারেজ। আমি এখানে ইজিকুয়াল ক্লিক করলাম, আমি এখানে অ্যাভারেজ লিখে দিলাম ABE। দেখেন আমাকে অ্যাভারেজ নিজের দিকে সাজেস্ট করতেছে। অ্যাভারেজের অনেকগুলো সূত্র আছে, আমার যেটা লাগবে সেটার মধ্যে রেখে আমি ট্যাবে ক্লিক করলাম। এবার আমি এখান থেকে এসে সবগুলো সেলকে আমি এভাবে সিলেক্ট করে দিয়েছি। দেখেন সবগুলো সেলকে এভাবে সিলেক্ট করেছি, ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়েছি, এন্টারে ক্লিক করে দেখেন অ্যাভারেজ সূত্র চলে আসছে। যেটা আগে 66.22 আসছিল সেটা এখন দেখেন 85 কত হয়ে গেছে, 1.4 হয়ে গেছে। এখন দেখেন এইখানে এসে যদি আমি একটা 0 দিই তখন দেখবেন যে এটা ক্যালকুলেশনটা পাল্টে যাবে, কমে যাবে। দেখেন এটার উপর অ্যাভারেজ চলে আসবে। এবার দেখেন আমি এখানেও 0 দিয়েছি, এটা ক্যালকুলেশন পেয়ে গেছে। প্রথমে যেটা ছিল 66.22 সেটা চলে আসছে। প্রথমে এগুলোকে কাউন্ট করেছে, এখন যখন আমি অ্যাভারেজ সূত্র দিয়েছি সেটাকে কাউন্ট করে নাই, কারণ সে এখানে কোনো ভ্যালু পায়নি। 0 দিলেও সেটাকে কাউন্ট করবে, 1 দিলেও সেটাকে কাউন্ট করবে, কিন্তু এখন যেহেতু এখানে প্রথমে যেহেতু এখানে কোনো সংখ্যা পায় না, সেটা অটোমেটিক কাউন্ট করে নেয়। তো প্রথমটাই ঠিক, মানে এখন যেটা করছে সেটাই ঠিক আছে, আগেরটা ঠিক ছিল না। ঠিক আছে, কেউ একজন অ্যাটেন্ড করে তাকে আপনি ওই সাবজেক্টের উপর অ্যাভারেজ কেমনে করবেন? অ্যাভারেজ যদি করতে পারেন তখন আপনি অ্যাটেন্ড করলেন, অ্যাভারেজ করতে পারবেন। ঠিক আছে, এখন আমরা অ্যাভারেজ করব। এই অ্যাভারেজের সূত্রটা আমি এখান থেকে সবাইকে টেনে দিব, আমরা নতুন করে সবগুলোকে এক জায়গায় করে করবো না। তার আগে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে কি, যে এখানে অ্যাভারেজের পরে আমরা কতটা, অ্যাভারেজের পয়েন্টের পর আমরা কতটা সংখ্যা নিব, সর্বোচ্চ একটা অথবা 2টা সংখ্যা নিব। আমরা একটা নিব, এই একটা কমাবো কীভাবে? এটা কমানোর জন্য একটা ডেসিমেলের ব্যাপারটা আমাদের বুঝতে হবে। ডেসিমেলের ব্যাপারটা দেখেন কোথায়, দেখেন এদিকে একটা অপশন আছে ইনক্রিজ ডেসিমেল, এদিকে একটা অপশন আছে ডিক্রিজ ডেসিমেল। আমি যদি ইনক্রিজ ডেসিমেলে ক্লিক করি এটা সংখ্যা বাড়বে, দেখতে পাচ্ছি সংখ্যা বাড়তেছে। যখন আমি ডিক্রিজ ডেসিমেলে ক্লিক করব তখন সংখ্যাটা কমে যাবে। আমি কমে ফেলছি, দেখেন কমে ফেলতে আমি শুধুমাত্র একটা রাখবো, একটা রেখেছি। এটাকে আমি চাইলে আরেকটু ছোটো করে ফেলতে পারতেছি। ছোটো করার পর আমি এখন সবগুলোকে টেনে দিব, আমাকে আর নতুন করে কমাতে হবে না, অটোমেটিক সংখ্যাগুলো সব জায়গায় ক্যালকুলেশনটা, অ্যাভারেজ ক্যালকুলেশনটা সব জায়গায় একরকম হয়ে যাবে। ঠিক আছে, সব দিকে দেখেন একরকম হয়ে গেছে। আমি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করলে সাথে সাথে টোটালটাও চেঞ্জ হবে, অ্যাভারেজটা চেঞ্জ হবে। দেখেন প্রমাণটা দেখেন, আমি এখানে 86টাকে আমি 100 করে দিয়েছি। 100 করে দেওয়ার পরে 677টা কী হয়ে যায় এবং 75টা কী হয়ে যায়, 677 হয়ে গেছে 691, এবং 76টা যেটা ছিল সেটা এখন 76.8 হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে একেবারে হয়ে গেছে। এরপর যে 2টা কলাম, এই কলামে আমাদেরকে করতে হবে গ্রেড, এবং এই কলামে করতে হবে আমাদের পয়েন্ট। গ্রেড এবং পয়েন্ট 2টা জিনিস আমি দেখাবো না, সেটার একটা টিউটোরিয়াল আছে, টিউটোরিয়াল দিব, এটাকে আপনারা দেখবেন। কেন দেখাবো না সেটা দেখাই। এই যে শুধুমাত্র যোগের সূত্রটা আমি বোঝাতে আপনাদের যে সময়টা লেগেছে, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, ফাংশন বারের কাজটা আমি আপনাদেরকে দেখাই। এই ফাইলটা একটু সেভ করি, পরবর্তী ক্লাসে যদি আবার ক্লাস শেষ করতে, তাহলে পরবর্তী ওখান থেকে শুরু করতে হবে। 292 আপনাদের ক্লাস এখানে সিলেক্ট করলাম। দেখেন
এখানে আমি যখন উপরের লাইনটা যখন আমি ক্লিক করতেছি, ফাংশন বার আমাকে কি দেখাচ্ছে, এই সেলে যা ভ্যালু আছে সেটা আমাকে দেখাচ্ছে। সেলে ভ্যালু আছে কি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, এখানে ক্লিক করলে ইন লন্ডন, এখানে ক্লিক করলে 98, 98, এখানে ক্লিক করলে 99, এখানে ক্লিক করলে 100, এখানে ক্লিক করলে ইংলিশ লিটারেচার এবং কি দেখাচ্ছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার দেখাচ্ছে। তো আমি যে টোটালের গড়টা আছে এই টোটালে ক্লিক করলে আমাকে কত দেখানোর কথা, 596 দেখানোর কথা। আমাকে দেখাচ্ছে কি দেখেন, দেখাচ্ছে একটা সূত্র ইজ ইকুয়াল টু সাম, ইনার ব্র্যাকেটটা দিয়ে C6 সেমিকোলন K6, তারপর ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিয়ে একটা সূত্র আমাকে দেখাচ্ছে। তো এটাই হচ্ছে ফাংশন বারের কেরামতি। ফাংশন বার হচ্ছে কি এখানে যা আছে, যা ভ্যালু আছে এবং যা ফর্মুলা আছে সেটা এখানে দেখা যাবে। আমরা যেটা খালি চোখে দেখতে পাচ্ছি সেটা আমাদেরকে ফাংশন বারে দেখাচ্ছে, ঠিক আছে। এবার দেখেন এই ইয়ার জন্য আমি এই আগের শিটটাতে আসি, রেজাল্ট শিট। এই টোটালের জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করতে এই সূত্রটা বুঝতে গেলে আমাকে এতক্ষণ সময় লেগেছে। যখন আমরা অ্যাভারেজ করতেছি তাও সূত্রটা খুব ছোটো ছিল, আমরা করে ফেলতে পেরেছি। কিন্তু যখন আমি গ্রেড পয়েন্টে যখন আমি ক্লিক করছি, সূত্রটা দেখেন তো, সূত্রটা 2-3 কিলোমিটার লম্বা আছে। আগেরটা যদি 1 কিলোমিটার লম্বা হইতো, এটা যদি 1 কিলোমিটার লম্বা হইতো, এখন এটা দেখবেন যে এখানে প্রায় 10 কিলোমিটার লম্বা। এই যে এই সূত্রটা আপনাদেরকে বোঝানো আমার পক্ষে কঠিন হয়ে যাবে ক্লাসে, একটা ক্লাসে এটা বোঝানো সম্ভব না। তো এটার উপর টিউটোরিয়াল দেওয়া আছে প্রায় 45 মিনিট নাকি কত বেশি একটা টিউটোরিয়াল, শুধুমাত্র এটা নিয়ে আলোচনা করেছি। একটা টপিক নিয়ে আলোচনা করেছে প্রায় 45 মিনিট ধরে। তো এই টপিকটা নিয়ে আলোচনা একটা টিউটোরিয়াল করা আছে। আপনাদের যাদের রেজাল্ট শিটে পয়েন্ট দরকার, আমাদের ডাটা এন্ট্রি কাজের জন্য একেবারে গ্রেড পয়েন্ট একেবারে দরকার নাই, রেজাল্ট শিটটাও দরকার নাই। তো রেজাল্ট শিটটা করে আমরা কাজ শিখতেছি। তো এই রেজাল্ট শিটে ডাটা কাজ কীভাবে, ডাটা কীভাবে ইনপুট করতে হয়, ডাটা ইনপুট করতে হলে আমাদের কী কী ফর্মুলাগুলো জানতে হবে সেটা দেখার জন্য দেখাচ্ছি। কিন্তু গ্রেড পয়েন্টটা আমাদের রেজাল্ট শিটে কোথাও দরকার নাই, এটা আমার কনসার্ন না, আমি চাইলে না দেখাও পারি। তারপর অনেকে বলেন যে আমরা একটু যদি নিজেদের যে রেজাল্ট শিট বের করতে চাইলে, আমরা যদি কোনো স্কুল কলেজে চাকরি করি ওখানে যদি রেজাল্ট শিট বের করতে, তখন আমরা কীভাবে বের করবো সেটার দায়ভার থেকে আমি এটা একটা টিউটোরিয়াল আগে থেকে বানিয়ে রেখেছি। সেই টিউটোরিয়ালটা আমরা গ্রুপে পোস্ট করে দেবো আজকে ক্লাসে পর, ওখান থেকে আপনারা দেখে নেবেন। পরবর্তী ক্লাসে যদি কারো কোনো প্রবলেম হয় সেটা আপনারা করবেন। তার আগে আমি একটা সূত্র, একটা জিনিস আমি দেখিয়ে দিই। ওখানে শুধুমাত্র গ্রেডটা বের করে দেখেছি, ওখানে পয়েন্ট বের করে দেখায়নি। তো গ্রেডটা যদি বের করতে পারেন, পয়েন্ট আপনারা বের করতে হবে। সেই সূত্র আমি একটু করে হিন্টসটা দিচ্ছি। সূত্রটার মধ্যে কীরকম দেখেন, এখানে এটা হচ্ছে ইফ কন্ডিশন বলা হয়। ইফ কন্ডিশন মানে হচ্ছে কি, ইফ মানে হচ্ছে যদি এই অ্যাভারেজ কলামটা, এটা হচ্ছে কি M15 কলাম, দেখেন আমি এখানে যখন নিয়ে যাচ্ছি M15 কলাম দেখে যাচ্ছে। M15 কলামটা যদি 80 এবং 80 থেকে বড় হয়, M15 কলাম যদি 80 এবং 80 থেকে বড় হয়, তাহলে সে A+ পাবে, তো এই কলামটা এটা সে A+ পাওয়ার কথা, কিন্তু সে এখানে 72.3 পেয়েছে বলে সেটা A+ পায় নাই, ঠিক আছে। এখানে বলা আছে কি M15 কলামটা যদি 80 এবং 80 থেকে বড় হয় তাহলে এটা A+ পাবে। আবার বলা হচ্ছে কি কমা দিয়ে আবার পরবর্তী ইয়াতে এসে ইফ M15 কলামটা যদি 70 এবং 70 থেকে যদি বেশি হয়, 70 সমান অথবা 70 থেকে বেশি হয়, তাহলে কি হবে, এ হবে। তারপর দেখা যাচ্ছে যে M15 কলামটা যদি 60 এবং 60 থেকে বেশি হয় তাহলে কি হবে, 60 থেকে বেশি হয় তখন কি হবে, A- হবে, এইভাবে। তো এখন এইখানে যেটা 80 এবং 80 থেকে বেশি হলে এ যেটা লিখেছে সেই জায়গায় যদি আপনি GPA 5 শুধুমাত্র 5 লিখে দেন তাহলে 5 পাবে। এখানে যদি দেখেন আমি এখানে আবার এখানে যাচ্ছে সেম সূত্র, পয়েন্টের এসে সেম সূত্র দেখেন। M15 কলামটা যদি 80 থেকে বেশি হয়, 5 লিখেছে, এখানে 5 চলে আসবে, 4 চলে আসছে, কারণ এটা 5-এর ক্যাটাগরিতে পড়ে না সেজন্য 4 চলে আসছে। তারপর দেখেন পরবর্তী সূত্রটা কীরকম, 70 থেকে যদি বেশি হয়, 70 এবং 70 থেকে যদি বেশি হয়, এখানে 4 লিখেছে, যখন ওখানে কি লিখেছিল, এ লিখেছিল, তাহলে সেম সূত্র, ওখানে লিখেছেন গ্রেড পয়েন্ট, এখানে লিখেছে গ্রেড, ওখানে এসে গ্রেড পয়েন্ট, এখানে লিখেছে শুধুমাত্র গ্রেড ABCD, ঠিক আছে। এই সূত্রটা মনে রাখলে পরে একটা সূত্র করতে পারলে পরের সূত্রটা আপনি করতে পারবেন। আপনি সূত্রটা কপি করে এখানে ডিরেক্টলি বসা দিয়ে এখানে শুধুমাত্র সংখ্যাটা লিখে দিলেই হয়ে গেল। মনে করেন এখান থেকে যে সূত্রটা আছে সেই সূত্রটা কপি করে আপনি যখন এখানে টেনে দেবেন, এখানে এসে এর জায়গায় 5, A+ জায়গায় 5 লিখে দেবেন, এর জায়গায় 4 লিখে দেবেন, এইভাবে করলে আপনার সূত্রটা হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। তো এটার একটা সূত্র, এটার একটা টিউটোরিয়াল আমি দিয়ে দিব, ওখান থেকে দেখে আপনারা করার চেষ্টা করবেন যদি আপনাদের দরকার হয়। যদি করার দরকার না হয় তাহলে না করলেও কোনো সমস্যা নেই। এরপর দেখেন গ্রেড পয়েন্টের পরে এভারেজের পরে গ্রেড এবং পয়েন্টটা বাদ দিয়ে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমামটা কি, ম্যাক্সিমামটা হচ্ছে কি, মাইকগুলো অফ করে রাখেন। ম্যাক্সিমামটা হচ্ছে কি, প্রত্যেকটা সাবজেক্টে একজন স্টুডেন্ট 9টা করে পরীক্ষা দিয়েছে, এই 9টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার সে কোনটাতে পেয়েছে সেটা দেখা। তো সেটা আমরা কীভাবে দেখব, সেটা দেখতে হলে আমাদেরকে এখানে ম্যাক্সিমাম সূত্রটা ব্যবহার করতে হবে। এখানে এসে এখানে লিখলাম ম্যাক্সিমাম লিখেছি, এন্টারে ক্লিক করছি, একটু বড় হয়ে ছোটো হয়ে গেছে, আমি একটু বড় করি কলামটা, এই দেখেন ম্যাক্সিমাম লিখেছি। এই ম্যাক্সিমামের সূত্রটা কি, ম্যাক্সিমামটা কীভাবে বের করতে হয়, ম্যাক্সিমামটা বের করতে হয় যে আমরা দেখেছি ছোটোবেলায় আমরা
ম্যাথ করেছিলাম, অঙ্ক করেছিলাম বাড়িতে, আমাদের আব্বু আম্মুরা আমাদের করেছে, বড় ভাই বোনরা আমাদের করেছে, দেখা যাচ্ছে তোমাকে বলা হচ্ছে, আপনাদেরকে বলা হয়েছে যে বড় থেকে ছোট সাজাও, ছোট থেকে বড় সাজাও। তো বড় থেকে ছোট সাজাতে হলে তখন আমাদেরকে এভাবে চেক করতে হয় 98, 95, 84, 90, 99, 98, 32। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট বড় নাম্বারটা কোনটা, সেটা হচ্ছে 99। আমি এখানে 99 বসিয়ে দিলাম। তো প্রবলেমটা হচ্ছে কোথায়, 99টা আমি বসিয়ে দিয়েছি, কোনো কারণে যে 32 পেয়েছে সে যে আমাকে বলতেছে, এসে এক্সাম বোর্ডে এক্সাম কন্ট্রোলকে বলতেছে আমি 32 পাবো না, আমি 100 পাওয়ার কথা। 32 সাথে কখনো 100 পাওয়ার কথা হয় না, মনে করো 98তে সে বলছে আমি 100 পাওয়ার কথা, 100 পাওয়ার কথা, আমি এখানে আরও 2টা নাম্বার বেশি পাবো। পরীক্ষাটা পুনর্নিরীক্ষণ করার পর দেখা যাচ্ছে আসলে সে 100 পেয়েছে। 100 আমি লিখে দিয়েছি, কিন্তু এখানে কি 99টা চেঞ্জ হয়েছে? হয় নাই, কারণ আমি 99টা এই কলামটার সাথে এগুলোর সাথে আমি লিঙ্ক আপ করি নাই বলে এটা হয় নাই। তা আমি যদি লিঙ্ক আপ করতাম, এখানে যা যা চেঞ্জ হবে সেটা অটোমেটিক বড় ছোটো এখান থেকে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। কোনটা বড় কোনটা ছোটো এটাকে আমার দেখানোর দরকার নেই, সে অটোমেটিক এটা করে নেবে। তাই আমার লিঙ্ক আপটা আমরা কীভাবে করবো, লিঙ্ক আপটা করার জন্য আমাদেরকে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা হচ্ছে কি ইজিক্যাল টু, এখানে লিখতে হবে MAX, ম্যাক্স লিখেছি, এখানে ম্যাক্স নিচের দিকে দেখাচ্ছে, আমি ট্যাব বাটনটাতে ক্লিক করেছি, সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি এই সবগুলো সাবজেক্টকে এভাবে সিলেক্ট করে দিয়েছি, সিলেক্ট করে দিয়ে আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিয়েছি, দেখেন এন্টারে ক্লিক করেছি, দেখেন সূত্রটা চলে আসছে। 100 সবচেয়ে বড় যেটা নাম্বার সেটা হচ্ছে 100, সেটা এখানে চলে আসছে। আমি যদি এখানে 99টা যদি 101 করে দিই, বা 32টাকে আমি 105 করে দিয়েছি, দেখেন সেটা 105টা বড় হয়ে গেছে। 105টা কখনো নাম্বার হয় না, তো আমি এমনিতে করে দিয়েছি। দেখেন এটা 35 কেজি 35 আছে, 100 টাকা যদি আমি এখানে যদি শুধুমাত্র 10 করে দেন, অটোমেটিক এখান থেকে বড় যেটা সেটাকে কাউন্ট করে নেবে। দেখেন 99টা সবচেয়ে বড়, সেটা বড় 99টা নিয়ে নিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন ম্যাক্সিমাম কীভাবে করতে হয়। এবার আমি ম্যাক্সিমামটা সবার দিকে টেনে দিচ্ছি, আমাকে আর নতুন করে বারবার সবার জায়গায় করতে হবে না, এটা সব জায়গায় এরকম করে হয়ে গেছে। এখানে সবচেয়ে বড় নাম্বার হচ্ছে 98, এই 98 77 জায়গায় যদি আমি 100 করে দিই, 97 জায়গায় আমি 99 করে দিই, দেখবেন 99টা সবচেয়ে বড় নাম্বার হয়ে যাবে। দেখছেন, দেখতে পাচ্ছেন? আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা দেখার চেষ্টা করবো ম্যাক্সিমাম, তো আমরা দেখেছি, এখন আমরা দেখার চেষ্টা করবো মিনিমাম। মিনিমামটা কীভাবে বের করতে হয়, মিনিমামটা বের করবো আমরা হচ্ছে কি, এখন আমরা মিনিমামের সূত্রটা ব্যবহার করবো। তো মিনিমামটা চাইলে আমরা এখানে সবচেয়ে কম নাম্বার যেটা 35, চাইলে আমরা সেটা লিখে দিতে পারি, কিন্তু 35 যদি আমরা এভাবে লিখে দিই, তাহলে লিঙ্ক আপ না হলে এখানে যদি কোনো চেঞ্জ আছে সেটার প্রভাবটা আর এখানে পড়বে না। সেজন্য আমরা মিনিমামটাও সূত্র লিঙ্ক আপ করবো। তাহলে মিনিমামের সূত্র হচ্ছে কি ইজিক্যাল টু MIN, মিন লিখেছি, দেখেন আমাকে মিন দিয়ে সাজেস্ট করতেছে। আমি ট্যাবে ক্লিক করেছি, ট্যাবে ক্লিক করার পর আমি সবগুলো সূত্র এভাবে সিলেক্ট করে দিচ্ছি, সবগুলো স্যার এভাবে সিলেক্ট করেছি, 9টা সাবজেক্ট পর্যন্ত, ব্র্যাকেটটা ক্লোজ করেছি, মিনিমাম নাম্বারটা এখানে অটোমেটিক চলে আসছে। এখানে সবচেয়ে কম নাম্বারটা হচ্ছে 10, আমি যেটা 35 মনে করছিলাম সেটা না, 10 নাম্বারটা হয়েছে। তার মানে আমি প্রথমেই ভুল করে ফেলেছি। এই ধরনের ভুল আপনি করতে পারবেন, কিন্তু কম্পিউটার বা এক্সেল আপনাকে কখনো ভুল করতে দিবে না যদি আপনি সূত্র ভালোভাবে ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পারছি। আমি মিনটা টেনে দিচ্ছি। এবার এটা যদি স্যালারি শিটের ক্ষেত্রে হয়, তাহলে স্যালারি শিটের ক্ষেত্রে আপনি কী করতে পারবেন, আপনাকে যদি বলা হয় যে আমাদের 1,500 এমপ্লয়ি আছে একটা ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টসের একটা ইন্ডাস্ট্রিতে 1,500 এমপ্লয়ি আছে, তা আপনি যদি চান যে এখানে সবচেয়ে বেশি স্যালারি কে পায়, ম্যাক্সিমাম স্যালারি কে পায়, সেক্ষেত্রে আপনি সবগুলো স্যালারির কলামের উপর যখন আপনি এভাবে ম্যাক্সিমাম কলামটা সূত্র যখন আপনি অ্যাপ্লাই করবেন, দেখবেন যে সবচেয়ে বেশি নাম্বার, সবচেয়ে বেশি স্যালারি কে পায় সেটাই এভাবে চলে আসে। আবার দেখা যাচ্ছে আপনি সবচেয়ে কম স্যালারি কে পায়, সেক্ষেত্রে আপনি মিনিমাম ব্যবহার করবেন, তাহলে মিনিমাম স্যালারি এখানে চলে আসবে। তাহলে আমরা রেজাল্ট শিটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, স্যালারি শিটের ক্ষেত্রে সেমটা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখার চেষ্টা করবো যে এতগুলো সাবজেক্টের মধ্যে, 9টা সাবজেক্টের মধ্যে 21 জন স্টুডেন্টের মধ্যে, মনে করেন আমার কাছে এখানে 1,500 স্টুডেন্ট আছে, 1,500 স্টুডেন্টের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টে প্রেজেন্ট ছিল এরকম কতজন আছে, প্রত্যেকটা স্টুডেন্ট কতটা সাবজেক্টে প্রেজেন্ট ছিল সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো। আমি এখানে লিখে দিলাম প্রেজেন্ট লিখে দিয়েছি। এখন আমি এখানে প্রেজেন্টের কলাম সূত্রটা ব্যবহার করবো। প্রেজেন্টের সূত্রটা হচ্ছে কি কাউন্ট, COUNT, কাউন্ট করবে। আমরা যখন ওই যে রোল নাম্বার যে কাউন্ট করে, রোল নাম্বার যে ডাকে সেটা কাউন্ট, এখানে কাউন্ট করবে যে কতজন স্টুডেন্ট প্রেজেন্ট ছিল, মানে কতটা সাবজেক্টে প্রেজেন্ট ছিল একটা স্টুডেন্ট। আমি এখানে ক্লিক করে দিয়েছি, ক্লিক করে দেওয়ার পর সবগুলো সিলেক্ট করেছি, ব্র্যাকেটটা ক্লোজ করেছি। দেখেন আমরা চাইলে এটাকে ম্যানুয়ালি করতে পারতাম, আমরা এখানে 7 লিখে দিতে পারতাম, 2টা কলাম আমরা খালি দেখছি, 7 চাইলে আমরা লিখে দিতে পারতাম, কিন্তু আমরা করি না কেন, আমরা লিঙ্ক আপ করেছি। কোনো কারণে যদি এখান থেকে যেটা অ্যাবসেন্ট দেখাচ্ছে সেটা অ্যাবসেন্ট ছিল না, আসলে সেটা প্রেজেন্ট ছিল, তো তার কারণে যদি আমি এখানে 35 36 একটা নাম্বার লিখে দিই, দেখেন সে প্রেজেন্টটা একটা বেড়ে যাচ্ছে। তো এই জন্য আমি এটা লিঙ্ক আপ করেছি, আমি অটোমেটিক করি না, আমি এটা ডিলিট করেছি, দেখেন অটোমেটিক হয়েছে, ঠিক আছে। এবার দেখেন আমি এটাকে সব জায়গায় টেনে দিচ্ছি, সব জায়গায় এখন কে কোন সাবজেক্টে কতটা সাবজেক্টে প্রেজেন্ট ছিল, কতটা সাবজেক্টে অ্যাবসেন্ট ছিল সেটা বোঝা যাচ্ছে। তো এখন আমি এখানে অ্যাবসেন্টের পরে আমি যেটা করবো সেটা হচ্ছে কি প্রেজেন্টের জায়গার পর আমি করবো অ্যাবসেন্ট যখন আমি করেছি, তাইলে এখানে টোটাল সাবজেক্ট ছিল 9টা। আমি যদি চাইলে এই সূত্রটা এভাবে লিখতে পারি না, ইজিক্যাল টু দিলাম, এখানে 9 লিখলাম, 9 লেখার পর আমি এখানে মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পর আমি এখান থেকে এই সেলটাকে সিলেক্ট করে দিলাম। দেখেন 9 থেকে যখন আমি যেটা প্রেজেন্ট ছিল সেটাকে আমি সিলেক্ট করে দিয়েছি, তো 9 থেকে 7 চলে গেলে, প্রেজেন্ট যতটা আছে ততটা চলে গেলে, তাহলে আমার সূত্রটা হয়ে যাচ্ছে। এই সূত্রটা আমি সব জায়গায় টেনে দিলেও হবে, কিন্তু আমি এভাবে সূত্রটা করবো না। দেখেন এই যেটা সঠিক সেটা বোঝা যাচ্ছে, দেখেন
9টা সাবজেক্টের মধ্যে 9টা সাবজেক্ট প্রেজেন্ট ছিল, একটা সাবজেক্ট অ্যাবসেন্ট নাই, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু এই সূত্রটা অ্যাকুরেট না, সেই সূত্রটা আমরা ওইখান থেকে আগের মতো করে করবো। সেটা লিখবো কীভাবে, ইজ ইকুয়াল টু, আমরা এখানে লিখবো কাউন্ট ব্ল্যাঙ্ক। প্রথমে কাউন্ট করছি, এখন ব্ল্যাঙ্কটা কাউন্ট করবো, কোন সাবজেক্টে সে কোন সাবজেক্টে খালি আছে সেটা চেষ্টা করবো। তাহলে এখানে লিখবো COUNT বি লিখেছি, ব্ল্যাঙ্কটা চলে আসছে, ট্যাবে ক্লিক করছি, সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমি সবগুলো সাবজেক্ট এইভাবে সিলেক্ট করেছি। তো এইভাবে যখন সিলেক্ট করে দিয়েছি, ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিয়েছি, দেখেন 2টা সাবজেক্ট সে প্রেজেন্ট। তো এটা কীভাবে কাউন্ট করে, কাউন্ট করা হচ্ছে কি, প্রথমে যখন আমি প্রেজেন্ট কাউন্ট দিয়েছি, সে কোন সেলের মধ্যে কী ছিল, ভ্যালু ছিল, সেটা কাউন্ট করেছে। পরবর্তী যখন আমি কাউন্ট ব্ল্যাঙ্ক দিয়েছি, কোন সেলের মধ্যে ব্ল্যাঙ্ক ছিল সেটা কাউন্ট করছে। তার মানে প্রেজেন্টে করছে কাউন্ট, ভ্যালু আছে সেটা, আর অ্যাবসেন্টে কাউন্ট করছে যেটা ভ্যালু নেই সেটা কাউন্ট করছে। দুটোই কাউন্ট করছে, একটা ভ্যালু নেই, একটা ভ্যালু ছাড়া, একটা ভ্যালু সহ, একটা ভ্যালু ছাড়া। ঠিক আছে, আমি এটা জেনে দিয়েছি, সব জায়গায় এটা সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যেখানে আপনি এখানে 9টা সাবজেক্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি একটা কেটে নিচ্ছেন, দেখেন সেটাকে একটা, এখানে 8 হয়ে গেছে, এখানে 9 হয়ে গেছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার দেখেন আমি সবগুলো সাবজেক্টকে এভাবে সিলেক্ট করার পরে বর্ডারটা সিলেক্ট করে দিচ্ছি, এখানে বর্ডার হয়ে গেছে, এবং উপরে যে এটা পুরোটা এখানে পর্যন্ত থাকবে, এতটুকু পর্যন্ত থাকবে, সেটা আমরা করছিলাম। আমি সবগুলোকে একসাথে এতটুকু পর্যন্ত সিলেক্ট করছি। আমি এখান থেকে এসে ড্রপডাউন থেকে এসে আমি মার্স অ্যাক্রসে ক্লিক করছি, দেখেন সবগুলো মিলে এটা হয়ে গেছে। বুঝতে পারছেন? এবার দেখেন আমি যখন এই সেলটা যখন আমি করেছি, তখন এরকম একটা কলাম যখন আমি বানিয়েছি, একটা টেবল যখন আমি বানিয়েছি, আমি চাইলে টেবলটাকে খুব সিম্পলভাবে, এখানে দেখেন সবগুলো কী হয় নাই, লেখাগুলো মাঝখানে আসে না। আমি লেখাগুলোকে মাঝখানে আনতে চাইলে আমি এতটুকুতে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি এখান থেকে এসে এই যে সেন্টারে দিব, এবং এখান থেকে মিডলে দিব, মিডলও হয়েছে, সেন্টারও হয়ে গেছে। এবার দেখেন এত বড় একটা টেবল আমি যখন করেছি, এই টেবলটাকে যদি আমি কোনো রকম কালার ডিজাইন করতে চাই, তখন আমরা কীভাবে করব? আপনার যখন বায়ার যখন কোনো কাজ দেবে, আপনি চাইলে বায়ারের কাজটা এভাবে সিম্পলভাবে করে দিতে পারেন, বায়ার কিচ্ছু মনে করবে না, বায়ারের কাজটা হয়ে গেল। কিন্তু যখন আপনি একটু ডিজাইন করে দেবেন, তখন বায়ার মনে করবে যে আপনি বায়ারের কাজটাকে মূল্যায়ন করেছেন, সেজন্য আপনাকে একটু ভালো রিভিউ দিবে, রেটিংস দিবে, এবং খুব বেশি খুশি হয়ে থাকলে বায়ার যদি কিপটা না হয় আপনাকে টিপস দিবে। যদি কিপটা হয় আপনাকে টিপস দিবে না, যতই ভালো করেন না কেন, যদি কিপটা হয় টিপস দিবে না। আমাদের মধ্যে অনেকে আছে না, যে রেস্টুরেন্টে খাইছি, অনেক ভালোভাবে খাইছি, রেস্টুরেন্ট ওয়াইটার আমাকে খুবই ভালো সার্ভিস দিয়েছে, সে কিছুটা টিপস আমাদের কাছে ডিজার্ভ করে। তারপর আমরা অনেকেই আছি ডিজার্ভ টিপস দিই, আবার অনেকে আছে যে আমরা হাজার টাকার রেস্টুরেন্টে ফুড খাই, কিন্তু আমরা টিপস দিই না। রিক্সার মধ্যে উঠে আমরা অনেকেই রিক্সা ভাড়া নিয়ে একটু তর্কাতর্কি করি, একটু বেশি নিলে আমরা তর্কাতর্কি করি, কিন্তু আমরা টিপস দিই না। যদি সেই টিপস ডিজার্ভ করে, তারপর আমরা টিপস দিই। তো এরকম বায়ারও এরকম আছে, কিছু আপনি যতই ভালো কাজ করেন না কেন, যদি কিপটা আপনাকে টিপস দেবেন, আবার দেখা যাচ্ছে মোটামুটি বায়ার বেশি ভালো হয় নাই, কিন্তু বায়ার যতটুকু চাইছে ততটুকু হয়েছে, তারপর অনেক বায়ার টিপস দেয়। এখানে কিন্তু টিপস দেওয়ার সিস্টেমও আছে। তো আমরা আসতেছি পরে, দেখেন এখন এই যে কালারটা ডিজাইনটা আমরা কীভাবে করবো। কালার এবং ডিজাইন করতে হলে মাইক্রোসফট এক্সেলের মধ্যে খুব স্যাম্পল, খুব সুন্দর কিছু কালার আছে। সেই কালারটা আমরা করছি, দেখেন সবগুলোকে আমরা এভাবে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে দেখেন আমি এখান থেকে দেখেন এই যে ফরম্যাট অ্যাজ ট্যাবল, এখানে যখন আমি ক্লিক করবো, দেখেন এখানে কতগুলো ডিজাইন আছে। এখান থেকে যেই ডিজাইনে আপনি ক্লিক করবেন, সেই ডিজাইনটা আপনার এখানে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আমি উপরের কলামটা যদি সহজে সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করছি, এখান থেকে আমি সবগুলো সিলেক্ট করছি, এখান থেকে ফরম্যাট ট্যাবল থেকে আমি এই কালার সিলেক্ট করছি, দেখেন কত সুন্দর একটা ডিজাইন আমার এখানে হয়ে যাচ্ছে। কালারটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আমরা কালারটা আবার এখান থেকে দেখেন আরেকটা কালার সিলেক্ট করি, এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করি, দেখেন ওকে ক্লিক করলাম, দেখেন আমার কালারটা এরকম হয়ে গেছে। আমাকে কত সুন্দর ডিজাইনটা করেছে। এখন এই ডিজাইনটা এখানে স্যাম্পল আছে, আমি যেটাতে সিলেক্ট করবো সেটা হয়ে যাচ্ছে, যেটাতে সিলেক্ট করবো সেটা হয়ে যাচ্ছে, যেটাতে সিলেক্ট করবো সেটা হয়ে যাচ্ছে। দেখেন আরও আছে, এখানে ক্লিক করছে, এটা এরকম হয়ে যাচ্ছে। তো এই কালারটাতে এইভাবে হচ্ছে। আমি চাচ্ছি যে আমি আপনাদেরকে এইভাবে টেমপ্লেট ম্যানুয়াল যে করাটা আছে সেটা শেখাবো না, আমি এমনভাবে শেখাবো যাতে আপনারা সবগুলো করতে পারেন। ঠিক আছে, এই ডিজাইনটা যাতে আপনারা নিজেরা ম্যানুয়ালি করতে পারেন, সেটা শেখানোর চেষ্টা করবো। তো সেটা যদি শেখাতে চাই, তখন আমাদেরকে এই কাজটা বুঝতে হবে। আমরা এইভাবে করবো না, আমরা নিজেরা ডিজাইনটা করার চেষ্টা করবো। ম্যানুয়াল কোনো স্যাম্পল কোনো কাজ করবো না, আমরা কোডিংভাবে শেখার চেষ্টা করবো, যাতে আমরা সবগুলো করতে পারি। তারা যেটা করছে সেটা আমরা নিজেরা যাতে করতে পারি। সেটা করতে গেলে আমাকে কী করতে হবে, তখন দেখেন আমরা এখান থেকে করবো হচ্ছে কি, আমি এখান থেকে এই কলামটা, এই সেলটাকে আমি সিলেক্ট করলাম, সেলটাকে আমি সিলেক্ট করছি। সেলটাকে সিলেক্ট করার পর ফিল কালার থেকে, এখান থেকে ফিল কালার থেকে আমি যে কোনো একটা কালার দিলাম, মনে করেন আমি এই কালারটা দিলাম। ঠিক আছে, আমি হালকা করে কালারটা দিলাম। এর পরের সেলটাতে এসে আমি আর একটু গাঢ় করে কালারটা দিলাম, এই কালারটা দিলাম। এর পরের সেলে এসে আমি আরও একটা অন্য কালার একটা দিই, এই তিনটে কালার আমি এখানে দিলাম। ঠিক আছে, এই কালারটাকে আমি একটু বাড়াই দিই, তাহলে একটু ভালোভাবে বোঝা যাবে। ঠিক আছে, তিনটে কালার আমি এখানে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে এইভাবে যদি আমি প্রত্যেকটা তিনটা কালার দিতে চাই, তাহলে আমি বারবার এভাবে আমাকে বানাতে হবে। কঠিন না ব্যাপারটা বারবার বানানো, তাহলে তো আগের ফর্মেটটা যে ভালো ছিল, আমি ওইটাতে করতে পারি। তাহলে এটা একটা কঠিন না যদি আপনি বুঝেন। তো এটা আমি কীভাবে করবো, দেখেন আমি কলামটাকে ছোটো করতে, এটা করবেন হচ্ছে কি, এই কলামটাকে ছোটো বড় হয়ে গেল কলাম এগুলো। আচ্ছা,
দেখেন আবার আমি যদি এই তিনটাকে সিলেক্ট করার পরে যখন আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড একটা ফরম্যাট পেইন্টের একটা কাজ শিখেছিলাম মনে আছে, যে কোনো একটা স্পেসিফিক কালারের মতো কোনো একটা স্পেসিফিক ফরম্যাটের মতো আমি সবগুলো করে ফেলতে চাইলে তখন আমাদেরকে ফরম্যাট পেইন্টারের ব্যবহার করতে হতো। এখন আমি এই তিনটাকে সিলেক্ট করছি, দেখেন এখানে ফরম্যাট পেইন্টার ফাংশন আছে, ফরম্যাট পেইন্টারে ক্লিক করছি, এরপর আমি রেস্ট অফ দ্য সেল এবং কলাম এবং রো আর যেগুলো আছে সবগুলোকে আমি এভাবে সিলেক্ট করে দিচ্ছি। দেখেন সবগুলোকে সিলেক্ট করে দিয়েছি, সবগুলো আমার উপরে যে তিনটা কালার ছিল সেটার মতো হয়ে যাবে যদি আমি ছেড়ে দেওয়ার সাথে সাথে। দেখতে পাচ্ছেন কত সিম্পল, কত সুন্দর করে আমি কালারটা করে ফেলেছি। এটা আপনারা হয়তো অনেকেই বুঝেন নাই, আমি আবার রিপিট করতেছি। রিপিট করে গিয়ে আমি এখান থেকে এসে আমি এই কালারগুলোকে কী করে দিচ্ছি, কালারগুলো তুলে দিচ্ছি। আমি আবার নতুন করে কালার করবো। এখান থেকে এসে আমি এই যে এখানে এসে নো ফিল কালার করে দিচ্ছি। দেখেন নো ফিল কালার হয়ে গেছে, ঠিক আছে। আমি আবার নতুন করে কালার করবো। তো নতুন করে কালার করতে গিয়ে আমি উপরটাতে দেখেন উপরটা সাদা রেখে দিলাম, এটাতে একটা কালার দিলাম। দেখেন সাদা রেখে দিয়েও কাজ করা যায়। উপরটা সাদা রাখবো, আমি এখান থেকে এই কালারটা করে দিলাম, ঠিক আছে। এবার দেখেন এই কালারটা করে দেওয়ার পর আমি এই দুটো কালারকে সিলেক্ট করলাম, একটা হোয়াইট একটা ব্লু, একটা হোয়াইট একটা ব্লু। এই দুটোকে আমি সিলেক্ট করার পরে আমি এখান থেকে ক্লিক করে দেখেন সবগুলোতে যখন ক্লিক করে দিচ্ছি দেখেন সবগুলো একটা কালার, একটা হোয়াইট একটা ব্লু হয়ে গেছে। এবার দেখেন তো আমার এই যে আগে যেটা ছিল সেটার মতো হয়ে গেছে কিনা। এখানে হোয়াইটটা একটু লাইট হোয়াইট, মানে একটু সাদা করে হোয়াইট, আমার এটা একটু গাঢ় হোয়াইট। বুঝতে পারছেন কত সুন্দর হয়ে গেছে না? তাহলে আমরা এইভাবে সিম্পল করে এই ফরম্যাট টেবিলগুলো বাড়াই ফেলতে পারি, আমাদের এইগুলোর উপর দাঁড় দাঁড়াতে আমরা নিজেরা করতে পারবো। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার আসতেছি আমরা আরও অনেকগুলো অ্যাডভান্স ব্যবহারের ক্ষেত্রে। অ্যাডভান্স ব্যবহারের ক্ষেত্রে এসে এখানে দেখার চেষ্টা করি। এখানে একটা ফিল্টার আসছে, এই ফিল্টারটা আমি এখান থেকে কেটে দিই। আচ্ছা, এখন দেখেন এই যে দেখেন এখানে আমি যদি এখন বলি যে টোটাল নাম্বারটা দেখার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে টোটাল একজনে পেয়েছে মাত্র 332 নাম্বার পেয়েছে। এখানে নাম্বার 900 নাম্বারের মধ্যে মাত্র 332টা নাম্বার পেয়েছে। তো এখন এই 932 নাম্বারটা কে পেয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করি। আমরা একটু এদিকে যেতে হবে, এদিকে গেলাম, আমরা দেখতে পাচ্ছি যে স্টিভেন গেনেরি পেয়েছেন কত, 932। আমি একজন পরিচিত নাম নিই, পরিচিত মানে আমি স্টিভ জবসের নামটা নিচ্ছি। স্টিভ জবস আপনারা সবাই চিনেন, অ্যাপলের প্রতিষ্ঠাতা। স্টিভ জবসের নাম জানেন, দেখেন সে 756 নাম্বার পেয়েছে। তো এখন যদি স্টিভ জবসের গার্ডিয়ান এসে যদি বা গার্জিয়ান যদি এসে যদি বলে আপনাকে বলে যে স্টিভ জবস প্রত্যেকটা সাবজেক্টে কত কত পেয়েছে সেটা আমার দেখতে চাই, সেটা আমি দেখতে চাই, তখন আপনারা তো নাম্বারপত্র দেখানোর সময় কখনোই আপনারা কোনো একটা প্রতিষ্ঠান থেকে নাম্বারপত্র দেখানোর সময় অন্য কোনো নাম্বারপত্র দেখেন না, কারণ এটা কনফিডেন্সিয়াল। তো সেই ক্ষেত্রে তাকে যখন আপনার নাম্বারটা দেখাতে হবে তখন আপনাকে এই সাবজেক্টগুলোকে সিরিয়াল করে সাবজেক্টগুলোকে নিয়ে তার নামটা নিয়ে একটা কাগজে হয়তো আপনি তাকে লিখে দিবেন, না হলে আলাদা করে দেখাবেন। এই আলাদা করে দেখানোর সিস্টেম কি বা তার কাগজ থেকে নাম্বারটা লেখার সিস্টেম কি, লেখার সিস্টেম তার নামটা লিখেছেন, সাবজেক্টগুলো লিখেছেন, এই নাম্বার এভাবে লিখে তাকে তার গার্জিয়ানকে এটা দেখাইছেন। কিন্তু এই যে নাম্বারটা আপনাকে লিখতে দিচ্ছেন, যখন স্টুডেন্টের নাম্বারটা আপনি লিখতেছেন, আপনি এখান থেকে দেখতেছেন কাগজে লিখতেছেন, এখান থেকে দেখতেছেন কাগজে লিখতেছেন, 90 পেয়েছেন, 95 পেয়েছেন, 71 পেয়েছেন, 73 পেয়েছেন, 86 পেয়েছেন, 33 পেয়েছেন। এই যে দেখেন আমি 63 জায়গায় আমি 73 বলেছি, 86 জায়গায় আমি 33 বলেছি, 87 জায়গায় আমি 33 বলেছি। এই যে আমি এটা বলেছি এটা আমি ইচ্ছে করেই বলেছি। কিন্তু আপনাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে স্বভাবত এই ভুলটা হয় কেন জানেন? যখন আমি নাম্বারটা এখানে একবার দেখতেছি, কাগজ আবার লিখতেছি, আমি যখন আবার এখানে আসতেছি আবার কাগজ লিখতেছি, আমি লাইনচ্যুত হয়ে যাচ্ছি। চোখের পলক পড়ার কারণে আমি ফোকাসটা রাখতে না পেরে আমি লাইনচ্যুত হয়ে যাচ্ছি, এই লাইন থেকে আমি বাইরে চলে আসতেছি। এই যে এটা ভুল হয়, কারণ এখানে অনেকগুলো নাম্বারের কারণে সেমভাবে কলামগুলো সাজানো আছে, সেজন্য আমি ভুল করে এক কলাম থেকে অন্য কলামে চলে যেতে পারি। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই বলতে পারেন আমি যদি এখান থেকে যদি কলামটা যদি আমি এভাবে সিলেক্ট করি তাহলে তো আমি একটা কলামের মধ্যে থাকতেছি, এই কলামটা আমার সিলেক্ট আছে। কিন্তু যদি আপনি কোনো কারণে যদি এখানে ক্লিক করেন কলামটা সিলেকশনটা ছুটে যাচ্ছে, এখানে ক্লিক করলে সিলেকশনটা ছুটে যাচ্ছে, এখানে ক্লিক করলে সিলেকশনটা ছুটে যাচ্ছে, তাহলে আমি লাইন ছুতো সেমভাবে হয়ে যাচ্ছে না। এই যে লাইন ছুতো যেটা হচ্ছে সেটা না হওয়ার জন্য আমি স্পেসিফাই করে কারো নাম্বারটা বের করার জন্য আমাকে কী করতে হবে, আমাকে এখানে একটা ফাংশন ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে ফিল্টার। এই ফিল্টারের মানে ফিল্টারের বাংলা কি? ফিল্টারের বাংলা হচ্ছে কি ছাঁকনি, ছেঁকে আলাদা করে ফেলা। এখন ছেঁকে আলাদা করার জন্য আমরা কী করি, আমরা চা থেকে ছেঁকে পাতিটা আলাদা করে ফেলি, চা পাতিটা আলাদা করে। তো এখান থেকে চা পাতি মাতি এগুলো কী বলছেন ডাটা এন্ট্রির কাছে, রেজাল্ট সেটের কাছে চা পাতি মাতি এগুলো কী? তো এগুলো হচ্ছে কি আপনি চা পাতি না, এখান থেকে হাজার হাজার নাম যেগুলো থাকবে স্টুডেন্টদের, সেই হাজার হাজার নাম স্টুডেন্টের নাম থেকে কেউ একজনকে ছেঁকে আলাদা করে বের করে ফেলা, ফিল্টার করে আলাদা করে বের করে ফেলা। এই ফিল্টারটা এখন আমরা কোথায় ব্যবহার করবো? এই ফিল্টারটা আমরা ব্যবহার করবো নামের এই যে উপরে যেটা হেডলাইন আছে সেটার উপরে, এটাকে আমরা ফিল্টার ব্যবহার করবো। ফিল্টারটা ব্যবহার করবো কীভাবে? ফিল্টার ব্যবহার করার দুটো অপশন, একটা হচ্ছে কি হোম মেনু থেকে একেবারে লাস্টে গিয়ে সর্ট অ্যান্ড ফিল্টার, এখানে ফিল্টার ক্লিক করলে ফিল্টারটা হবে, আবার আমি এখান থেকে তুলে ফেলতে হবে। আরেকটা অপশন হচ্ছে এখানে ডেটাতে গিয়ে দেখেন ফিল্টার, সেম কাজ যেটাতে করেন সেম কাজ। এবার ফিল্টারটা করার ক্ষেত্রে আমাদের কী বেনিফিট হয়েছে দেখেন, কি একটা চেঞ্জ আসছে। এই যে কলামগুলো আগে ছিল, কলামের আগে এখানে কিছু এই ধরনের কোনো অপশন ছিল না, দেখেন এগুলোতে নাই, এগুলোতে কোথাও নাই, কিন্তু এগুলোতে আছে, কারণ আমি এগুলোর উপরে ফিল্টার ব্যবহার করছি। দেখেন এখানে ফিল্টার ব্যবহার করছে। এখন যদি আপনি এখানে এসে স্টিভ জবসকে যদি খুঁজে বের করতে চান তখন আপনি এখানে দেখেন সিলেক্ট অল ক্লিক করে দিলে সবগুলো প্রথমে সিলেক্ট আছে, আবার ক্লিক করলে সিলেক্ট
ডিসিলেক্ট হয়ে যাবে, একবার ক্লিক করলে সিলেক্ট অল হবে, আরেকবার ক্লিক করলে ডিসিলেক্ট হবে। তো এই ডিসিলেক্ট করা অবস্থায় আপনি এখান থেকে স্টিভ জবসকে খুঁজে নেবেন। স্টিভ জবস আপনি কীভাবে খুঁজে পাচ্ছেন? আপনার কাছে এখানে 21 জন স্টুডেন্ট বলে আপনি এইভাবে স্ক্রল করে করে খুঁজতেছেন। যখন আপনার কাছে হাজার হাজার স্টুডেন্ট হবে তখন কি আপনি এভাবে খুঁজতে পারবেন? তখন আপনাকে এখানে সার্চ করে খুঁজতে হবে। তো আমি প্রথমে এখান থেকে টেনে এনে খুঁজে দেখাচ্ছি। দেখেন আমি স্টিভ জবসে ক্লিক করেছি, আর সবগুলোতে কী আছে মার্ক করা নাই, শুধুমাত্র স্টিভ জবসটা মার্ক করা হয়েছে। এখন আমি ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখেন এই স্টিভ জবসের সবগুলো মার্ক আসছে, এখানে আর কারো কোনো মার্কস নেই। আপনি চাইলে এখন এটা পুরোটাই তার গার্জিয়ানকে দেখাতে পারবেন, আর আলাদা করে খাতায় লিখতে পারেন, নোট করতে পারেন। এটা দেখাতে পারলে এখানে আর কারো নাম্বার নেই, শুধু এটা দেখাতে পারলে কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন, এটা আমরা দেখাতে পারবো। তো এখন কথা হচ্ছে যে আমি তো এখানে ফিল্টার ব্যবহার করেছি, তার মানে আমি এখানে যে আগে যে কাজগুলো করেছি সেই কাজগুলো কি চলে গেছে? এগুলো কি ডিলিট হয়ে গেছে? ডিলিট হয় নাই। আমি যখন ফিল্টারটাকে কারণ নাম যখন আমি সিলেক্ট করছি, ফিল্টারটা দেখেন এই ফিল্টারটা কীরকম, এই ফিল্টারটা কীরকম, আমি একটু জুম করে বড় করে দেখছি। এই ফিল্টার এবং এই ফিল্টারের মধ্যে চেঞ্জ না। আমি যখন এই ফিল্টার নিয়ে যাচ্ছি দেখেন আমাকে কি বলতেছে, মাউস নিয়ে বলছে শোয়িং অল। আমি যখন এই ফিল্টার যখন আমি ক্লিক করছি তখন আমাকে দেখাচ্ছে কি ইকুয়াল স্টিভ জবস, মানে স্টিভ জবসকে ইকুয়াল করে রেখেছে। শুধুমাত্র স্টিভ জবস যেখানে যেখানে আছে সেখানেই দেখা যাবে, আর বাকিগুলো দেখা যাবে না। তো এখানে স্টিভ জবস শুধুমাত্র একজন আছে, সেজন্য একজন দেখাচ্ছে। ঠিক আছে, আমি যখন আবার এটাকে যখন আমি আবার আগের মতো করে ফেলতে চাইবো তখন আমাকে এখানে ক্লিক করার পরে সিলেক্ট অল ক্লিক করলে হবে, অথবা ক্লিয়ার করে দিলে হবে। আপনি ক্লিয়ার করে দিলে দেখে সবগুলো আগের মতো চলে আসছে। ঠিক আছে, তো আমি যদি এখানে হাজার হাজার নাম যখন থাকবে তখন যদি আমি খুঁজে বের করতে চাই তখন আমাকে সিলেক্ট ডিসিলেক্ট এগুলো দেখার দরকার নেই। আমি এখানে লিখে দেবো স্টিভ, STEVE। দেখেন স্টিভ লিখেছি, এখানে স্টিভেন দুজন আছে। আমি এখান থেকে এটা তুলে দিয়ে যতগুলো থাকবে সেগুলোকে তুলে দিয়ে আমি এখান থেকে এগুলোকে তুলে দিব। এখানে আমি স্টিভ জব যাত্রা দেখতে চাচ্ছি, তারটাকে সিলেক্ট করবো। তখন তারটা দেখার পর আমি যদি দুটাকে দেখতে পারি, দুটাতে দেখলে দুইটা আসবে, একটাতে ক্লিক করলে একটা আসবে। আমি একটাতে ক্লিক করলাম, এটা আসতেছে। দেখেন স্টিভ জবসের সিরিয়ালটা চলে আসছে, স্টিভ জবসে চলে আসছে। তাহলে এখন আমি এখানে আলাদা করে বের করে ফেলতেছি স্টিভ জবসের কী কী প্রবলেম আছে। একটু ওয়েট করেন। আচ্ছা দেখেন এই যে এখন আমি এটা করে ফেলছি। এবার এই ফিল্টারের আর কি কি ইফেক্টিভ আছে, কাজ আছে সেটা দেখার চেষ্টা করি। এই ফিল্টার দিয়ে আরও অনেকগুলো স্মার্ট কাজ করা যায়। তার মধ্যে আরেকটা কাজ হচ্ছে কি, দেখেন এখানে যে নামগুলো আছে, আমরা যে আমাদের মোবাইল নাম্বার যে নামগুলো সেভ করি, আমাদের কাছে মনে করেন আমার কাছে 1000-1500 মোবাইল নাম্বার সেভ করা আছে। এই নাম্বারগুলো আমাদের যে সেভ করা আছে সেখানে নাম্বারগুলো কীভাবে দেখায়? প্রথমেতে A সিরিয়াল দেখায়, তারপর B, তারপর C, এইভাবে A to Z পর্যন্ত সিরিয়ালটা দেখায় মোবাইল নাম্বারে। তো এখানে কি চাইলে উলট পালট হইতে পারতো না? যেটা আমি আগে সেভ করেছি, জেড নাম্বার একটা নাম্বার আমি আগে সেভ করেছি, সেটা আগে দেখাইতে পারতো না? কিন্তু সেটা আগে দেখায় নাই, যদিও এখানে আমি যেটা আগে করেছি সেটা আগে দেখাচ্ছে, যেটা আগে লিখেছি সেটা আগে দেখাচ্ছে। কিন্তু এটা মোবাইল নাম্বার ক্ষেত্রে সেই কাজটা হয় না, তারা শর্টটা করে রেখেছে কীরকম, A থেকে Z। ঠিক তেমনি আমি চাইলে এখানে শর্টিংটা করতে পারি, এটাকে A থেকে Z শর্টিং করাটাকে অ্যাসেন্ডিং বলে, এবং Z থেকে উল্টা দিকে করাটাকে ডিসেন্ডিং বলে। তো আপনি যদি চান যে যাদের নাম A দিয়ে শুরু হয়েছে তাদের নামটা আপনি আগে দেখাতে চান, রেজাল্ট থেকে এটা আগে দেখানো সম্ভব। কারণ যে যার নামটা A দিয়ে সে যদি সবচেয়ে বেশি নাম্বার না পায়, সে যদি তার রোল নাম্বার যদি 1 না হয় থেকে 1 নাম্বার আসবে, কিছুক্ষণের জন্য ভুলে যান যে এটা রেজাল্ট শিট না, এটা অন্য কোনো শিট। তো সেই ক্ষেত্রে আপনি যদি চান যে আপনি যাদের নামটা অ্যাসেন্ডিং দিয়ে শুরু হয়েছে, অ্যাসেন্ডিং করে শুরু হয়েছে, A দিয়ে শুরু হয়েছে, তাদের নামটা আগে আসবে, সেটা কীভাবে করবেন? এই দেখেন ফিল্টারের এখানে ক্লিক করার পর দেখেন এখানে লিখে আছে শর্ট A to Z। আমি যখন শর্ট A to Z যখন আমি ক্লিক করেছি সাথে সাথে দেখেন বারাক ওবামার নামটা চলে আসছে। এখানে কিছু নাম সবগুলো ফ্যান্সি না, আপনাদের কাছে উইয়ার্ড লাগতে পারে। আমি এখানে লিখেছি দেখেন বারাক ওবামা, বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, হিলারি ক্লিন্টন, জন ডু, জো বাইডেন, জো মর্গান, জস বাটলার, এভাবে আমি কিছু ফ্যান্সি কিছু নাম আমি সিলেক্ট করেছি। যাই হোক, এটা আমি ইংলিশ একটা ইউনিভার্সিটির রেজাল্ট সেট করতেছি, আমি ফ্যান্সি নামগুলো আমার ইচ্ছে মতো নামগুলো লিখেছি। ঠিক আছে, তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো নাম লিখতে পারেন। তো এখানে দেখেন বারাক ওবামার নামটা আসছে, তাহলে আমার কথা এবং কাজে মিলল না। আপনারা বলছেন যে আমি বলছি যে অ্যাসেন্ডিং যাদের নামটা A দিয়ে শুরু তাদের নামটা আগে আসবে, কিন্তু এখানে B দিয়ে কেন আসছে? B দিয়ে আসার কারণ হচ্ছে কি, এখানে A দিয়ে কারো নাম নাই। আপনার মোবাইল নাম্বার যদি A দিয়ে কারো নাম যদি সিলেক্ট না করেন, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল শুকুর, এটা যদি কোনো নাম যদি না থাকে, আবুল, এটা যদি নাম যদি না থাকে, তাহলে A সিরিয়াল নাম না থাকলে তাহলে কী দিয়ে শুরু হবে? B সিরিয়াল যেটা সেটা দিয়ে শুরু হবে না? ঠিক তেমনি এখানেও সেটা, এটা যদি A সিরিয়াল দিয়ে শুরু হলে যেটা আগে আসবে সেটা একটা প্রমাণ আমি দেখাই। মনে করেন আমি এই নামটার আগে একটা A দিয়ে দিচ্ছি, অ্যাজন্ডু বা হন্ডু, এরকম করে উচ্চারণটা হবে। তো আমি যখন A দিয়েছি এটা সবার আগে চলে আসবে, সেটার জন্য আমাকে আবার ফিল্টার করতে হবে। এখানে এসে আমি আবার A to Z আবার করছি, দেখেন এই যে A যেটা দিয়েছি সেটা আবার উপরে চলে আসছে, বারাক ওবামা 2 নাম্বার চলে আসছে। বুঝতে পারছেন? তাহলে আমাকে যদি আপনারা সব সময় বাইরেকে যখন কাজ দিবেন, এইভাবে যদি রেজাল্ট শিট যদি না হয়, শুধুমাত্র আপনাকে যদি লিড জেনারেশনের কাজ করে দিতে বলে, লিড জেনারেশনের কাজ, তারপর হচ্ছে কি ওয়েব স্ক্রিপ্টিংয়ের কাজ,
ডাটা স্ক্রিপিংয়ের কাজ, যখন আমরা আস্তে আস্তে কাজ শিখবো, আগামী ক্লাস থেকে আমরা এগুলো দেখার চেষ্টা করবো, তখন এই কাজটা ফাইনালাইজ করে ফেলার পরে, একেবারে ফাইনালাইজ করে ফেলার পরে যখন জমা দিবেন, তখন আপনি এটাকে অ্যাসেন্ডিং করে দিবেন বায়ারের কাছে, দেখতে জিনিসটা ব্যাপারটা অনেক সুন্দর লাগবে, বায়ার অনেক বেশি খুশি হবে। তো আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এখান থেকে করে ফেলবো। আমি অ্যাসেন্ডিংয়ে ক্লিক করলে অ্যাসেন্ডিং আসবে, ডিসেন্ডিং ক্লিক করলে জেড টু এখন জেড টু উল্টার দিকে আসবে, দেখতে পাচ্ছেন উল্টার দিক থেকে আসতেছে। এখানে টি আসার কারণ কি? কারণ টি দিয়ে জেড দিয়ে কোনো নাম্বার নাই, এর নাম নাই, সেজন্য আগে টি আসছে, ঠিক আছে। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করলাম। এবার দেখেন এখানে আর কি করা যায়। মাইক্রোসফট এক্সেলের এআই সিস্টেমটা কত বেশি ইমপ্রুভড। এআই মানে হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কতটুকু ইমপ্রুভড সেটা দেখেন, ডেভেলপ সেটা দেখেন। আমি এখানে যখন ক্লিক করেছি আমাকে এ টু জেড বলতেছে, কেন? কারণ এই কলামটার পরের সবগুলো কলাম এখানে অ্যালফাবেটিক ক্যারেক্টার আছে, এখানে তো অ্যালফাবেটিক ক্যারেক্টার নাই, এখানে হচ্ছে নিউমেরিক ক্যারেক্টার। তো এখানে অ্যালফাবেটিক ক্যারেক্টার আছে বলেই সে আমাকে এ টু জেড বলছে, কিন্তু এখানে কি আমাকে এ টু জেড বলতে পারবে? এখানে তো এবিসিডি নাই। তো সেজন্যই সে দেখেন কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে এখানে অটোমেটিক সে কাউন্ট করে নিচ্ছে যে এখানে অ্যালফাবেটিক্যাল নাই। এখানে ক্লিক করার সাথে সে আমাকে এ টু জেড বলছে, আমাকে বলছে কি স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট, মানে হচ্ছে কি সবচেয়ে ছোট নাম্বার যেটা সেটা এবং সবচেয়ে বড় নাম্বার যেটা সেটা। আমি চাইলে সবচেয়ে ছোট নাম্বারটা আগে দেখাইতে পারি এবং সবচেয়ে বড় নাম্বারটা আগে দেখাইতে পারি। কীভাবে? আমি এখানে যদি স্মলেস্ট টু লার্জেস্ট করি, সবচেয়ে কম নাম্বার যে পেয়েছে তারটা আগে চলে আসছে। জো বাইডেন সবচেয়ে কম নাম্বার পেয়েছে, তার নামটা আগে আসছে। কিন্তু এখানে এসে আপনি দুইটা সর্ট করতে পারবেন না। আপনি হয় এ টু জেড করতে পারবেন, নাহলে স্মলেস্ট টু লার্জেস্ট করতে পারবেন, দুইটা একসাথে করতে পারবেন না। কারণ কি? মনে করেন প্রথমে যখন আমি এখানে এ টু জেড দিয়েছি, বারাক ওবামার নামটা প্রথমে আসছে। আবার যখন আমি এখানে স্মলেস্ট টু লার্জেস্ট দিয়েছি, তখন বারাক ওবামা তো সবচেয়ে কম নাম্বার পায় নাই, তাহলে তার নামটাকে না আগে দেখা যাবে। তো যেই শর্টটা আপনি সবার শেষে ব্যবহার করবেন সেটাই অ্যাপ্লিকেবল থাকবে, বাকিটা দেখা যাবে। বুঝতে? তাহলে আপনি এখানে যে কোনো একটা শর্ট ব্যবহার করতে পারেন, তাছাড়া আপনারা ব্যবহার করতে পারেন না। এখানে আমি আরেকটা জিনিস দেখাই। মনে করেন আর্ট সায়েন্সে আমি এখানে কিছু র্যান্ডমলি কয়েকটা নাম্বার আমি এমনিতেই ইনপুট করে দিই। মনে করেন আমি এই স্লাইডে এসে আমি ওখান থেকে দেখেছিলাম না যে কারো একজন স্পেসিফিক নামটা চাইলে আমি বের করতে পারি, 2 জন 3 জনের নামটা আমি একসাথে সিলেক্ট করতে, সেটা ফিল্টার করে পারছিলাম না। এখন আমি যদি আর্ট সায়েন্সে এসে দেখতে চাই যে 90 পেয়েছে এরকম স্টুডেন্ট, আর্ট সায়েন্সে 90 পেয়েছে এরকম স্টুডেন্ট কতজন আছে, তাদের নাম কি, সেটা যদি আমরা দেখতে চাই, তখন আমি এখানে যদি 90 লিখে দিই, দেখেন আমি এখানে 90 লিখে দিচ্ছি, যেখানে 90টা আসছে এখানে আমি ওকেতে ক্লিক করেছি, দেখেন আমার 90 আসছে। কতজন? এই এতজন স্টুডেন্ট, বিল গেটস, জন ডু, ল্যারি টুস, মার্ক জুকারবার্গ, স্কট ক্যাক, স্ন্যাপচার, ম্যাকগাউন এবং স্টিভ জবস, এই এতগুলো স্টুডেন্ট এই সাবজেক্টে 90 পেয়েছে। তাহলে আমরা ফিল্টার করে এই জিনিসটাও চাইলে আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। আশা করি বুঝতে পারছি, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি দেখতে পারি? এরপর আমরা দেখতে পারি ফিল্টারের আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা দেখার চেষ্টা করব যে এখন আমরা যেটা দেখার চেষ্টা করবো, এটার ফাংশনটা অনেক বড়, এটা আমাদের আজকে আর দেখা সম্ভব না, আমাদের টাইমের প্রায় অলরেডি শেষের দিকে। আমরা আরেকটা ফাংশন দেখার বাকি আছে, সেটা হচ্ছে কি আমাদের বিপিএন দেখার চেষ্টা করব। কেউ একজন মেসেজ দিয়েছেন, দেখি কি বলতেছেন। স্যার আমি আমার উইনজিপ প্রবলেমের কারণে এমএস আপডেট করতে পারতেছি না, উইনজিপ 2007 ইউজ করে করা লাগতেছে, অনেক ট্রাই করেও সলভ করতে পারছি না। আপনি উইনজিপের জন্য আপনি একটা সফটওয়্যার ব্যবহার করবেন, সেটা হচ্ছে কি উইনড্রাফট। গুগলে গিয়ে আপনি এখানে লিখবেন, গুগলে গিয়ে দরকার নাই, আপনাদের যাবতীয় যেই সফটওয়্যারগুলো ডাউনলোড করতে হয় দুনিয়াতে কম্পিউটারে ব্যবহার করার জন্য যত রকমের সফটওয়্যার ব্যবহার করতে হয়, সবগুলো সফটওয়্যার ব্যবহার করবে প্রত্যেকে। গ্যাট ইনটু পিসি একটা ওয়েবসাইট আছে, দেখেন গ্যাট ইনটু পিসি নামে একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে এসে আপনারা এখানে যা সার্চ করবেন তাই পাবেন। প্রথমে যে আমি যে ওয়েবসাইটটা মাইক্রোসফট ওয়ার্ড 2010টা ডাউনলোড করতে বলছি, সেটার লিঙ্ক হচ্ছে এখান থেকে দিয়েছি, এখান থেকে ডাউনলোড করতেছি। আপনারা চাইলে এখান থেকে সব কিছু ডাউনলোড করতে হবে। আপনি যদি উইনজিপ করার জন্য এই যে সফটওয়্যারটা ডাউনলোড করেন, সেটার নাম হচ্ছে উইন্ডার। আপনি এখানে উইন্ডার লিখে দেবেন, WINRAR, এটা যখন এন্টারে ক্লিক করবেন, দেখেন উইন্ডারটা এখানে চলে আসছে। এই উইন্ডার সফটওয়্যারটা ডাউনলোড করবেন, এগুলো সব আপডেট আছে, এটা নেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা ওয়েবসাইট, মানে সফটওয়্যার। এটাকে যখন আপনি ক্লিক করবেন, এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনার যে ফাইলটা আসতেছে, আমি ফাইলটা দেখে আপনি কীভাবে ডাউনলোড করছেন, যে ফাইলটা ডাউনলোড করতেছেন সেই ফাইলটা কীরকম হয়ে যাচ্ছে। আমি এখানে ডাউনলোড যাচ্ছি, ডাউনলোড ফোল্ডার যাচ্ছে, আপনার ফোল্ডারটা এরকম হচ্ছে। আপনার কাছে যদি উইন্ডার না থাকে তাহলে এরকম দেখাবে না, তখন একটা হলুদ একটা ফাইল দেখাবে, এটা জিপ ফাইল বলা হয়। যদি আপনি উইন্ডার সফটওয়্যারটা ইনস্টল করেন, তখন আপনি এটাকে জিপ ফাইলটাকে আনজিপ করার জন্য, উইনজিপ যেটা বলতেছেন সেটা করার জন্য আপনাকে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে আপনি চাইলে এক্সট্রাক্ট হেয়ার দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে এক্সট্রাক্ট ফাইলে দিয়ে আপনার যেখানে লোকেশন সেখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেখানে সিলেক্ট মনে করেন আমি ডেস্কটপে দিয়েছি, ডেস্কটপে দেওয়ার পর আমি এখানে ওকেতে ক্লিক করলে ডেস্কটপে ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তাছাড়া এটা যদি নাও করেন, তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন, আরও ইজি কাজ করতে পারেন। সেটা কি? আপনি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করেছেন, ওপেন করার পরে দেখেন এটা যেটা আছে, এটা বাই অনলাইন। এটা কী করতে হচ্ছে, আপনাকে প্রিমিয়াম ভার্সন কিনতে বলছে। আমার প্রিমিয়াম ভার্সন কেনার দরকার নেই। আপনি এবার ডাবল ক্লিক করে ওপেন করেছেন, এক্সট্রাক্ট যদি আপনি করতে না পারেন, আরও সিম্পল কাজটা দেখাই দিই।
এই ফাইলগুলো যেটা এটার ভিতরে আছে সেই ফাইলগুলো যদি আপনি নিতে চান, তখন আপনি এখানে যেখানে নিতে চান সেখানে একটা নিউ ফোল্ডার করবেন। নিউ ফোল্ডার করে আপনি এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এটাকে আপনি এখানে ব্রাউজ করে এখানে রাখবেন। এখানে রাখার পরে এখানে যা যা আছে সবগুলোকে এভাবে সিলেক্ট করার পরে এইভাবে টেনে যদি আপনি এখানে দিয়ে দেন, তাহলে এগুলো এখানে চলে আসতেছে। তাহলে আর আপনার উইন্ডার করার ঝামেলা আর নাই। বুঝতে পারছেন? তাহলে আপনি দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে এইভাবে, আর একটা হচ্ছে কি আপনি ফোল্ডারটার উপরে এই উইন্ডার ফোল্ডারটার উপরে ক্লিক করে আপনি এক্সট্রাক্ট ফাইল হেয়ার দিলে আপনার যেই ফোল্ডারটার মধ্যে এটা আছে সেটার মধ্যে হয়ে যাবে। আর আপনি যদি দেখেন এক্সট্রাক্ট ফাইল, তখন আপনি আলাদা করে ফোল্ডার দেখা যাবে। মনে করেন ডেস্কটপে গিয়েছি, ডেস্কটপে যাওয়ার পরে আপনি এখানে একটা নিউ ফোল্ডার ক্লিক করলেন, এই যে ডেস্কটপে প্লাসে ক্লিক করলেন, প্লাসে ক্লিক করার পর আপনি এখানে নিউ ফোল্ডার ক্লিক করলেন। নিউ ফোল্ডার পর আপনি এখানে লিখে দিলেন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস। এবার অফিস লিখে দিয়েছেন আপনি। অফিস লিখে তারপর যখন আপনি ওকেতে ক্লিক করবেন, দেখেন এটা মাইক্রোসফট অফিসের এখানে চলে যাচ্ছে। এখানে একটা পাসওয়ার্ড চাইবে, এই পাসওয়ার্ডটা হচ্ছে 1 2 3। এখানকার পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। আমি বারবার বলতেছি এটার পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। 1 2 3 দিন যদি পাসওয়ার্ড চাই, আমি একবার দেখেন এই যে মাইক্রোসফট অফিস 2000, মাইক্রোসফট অফিস এটা দেখেন এদিকে চলে আসছে। দেখতে পাচ্ছেন ওখানে যা যা ফাইল ছিল সবগুলো এখানে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে উইনজিপটা এভাবে করবেন। আমি এটাকে ডিলিট করে দিই, আমার এটাও দরকার না, আমি এটাকে ডিলিট করে দিব। আরেকটা এখানে গেট নোটিফিকেশন এখানে একটা আছে, এটাও আমি ডিলিট করে দিব, এটা আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিয়েছি। ঠিক আছে? তাহলে এই মাইক্রোসফট এক্সেলের ক্লাসটা এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা আরও অ্যাডভান্স ব্যবহার দেখার চেষ্টা করব, আরও অনেকগুলো ফাংশন আছে যেগুলো আমাদের অনেক অ্যাডভান্স। সবাই একটু মনে রাখবেন যে আমরা ফিল্টার পর্যন্ত দেখেছি। আমি যদি আগামী ক্লাসে জিজ্ঞেস করি কতটুকু করেছি, তাহলে ফিল্টার। তাহলে আজকের এই কাজটা এতটুকু পর্যন্ত বাড়ির কাজ থাকবে, এবং আরেকটা যে পাওয়ার পয়েন্টের ফাইনাল কাজ করছি, অ্যাডভান্স পর্যন্ত কাজ শিখেছি, সেটাও বাড়ির কাজ থাকবে। দুইটা বাড়ির কাজ আপনারা করে আমার মেইলে পাঠিয়ে দিবেন। মেইলটা সবার কাছে আছে, যদি না থাকে মেসেঞ্জারে মেসেজ করবেন, আমাদের মধ্যে কেউ একজন দিয়ে দিবে। ফিল্টারের কাজটা পর্যন্ত দেখেছি, এবং ফিল্টারের কাজটা দেখার পরে কোথায় কী করতে হবে সেটা আমাকে বলবেন যে ফিল্টার কাজ পর্যন্ত দেখেছি, আমি পরবর্তীটা এরপর থেকে আলোচনা করার চেষ্টা করবো। তো এক্সেলের জন্য সম্বন্ধে কোনো ক্লাস প্রশ্ন থাকলে সেটা প্রশ্ন করতে পারেন, আর নাহলে আমি বিপিএনের দিকে চলে যাচ্ছি। কোনো কি কারো কিছু জানার আছে এক্সেল সম্পর্কে? কারো কিছু জানার আছে এক্সেল সম্পর্কে? তাহলে তার মানে বোঝা যাচ্ছে সবাই হয়তো ভালোভাবে বুঝতে পেরেছেন, আর না হলে একেবারে কিছু বুঝেন নাই বলে প্রশ্ন করতেছেন। প্রশ্ন না করার পিছনে দুইটা কারণ, একটা হচ্ছে সব কিছু বুঝছেন সেটা, আর একটা হচ্ছে আমি কিছুই বুঝি না বলে কোনো প্রশ্ন করতে পারছেন, দুইটাই। তো আমি ধরে নিচ্ছি যে আমি ভালোভাবে বুঝাতে পারছি, যেহেতু অনেক কষ্ট করে বোঝানোর চেষ্টা করছি, ধরে নিচ্ছি যে আমি সব কিছু ভালোভাবে বুঝাতে পেরেছি, এবং বাকিটা আপনাদের ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা এখন বিপিএন নিয়ে চলে যাই। বিপিএনটা কি? বিপিএনটা দেখতে পারি না। বিপিএনের ফুল মিনিংসটা কি, ফুল ফর্মটা কি? বিপিএনের ফুল ফর্মটা হচ্ছে কি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। প্রাইভেট মানে আমরা কি বুঝি? প্রাইভেট মানে আমি বুঝি হচ্ছে কি যেটা একটা সব থেকে আলাদা সিরিয়াল নাম্বার অটো কীভাবে করেছি, এটা একেবারে সিম্পল একটা প্রশ্ন। সিরিয়াল নাম্বার কীভাবে করেছি? আমি 1 লিখেছি। 1 লিখে দেওয়ার পরে আমি এই 1টাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে যে কর্নারটা আছে, কন্ট্রোল চেপে ধরে এই কর্নারটা যখন আমি টেনে ধরছি, সেখানে সিরিয়াল নাম্বারটা অটো হয়ে গেছে। কন্ট্রোল চেপে ধরে করতে হবে। যদি আমি শুধুমাত্র কন্ট্রোল চেপে না ধরে শুধুমাত্র 1কে যদি আমি টানি, দেখেন কি হয়, সিরিয়াল নাম্বার হবে না, সবগুলো 1 হবে। যখন আমি 1 দিয়ে যখন আমি কন্ট্রোল দিয়ে যখন আমরা চেপে ধরবো, এই কর্নারটা যখন কন্ট্রোল দিয়ে চেপে ধরবো, তখন আমারটা সিরিয়াল নাম্বার হবে। যদি কন্ট্রোল দিয়ে না করে, তাহলে শুধুমাত্র 1 হবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপর দেখেন, যদি বুঝে থাকেন বলবেন ইয়েস অর নো। স্যার, জি, ওই আপনি যে ফাইলটা দেখে করতেছিলেন আর কি, ওখানে হচ্ছে লেখাগুলো লম্বালম্বি ভাবে ছিল, হ্যাঁ, সাবজেক্টের নামগুলো। এই যে এটা আমরা এটা আসতেছি, কিভাবে করেছেন এটা আমরা একটু আসতেছি পরবর্তী ক্লাসে। যতটুকু দেখেছি এর মধ্যে প্রশ্ন করেন, এর মধ্যে কোনো কিছু না বুঝলে প্রশ্ন করেন। ঠিক এটা আছে আমরা স্যার। পরবর্তী ক্লাসে আসবো। যেহেতু আমরা এতটুকু আসতে পারি নাই আজকে, তাহলে আমরা দেখাতে পারছি না, পরবর্তী ক্লাসে দেখাবো। এটা কেন করেছি, ঠিক আছে। এটা যে আমার ইচ্ছে লেগেছে, এটা যে আমার সুন্দর লাগছে সেটা করেছি সেজন্য না, এটা করার লাগছে। এটা কেন করা লাগছে সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। প্রিন্টের জন্য। হ্যাঁ, পরবর্তী আচ্ছা, ক্লাসে জানবো। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর কার কোনো কিছু জানার আছে আজকের ক্লাসে? না থাকলে আমরা বিপিএন নিয়ে আলোচনা করি। তাহলে আমরা বিপিএন নিয়ে আলোচনা করতেছি। বিপিএন মানে হচ্ছে কি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভার্চুয়াল মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি রিমোটলি যে কাজটা হয় ভার্চুয়ালি। যেমন মনে করেন যে আপনারা সবাই আমার ভার্চুয়াল স্টুডেন্ট, আপনারা কেউ কিন্তু আমার ফিজিক্যাল ক্লাসগুলো করতেছেন না। মানে অফিসে এসে একটা রুমের মধ্যে, একটা ক্লাসরুমের মধ্যে সবাই আমরা ক্লাসগুলো করতেছি না। যদি এভাবে হতাম তাহলে আমরা একটা অফলাইনের ফিজিক্যাল ক্লাস হইতো। এখন যেটা আছে সেটা হচ্ছে ভার্চুয়াল স্টুডেন্ট, আমি ভার্চুয়াল ট্রেনার, এবং বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া একজনের সাথে ফেসবুকে বন্ধু আছে, তারা হচ্ছে কি ভার্চুয়াল ফ্রেন্ড। এই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক থেকে, ভার্চুয়াল মানে হচ্ছে কি এভাবে রিমোটলি কোনো কিছু ব্যাপারটা হচ্ছে কি অনলাইনের যে ব্যাপারটা সেটাকে ভার্চুয়াল বলা হয়। আবার প্রাইভেটটা কি? প্রাইভেট মানে আপনারা সবাই জানেন যে গোপন, যেটা গোপন থাকে, যেটা অন্য কারোর সাথে শেয়ার করা যায় না, এরকম কোনো কিছুকে প্রাইভেট বলা হয়। আর নেটওয়ার্ক মানে তো সবাই বোঝে, নেটওয়ার্ক মানে হচ্ছে ইন্টারনেট থেকে বোঝে, নেটওয়ার্ক বোঝে। তো এই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের কাজটা কি? এটা দিয়ে কী করে? এটা দিয়ে কাজ করে হচ্ছে কি বাংলাদেশের থেকে বসে যেই ওয়েবসাইটগুলো থেকে বাংলাদেশ থেকে আপনারা অ্যাক্সেস পাচ্ছেন না, সেই ওয়েবসাইটগুলোর অ্যাক্সেস যদি আমাদের নেওয়া লাগে, সেই ওয়েবসাইট যদি আমাদেরকে ব্যবহার করা লাগে, সেক্ষেত্রে আমাদেরকে বিপিএন ব্যবহার করতে হয়। যেমন মনে আছে কিছুদিন আগে যে
বাংলাদেশে হেফাজতে ইসলামের একজন আলেমকে যখন গ্রেপ্তার করে ফেলেছিল মামুনুল হক নামে, তখন বাংলাদেশে প্রায় 3-4 দিনের জন্য ফেসবুক অফ করে দিয়েছিল। 3-4 দিন না 6 দিন মতো পর্যন্ত মনে হয় ফেসবুক অফ করে দিয়েছিল। কিন্তু বাংলাদেশের তরুণ সমাজ কেউ কিন্তু ফেসবুক অফ মানে বন্ধ করে রাখে নাই, তারা কিন্তু ফেসবুক চালিয়েছে। কীভাবে চালিয়েছে? বিপিএন দিয়ে। তো বিপিএন দিয়ে কীভাবে চালাইছে? বিপিএন দিয়ে আইপি চেঞ্জ হয়ে যায়, বিপিএন দিয়ে লোকেশন চেঞ্জ হয়ে যায়। বিপিএন দিয়ে তারা কী করেছে? ইন্ডিয়ার লোকেশন ব্যবহার করেছে। বিপিএন দিয়ে চীন, জাপান, জার্মান, আমেরিকা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, ওখানকার নেদারল্যান্ড, এখানকার লোকেশন ব্যবহার করে তারা ফেসবুক ব্যবহার করতে পেরেছে। বাংলাদেশের লোকেশন ব্যবহার করলে বাংলাদেশে ফেসবুক অফ করে রেখেছে, তাহলে সে বাংলাদেশের ফেসবুক কীভাবে চালাবে? সেক্ষেত্রে বাংলাদেশের লোকেশনটা যখন চেঞ্জ করে ফেলেছে, আইপিটাও চেঞ্জ হয়ে গেছে, লোকেশনটা চেঞ্জ হয়ে সে কী করেছে? ফেসবুক চালিয়েছে। ঠিক তেমনি এরকম করে আমাদের ডাটা এন্ট্রি কাজ করতে গিয়ে, ডাটা এন্ট্রি না শুধুমাত্র ডাটা এন্ট্রি না, ফ্রিল্যান্সিং কাজ করতে গিয়ে বিভিন্ন সাইটে আমাদেরকে কখনো আমাদেরকে অ্যাক্সেস পাবো না, আমরা ঢুকতে পারবো না, ওখানে কাজগুলো দেখতে পারবো না, ওখান থেকে যা করতে হবে সেটা আমরা করতে পারবো। তখন আমাদেরকে বিপিএন ইউজ করতে হবে। আমরা যারা এখানে আছি অ্যাডাল্ট, আমি বিপিএনের কেন বাংলাদেশের ছেলেপেলেরা ইয়াং সমাজরা কেন ব্যবহার করে সেটা একটু বলি। বাংলাদেশের ইয়াং সমাজরা খুব খারাপ সাইটে, পর্ন সাইটের মতো খারাপ সাইটে ঢুকে বিপিএন ইউজ করে, কারণ অনেকগুলো সাইটে বাংলাদেশ থেকে পর্ন সাইটগুলো রেস্ট্রিক্টেড। তো এই কাজগুলো করা, আমরা যারা সবাই এখানে অ্যাডাল্ট বলে এই কথাবার্তা বলেছি, আমরা যখন মার্কেট প্লেসে ইন্টারন্যাশনালি কাজ করতে হবে তখন দেখা যাচ্ছে আমাদের এই ধরনের অ্যাডাল্ট অনেকগুলো সাইট আছে যেখানে মডেল সাইটে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে? তো এই জন্য আমি আগে থেকে বলছি অ্যাডাল্ট আছেন সবাই, কেউ মাইন্ড করার দরকার না, আমরা সবাই অ্যাডাল্ট। তো এই আমরা যখন বিপিএন মাইক অন অফ করে রাখেন, কে মাইক অন করে রাখছেন? মুনতাসির মামুন ভাই মাইক অফ করে রাখেন, মুনতাসির মামুন মাইক অফ করে রাখেন, আপনার মাইক থেকে নয়েজ আসছে। দেখেন, তো এই ধরনের শুধুমাত্র আমি অ্যাডাল্ট, এটা তো ব্যাড সাইড, আমরা ভালো সাইড ব্যবহার করছি। যেই কাজগুলো আমাদেরকে আমরা আমাদের বাংলাদেশের লিগাল যে নেটওয়ার্কটা আছে সেটা দিয়ে আমরা করতে পারবো, তাহলে সেটা আমরা বিপিএন দিয়ে করার চেষ্টা করব। তো বিপিএন ইউজ করার সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে। প্রথম অসুবিধা আমাদের কাজের ক্ষেত্রে অসুবিধা বললাম না, এমনি যেটা একটা অসুবিধা যেটা দেখতে পাচ্ছেন যে খারাপ সাইটগুলোতে ঢোকার জন্য বিপিএন ইউজ করে, সেটা একটা প্রধান অপকারিতা। আরেকটা অপকারিতা কি, মানে খারাপ সাইট কি, ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে কি, আমরা যে ছোটো ছোটো মার্কেট প্লেসগুলোতে কাজ করতেছি, অনেকেই যে আবিদা ক্রিয়েশনস, ওনার নাম পুরো নামটা আমি জানি না, উনি অলরেডি রেপিড ওয়ার কাছে 48 সেন্ট নাকি কত সেন্ট ইনকাম করেছেন। আরেকজন ভাই দেখলাম যে 1 পয়েন্ট কত সেন্ট উনি ডলার ইনকাম করেছেন, 1 পয়েন্ট কত ডলার ইনকাম করেছে। এই যে মার্কেট প্লেসগুলোতে কাজ করাকালীন যদি আপনি বিপিএনটা অন করেন, আপনার মার্কেট প্লেসটা ব্যান হয়ে যেতে পারে। এরকম করে আরও অনেকগুলো সাইট আছে যেগুলো ছোটো ছোটো মার্কেট প্লেস আছে, যেগুলোতে আপনি কাজ করলে বিপিএন অন করলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে। অপকারিতা, আরও অপকারিতা কি, মনে করেন যে বিপিএন অন করে কী করে, বিপিএন অন করে ডার্ক যেই ওয়েবসাইটগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়। ডার্ক ওয়েবসাইট, ব্লু ওয়েবসাইট যেগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়। এই ডার্ক ওয়েবসাইট, ব্লু ওয়েবসাইট কী হয়, এগুলোতে মনে করেন যে ইলিগাল কাজগুলো, বাংলাদেশে যে জিনিসগুলো ইলিগাল সেগুলো কিন্তু সেই ওয়েবসাইটগুলোর অ্যাক্সেস কিন্তু আপনি লিগালি নিতে পারবেন না। তো ইলিগাল ওয়েবসাইটগুলো কী, মনে করেন যে নারী পাচার হয়, ওয়ার্ল্ডে বাংলাদেশ থেকে নারী পাচার হয়, প্রস্টিটিউশন পাচার হয়, শিশু পাচার হয়, স্মাগলিং হয়, অস্ত্রের ব্যবসা হয়, এই যে কাজগুলো হয় এগুলো কিন্তু ইন্নালিল্লাহ